এই চ্যাপ্টার কেন এই লেকচার গুরুত্বপূর্ণ? অনেকে মনে করে শোভাব নিচ্ছেন বলে গুরুত্বপূর্ণ বলতেছেন, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এরকম কোনো ব্যাপার নাই। গত 20 বছরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে अराउंड 15 থেকে 19 এর মতো, 15 থেকে 19টা প্রশ্ন আসছে মেডিকেল ডেন্টাল মিলায় গত 20 বছরে। কেন 15 থেকে 19 বললাম? কারণ মাঝে মাঝে আমরা সায়েন্টিফিক নেম যে জায়গাটা আমাদের ডাইভার্সিটি থেকে ধরি না, মাঝে মাঝে ম্যাক্সিমাম সায়েন্টিফিক যে নেমগুলো আছে সেগুলো দেখা যায় বোটানি লাস্ট চ্যাপ্টার এনভায়রনমেন্ট থেকে আসে, ডাইভার্সিটি থেকে আসে না বললেই চলে আর কি। তাই 15 থেকে 19 ধরা হয়। তার চিন্তা কর প্রত্যেক বছর একটা কোশ্চেন মাস্ট আসছে, প্রত্যেক বছর একটা কোশ্চেন মাস্ট। এবং এই প্রশ্নের প্যাটার্ন কি জানেন? প্রশ্নের প্যাটার্ন একদম সিম্পল, আইদার পরীক্ষা প্রশ্ন আসবে ক্যারেক্টার থেকে, আইদার প্রশ্ন আসবে এক্সাম্পল থেকে। এখন তুমি যদি বিগত বছরের সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করো, তার মধ্যে দেখা যায় 75% কোশ্চেন আসে ক্যারেক্টার থেকে, 25% কোশ্চেন আসে এক্সাম্পল থেকে। মানে আমরা আজকে যা কিছু পড়বো আমাদের একমাত্র উদ্দেশ্য ক্যারেক্টার এক্সাম্পলকে আমাদের ভাগে নিয়ে আসা। তাহলে আমার কথা কি বোঝা যায়? আমরা আজকে চ্যাপ্টার কেন পড়তে যাচ্ছি, আমরা আজকে চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য কি, এটা কি সবার কাছে ক্লিয়ার? আমরা ক্যারেক্টার এক্সাম্পলকে ফোকাস করবো। ক্যারেক্টার থেকে গত 20 বছরে যা যা প্রশ্ন আসছিল, তার মধ্যে 75% ক্যারেক্টারই পড়বে, আর এক্সাম্পল 25%। সাকি থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি ক্লাস করতে আসছেন, আমি খুবই খুশি হলাম। আমরা একদম ছন্দ সহকারে পরীক্ষার মধ্যে কেমনে পাবো? আমি একদম ধরে তোমার খাওয়াই দিব, এত জিনিস এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে আমি সবগুলো বুঝাই দিব এবং সবগুলো তোমার বুঝতে হয়ে যাবে, ক্লাসে ইউনিট পড়া হয়ে যাবে, খুব সুন্দর একটা লেকচার হবে। বাট ক্লাসে শুনতে হবে। এখন কি আমরা ক্লাস শুরু করতে পারবো? বলেন শুরু করা যায় ক্লাস? যদি বলেন শুরু করা যায় তাহলে আমরা শুরু করতে যাবো আর কি। তাহলে আমাদের শুরু হচ্ছে যে টপিক, তার নাম এনিম্যাল ডাইভার্সিটি। এনিম্যাল ডাইভার্সিটি মানে কতভাবে দুনিয়াতে প্রাণীরা থাকতে পারে, এটাকে এনিম্যাল ডাইভার্সিটি বলা হয়। এনিম্যাল ডাইভার্সিটি সবথেকে সিম্পলেস্ট ডাইভার্সিটি যেটা, সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি? যখন একটা টুয়াইজেন পুরুষ, একটা মেল, আর যখন একটা টুয়াইজেন ফিমেল, ওরা যখন চাইবে আমার একটা বাচ্চা হোক, আমার বাচ্চার মধ্যে নতুন কোনো ক্যারেক্টার আসুক, খুব সিম্পল হয়। মেল থেকে যখন কোনো একটা স্পার্মের ক্রিয়েশন হয়, যখন সেই স্পার্মের ক্রিয়েশনের সময় বা যখন ফিমেল থেকে কোনো একটা ওভামের ক্রিয়েশন হয়, ওভামের ক্রিয়েশনের সময় মাঝখানে আমরা একটা মিউসিস করে থাকি। আর যারা যারা বায়োফল লেকচারটা করছো, আমি পড়াইছি সেখানে পড়ার কথা, মিউসিস কথাটা মানে সেখানে একটা স্টেজ থাকবে যার নাম হচ্ছে প্যাকাইটিং। আর প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়, এবং এই ক্রসিং ওভারের সময় বাচ্চার দেহে নতুন নতুন ক্যারেক্টার প্রবেশ করে। তাহলে দেখো এই যে বাচ্চা দেখে নতুন একটা ক্যারেক্টার গ্রো করলো, যে বাচ্চাটা অন্যরকম হয়ে গেছে জাস্ট বিকজ অফ তোমার গ্যামিট ফর্মেশনের সময়। কি ফর্মেশনের সময়? গ্যামিট ফর্মেশনের সময় তোমার একটা ক্রসিং হয়েছিল। তাহলে যেসব ডাইভার্সিটি বা যেসব চেঞ্জ আমাদের বডিতে আসে, আমাদের বাবা মায়ের স্পার্ম এবং ওভাম ফর্মেশনের সময়, সেই ধরনের ডাইভার্সিটি বলে জেনেটিক ডাইভার্সিটি। পরীক্ষা আসবে জেনেটিক ডাইভার্সিটি হয় কোন টাইমে এসে? মাথায় রাখবেন গ্যামিট ফর্মেশনের সময়। কারণ গ্যামিট যখন ফর্ম করি আমরা, ঠিক সেম টাইমে আমরা কিন্তু ক্রসিং ওভার করি। এই ক্রসিং ওভারের সময় আমাদের জেনেটিক ডাইভার্সিটি ঘটে। অনেকে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি বলবে কি ভাই জাইগোট গঠনের পরে, ভাই জাইগোট গঠনের সময় নেভার। জাইগোট তো জাস্ট দুটো নিউক্লিয়াস মিলল, এখানে কোনো চেঞ্জ হয় না। তাহলে জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে কখন? শুধুমাত্র গ্যামিট ফর্মেশনের সময়, যখন তোমার ক্রসিং ওভার হয়। তাহলে জেনেটিক ডাইভার্সিটি সবার কাছে ক্লিয়ার হয়? একটু লিখে জানো, বুঝছি নাকি হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি, এটা কখন হয়? যদি সবাই বুঝেন জেনেটিক ডাইভার্সিটি একটু লিখে জানো যে ভাই জেনেটিক ডাইভার্সিটি কখন হয়, আমাদের কাছে ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা। নেক্সট স্পেসিস ডাইভার্সিটি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ডাইভার্সিটির অর্থ অনেকে বুঝে না। এর মানে কোন একটা সিম্পল একটা এক্সাক্ট লোকেশনে অ্যামাউন্ট অফ স্পিসিস এন্ড ভ্যারাইটি অফ স্পিসিস কত। তো বলা হয় কোন একটা প্লেসে অ্যামাউন্ট অফ স্পিসিস আর ভ্যারাইটি অফ স্পিসিস ডিপেন্ড করে তার এনভায়রনমেন্টের উপর। কেন এনভায়রনমেন্ট ডিপেন্ড করে? ধর ফার্মগেট এমন একটা এলাকা যেখানে কোনো বৃষ্টি হয় না, ফার্মগেট এমন একটা এলাকা যেখানে কোনো ময়লা ফেলোস না, ফার্মগেট এমন একটা জায়গা যেখানে কোনো শিকার করার কোনো কিছু নেই। তাহলে এইসব জায়গাগুলোতে যেখানে কোনো বৃষ্টি হয় না, যেখানে কোনো ধরনের শিকার করার জায়গা নেই, এখানে কোনো বাঘ ভালুক আসবে না, এখানে কোনো বড় বৃক্ষ হবে না। আবার চিন্তা করো বাংলাদেশের এমন একটা জায়গা যেটার নাম হচ্ছে কি, আমরা খুব ঘন একটা বান্দরবান, সেই বান্দরবানে এত বেশি বৃষ্টি হচ্ছে, সেই বান্দরবানে এত বেশি সংখ্যক গাছপালা আছে, সেই বান্দরবানে এত বেশি সংখ্যক শিকার করার মতো প্রাণী আছে, সেখানে বাঘ ভালুক হাতি সিংহ এগুলো পরিমাণ বেড়ে গেছে। তাহলে স্পেসিস ডাইভার্সিটি কোন একটা এরিয়ার মধ্যে কত সংখ্যক স্পিসিস থাকবে, কত সংখ্যক স্পিসিস থাকবে, তার ভ্যারাইটি কেমন হবে, সেটা সোলি ডিপেন্ড করে তার এনভায়রনমেন্টের উপর। তুমি এনভায়রনমেন্টকে যত বেশি এনরিচ করবা, সেখানে ডাইভার্সিটি অনেক বেশি পাবা। যেমন এরকম একটা এক্সাম্পল যদি তোমাকে আমি বলি যে আমাদের যেগুলো পোলার এরিয়া আছে, সেই পোলার রিজিয়নগুলোতে স্পেসিসের ডাইভার্সিটি খুবই কম। পোলার রিজিয়নগুলোতে ডাইভার্সিটি অনেক কম। কারণ কি? আমাদের নর্থ পোলার সাউথ পোলে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, সেখানে কোনো ধরনের এনিম্যাল বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলক জিরোর কাছাকাছি। কিন্তু তুমি যদি আবার ইকুয়েটোরিয়াল রিজনে আসো, মানে যেখানে আমরা আছি, সেই ইকুয়েটোরিয়াল রিজনে বা ইকুয়েটোরিয়াল লাইন বরাবর যে এরিয়াগুলো আছে, সেখানে ডাইভার্সিটি অনেক বেশি। পরীক্ষা আসতে পারে কোন ধরনের রিজনগুলোতে একটু ডাইভার্সিটি বেশি থাকতে পারে। তাহলে आंसर হচ্ছে ইকুয়েটোরিয়াল লাইন বা ইকুয়েটোরিয়াল রিজনে বেশি, আর পোলার একটু তুলনামূলক কম। বা যদি পরীক্ষা কখনো আসে তাহলে রিভার সাইডে অনেক বেশি, রিভার সাইড এরিয়াগুলোতে তুলনামূলক দেখতে পাওয়া যায়, অনেক বেশি স্পেসিস দেখতে পাওয়া যায়। তো বলা হয় মানুষ যখনই কোনো ধরনের ঝামেলা করে বা সেই এরিয়ার মানুষ যখন সেখানে কোনো ইফেক্ট ফেলে, তখন দেখা যায় সেই জায়গার মধ্যে স্পেসিস ডাইভার্সিটি কমতে থাকে। তো কখনো যদি তুমি গিয়ে দেখো কোন একটা জায়গায় স্পেসিস আছে, গত 10 বছর আগে ছিল স্পেসিস সংখ্যা 100, 10 বছর আগে 10 ইয়ার্স আগে। এখন তুমি হঠাৎ করে আজকে আসছো, প্রেজেন্ট আসছো, ওখানে গিয়ে দেখছো তুমি স্পেসিসের সংখ্যা হয়ে গেছে কত 30, এখানে 70% কমে গেছে। তো আমার কথা হচ্ছে কেন কমতেছে? সায়েন্টিস্টরা কোন একটা এরিয়াতে স্পেসিস কমে যাওয়ার জন্য যেই চারটা পয়েন্টে দায়ী করছে সেটাকে বলা হয় এভিল কোয়ার্টেট। কোয়ার্টেট মানে 4, এভিল মানে হচ্ছে হার্মফুল ইফেক্ট। চারটা হার্মফুল ইফেক্টের কারণে স্পেসিসটা কমতে পারে। এক, এলিয়েনাইজেশন। এই কথাটা মানে কোন একটা অঞ্চলে সুন্দর করে বাঘ ভাল্লুক সিংহ হাতি ঘোড়া থাকতো, হঠাৎ করে তুই ওখানে একটা বাসা বাঁধছিস। তাহলে তুই যখন বাসা ওখানে বাঁধছিস, তাহলে সেই জায়গায় তুই থাকিস না, সেই জায়গায় গাছ কাটছিস, গাছ কেন কাটছিস? ওখানে বাড়ি বানাতে হবে। সেই জায়গায় সব শাকসবজি বাসা নিয়ে আসছিস, যে শাকসবজি আরেকটা হরিণের খাবার ছিল, ওখানে একটা হরিণ মারছিস তুই, যে হরিণটা কোনো সিংহের খাবার ছিল। তাহলে তুমি যখনই অনুপ্রবেশ করবা বাইরের লোক হয়, এলিয়েনাইজেশন কথাটা মানে কি? তুমি হচ্ছে এক্সটার্নাল কোনো লোক সেই অঞ্চলে ঢুকছো। এখন আজকে তো হঠাৎ করে আমি বললাম আজকে তুই সুন্দরবন থাকবি, সুন্দরবন তুই কোনো থাকার মতো বড় হইছিস, ওখানে গেলে কি করবি? বাঘ মারবি, হরিণ মারবি, গাছ কাটবি, সুন্দরবন নষ্ট হবে, স্পেসিস কমে আসবে। দুই, ডিক্রিজিং হ্যাবিটেট। ওখানে গিয়ে যে জায়গাটা বাঘ থাকতো তুমি সেই জায়গায় বানায় রাখছো সরকারি একটা অফিস, কিসের জন্য? বাঘ দেখার জন্য। মানে বাঘের জায়গায় তুমি বাঘ দেখার জন্য সরকারি অফিস বানায় রাখছো, তো বাঘ কিসের জায়গায় থাকবে? তাহলে বাঘ সেই জায়গায় যখন থাকবে, বাঘ সেই জায়গা থেকে চলে যাবে, সিম্পল। তাহলে আমার ডিক্রিজিং হ্যাবিটেট, তুমি যখন সেই জায়গায় বাসস্থান কমাবা। এক্সেসিভ এক্সট্রাকশন, এটা সবথেকে চমৎকার উদাহরণ কি জানেন? আমাদের সুন্দরবন। সুন্দরবনে বাঘের সবথেকে চমৎকার প্রিয় খাদ্য হচ্ছে হরিণ, এবং হরিণ কিন্তু সারাদিন এই জন্যই দৌড়ায় যেটা বাঘ তাকে কখনো না ধরতে পারে। আবার বাঘ সারাদিন কি হতে দৌড়ায়, আমার হরিণ ধরতে হবে, একটা সিম্পল হারমোনি কাজ করতো। মাঝখান থেকে তুমি ঢুকে ওখানকার যত হরিণ, ওখানকার যত কুমির, ওখানকার ছোট ছোট পশু যেগুলোতে বাঘ ধরে খাইতো, সেগুলো তুমি এক্সট্রাক্ট করে বাজারে বিক্রি করে দিচ্ছ। তাহলে যখন তুমি এসব কাজ করবা, তখন তোমার মনে হচ্ছে ও না না আমি তো খালি হরিণ নিয়ে যাচ্ছি, হরিণের সংখ্যা অনেক বেশি, আমি 10টা হরিণ আনলে কি হবে? তোমার এটা মাথায় রাখতে হবে হরিণগুলো খাইতো কে? বাঘ। যদি তুমি হরিণ নিয়ে চলে আসো, বাঘের খাবার কম পড়তেছে, যদি বাঘের খাবার কম পড়ে তাহলে হরিণ নিয়ে আসার কারণে হরিণ কমবে না, বাঘও কমে যাবে। তাই এক্সেসিভ এক্সট্রাকশন যখন তুমি করবা, কোন একটা এরিয়া থেকে তুমি যখন এক্সেসিভ পরিমাণ ওখানকার স্পিসিস ধরে নিয়ে আসবা, তখন সেই স্পিসিস কমবে না, তার পাশাপাশি অন্যান্য স্পিসিসগুলো কমতে থাকবে। এটাকে বলে কোএক্সটেনশন। এর মানে তুমি যদি কোন একটা জায়গা থেকে সব ধরনের ভাত ডাল এবং মাংসের দোকান তুলে দাও, তাহলে সেই জায়গায় শুধু ভাত ডাল মাংস কমবে না, মানুষের অ্যামাউন্ট কমে যাবে, কারণ মানুষ ভাত ডাল মাংস খেয়ে বেঁচে থাকে। তাই পরীক্ষা আসতে পারে এভিল কোয়ার্টেট কি কি? এক, তুমি বাইরে থেকে ঢুকছো, এলিয়েন তুমি, তুমি ওখানকার বসতি কমাই দিছো অন্যান্য মানুষের জন্য বা অন্যান্য প্রাণীর জন্য। তিন, তুমি ওখান থেকে অনেক বেশি পরিমাণ এক্সট্রাক্ট করে বাসায় নিয়ে আসছো। আর চার, তুমি কি করেছো? এই এক্সট্রাক্ট করে নিয়ে আসার কারণে কারণ তার খাদ্য কমাই দিচ্ছ, কোএক্সটেনশন। একই সাথে কোন একটা বনে যদি হরিণ কমে, তবে সেই বনে বাঘও কমে আসবে, কারণ বাঘের প্রধান খাদ্য ছিল হরিণ। তাহলে কোএক্সটেনশন, এই কথাটা কি সবার কাছে ক্লিয়ার? বুঝতে পেরেছি?
মাথায় ঢুকছে? সবাই যদি এতটুকু পর্যন্ত বোঝেন যে স্পেসিস ডাইভার্সিটি কথাটার মানে কি আমাকে একটু জানান। শুভ ভাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না স্পেসিস ডাইভার্সিটির কনসেপ্টটা, যে কেন আমাদের স্পেসিস কমে আসছে? পরীক্ষা কিন্তু এভিল কোয়ার্টেট নিশাত বলেছে সি, পরীক্ষা কিন্তু এভিল কোয়ার্টেট অনেক বেশি পরিমাণে আসে। হ্যাঁ, পরীক্ষাগুলো আশেপাশে ডিউগুলোতে অনেক আসে। যে এভিল কোয়ার্টেট কি আসলে কোন চারটা গুণের কারণে? হ্যাঁ, এটাকে ফুড ওয়েভ ডিসরাপ্ট হয়, এটাকে বলা হয় এক্সেসিভ এক্সট্রাকশন। এখন আসেন ইকোসিস্টেম। ইকোসিস্টেম কথাটার মানে কি? এর মানে তুমি যদি কখনো কোনো পুকুরে যাও তাহলে পুকুরে যে ডাইভার্সিটি পাবা বা পন্ডে যে ডাইভার্সিটি পাবা সেটা সবসময় সি এর ডাইভার্সিটির সাথে ডিফারেন্ট হবে। আবার তুমি যদি কখনো কোনো একটা রেনি এলাকায় যাও সেখানে যে স্পেসিস পাবা, তুমি কখনো কিন্তু কোনো ধরনের ধরো তুমি স্যান্ডি এরিয়াতে চলে গেছো, কোনো একটা মরুভূমিতে চলে গেছো, সেখানে কিন্তু স্যান্ডি এরিয়াতে কিন্তু ডিফারেন্ট জিনিস পাবা। স্যান্ডি এরিয়াতে তুমি ডিফারেন্ট জিনিস পাবা, এটা খুবই স্বাভাবিক। আবার তুমি আসো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে যে স্পেসিসগুলো পাবা তুমি আবার কিন্তু ইউএস এর সেম স্পেসিস পাবা না। তাহলে লোকেশনের উপর ডিপেন্ড করে স্পেসিস কিন্তু চেঞ্জ হতে থাকে। এই লোকেশন বেস স্পেসিস চেঞ্জ বলা হয় বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি কি জিনিস বা ইকোসিস্টেম ডাইভার্সিটি কি জিনিস? যদি তুমি কখনো পন্ডে যাও সেখানকার ডাইভার্সিটি ডিফারেন্ট হবে। তুমি কখনো সিতে দেখবে সি ডাইভার্সিটি ডিফারেন্ট হবে। যেমন হাঙ্গর কখনো পুকুরে থাকবে না, সেখানে সবসময় দেখা যাবে সমুদ্রে আছে। আবার দেখা যাবে কখনো তোমার ওই মরুভূমিতে যে ক্যাকটাস আছে সে কখনো আমাদের বসার আশেপাশে গজাবে না নরমালি, ক্যাকটাসকে ধরে ধরে যেতে হবে। তাই ল্যান্ড ওয়াইজ আমাদের যে বা রিজন ওয়াইজ আমাদের যে স্পেসিস চেঞ্জ হয় সেটাকে আমাদের বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। এতটুকু পর্যন্ত তোমার জানলেই হবে। পরীক্ষা থেকে প্রশ্ন আসলে এগুলো আসবে। এখন আসেন অন দ্য বেসিস অফ দেয়ার বডি স্ট্রাকচারস এনিমেলকে কয়ভাবে ক্লাসিফাই করা যায়। এই জায়গা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে সবার আগে আসেন এই জায়গাটা, যে জায়গা থেকে পরীক্ষায় বারবার কোশ্চেন আসছে, আমি আপনাকে সিম্পল করে পড়াই। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে, ভালো করে দেখো। পৃথিবীতে যেসব এনিমেল অনেক আগে আসছে, এনশিয়ান টাইপ যেগুলো আছে, একটু এনশিয়ান টাইপ, সেই এনশিয়ান টাইপ যে এনিমেলগুলো ছিল সেই এনিমেলগুলো আগে ছিল ইউনিসেলুলার। এরপর যে এনিমেলগুলো আসছে সেগুলো হয়ে গেছে মাল্টিসেলুলার। এরপর যে এনিমেলগুলো আসছে সেগুলো তো মাল্টিসেলুলার অবশ্যই ছিল, কিন্তু তারা টিস্যু ফর্ম করতে পারতো। তারা কি ফর্ম করতে পারতো? তারা টিস্যু ফর্ম করতে পারতো। তাহলে দেখেন তো সব প্রাণী কারা কারা। যখন আমাকে যদি বলা হয় পৃথিবীতে এনশিয়ান টাইপ একটা ইউনিসেলুলার এনিমেলের নাম বল, আমি বলবো অ্যামিবার কথা। অ্যামিবার পর মাল্টিসেলুলার, তুমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি ভাই মাল্টিসেলুলার এর নাম বলেন যার মধ্যে কোনো টিস্যু নেই, এটা মাল্টিসেলুলার ঠিক আছে, বাট এদের মধ্যে কোনো প্রকার টিস্যু দেখতে পাওয়া যায় না। এরকম একটা নাম বলতো, যেমন অ্যান্সার হচ্ছে পরিফেরা। আবার তোমাকে যদি বলা হয় ভাই এমন একটা মাল্টিসেলুলার নাম বলেন তো, এটা মাল্টিসেলুলার বাট এটা কিন্তু টিস্যু দেখতে পাওয়া যাবে, এটার অ্যান্সার হচ্ছে নিডারিয়া। তাহলে এই যে এনিমেলগুলো আছে এরা কিন্তু অনেক এনশিয়ান টাইপ, এগুলোকে বলা হয় ইউনিসেলুলার, এটা মাল্টিসেলুলার টিস্যু নাই, এটা কিন্তু টিস্যু আছে, এদেরকে কখনো খালি চোখে দেখা যায় না, তাই এদেরকে বলা হয় মাইক্রো অ্যানিমালস। কারা কারা মাইক্রো অ্যানিমালস? যারা ইউনিসেলুলার, যারা মাল্টিসেলুলার বাট টিস্যু নাই, আর যারা মাল্টিসেলুলার বাট টিস্যু আছে। তো যাদের শুধুমাত্র সেল পাওয়া যায় এদেরকে বলা হয় সেল গ্রেড এনিমেল। এদেরকে কি বলা হয়? সেল গ্রেড এনিমেল, কারণ ওদের মধ্যে শুধুমাত্র সেল দেখতে পাওয়া যায়। কিন্তু আবার নিডারিয়ার মধ্যে তুমি টিস্যু দেখতে পাচ্ছ, তাই নিডারিয়াকে বলা হয়তো টিস্যু গ্রেড এনিমেল। টিস্যু গ্রেড এনিমেল। যারা যারা একবার হাইড্রা পড়েছো, হাইড্রা পড়ার সময় জানার কথা, হাইড্রার কিছু সেল আছে যারা শুধুমাত্র ডাইজেশন করে, টিস্যু টাইপ। হাইড্রার কিছু সেল আছে যারা হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে, দেখবে ওদের কিন্তু এরকম হয় কিছু অর্গান আছে যে রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজ করে। আবার হাইড্রার কিছু অর্গান আছে যেগুলো কিন্তু টেন্টাকলসের মতো কোনো একটা জীবনকে অ্যাটাক করতে সাহায্য করে, কোনো একটা প্রাণীকে অ্যাটাক করতে সাহায্য করে, ওটা হাইড্রা বা নিডারিয়া, ওরা কিন্তু টিস্যু টাইপ। পরীক্ষা আসে টিস্যু গ্রেড এনিমেল কারা কারা, কাদের মধ্যে টিস্যু দেখতে পাওয়া যায়। এরপর দুনিয়া আরো বেশি উন্নত হয়েছে, দুনিয়া আরো বেশি উন্নত হয়েছে। এরপর দুনিয়াতে যারা আসছে তারা কিন্তু অনেক বেশি ডেভেলপ, অনেক বেশি ডেভেলপ কন্ডিশন আসছে, ওদের ডেভেলপ অর্গান দেখতে পাওয়া গেছে। তাহলে দেখেন ওদের মধ্যে কি দেখতে পাওয়া যাবে? ওদের মধ্যে একটা অর্গান দেখতে পাওয়া যাবে, ধরো ওদের মধ্যে লিভার দেখতে পাওয়া গেল, বা ওদের মধ্যে অন্য কোনো ধরনের অর্গান দেখতে পাওয়া গেল। যাদের মধ্যে অর্গান দেখতে পাওয়া যাবে তারা কিন্তু সাইজ অনেক বড় হবে, এবং যারা সাইজ অনেক বড় ওদেরকে বলা হয় কি ম্যাক্রো অ্যানিমালস। এরকম একটা অর্গান গ্রেড যাদের মধ্যে অর্গান দেখতে পাওয়া যায়, অর্গান গ্রেড এনিমেলের নাম কি? এরকম একটা অর্গান গ্রেড এনিমেলের নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। আর প্লাটিহেলমিনথেসের পর থেকে যাদের নামই মোটামুটি শোনা যায়, যেমন কাদের নাম শোনা যায়? যারা হচ্ছে মলাস্কা, যারা হচ্ছে অ্যানিলিডা, যারা হচ্ছে আর্থ্রোপোডা, যারা হচ্ছে একাইনোডার্মাটা, এবং যারা হচ্ছে কর্ডাটা, এরা এত বেশি ডেভেলপ করে গেছে তাদের কাছে বিভিন্ন সিস্টেম পাওয়া গেছে। যেমন কমন একটা সিস্টেম তোমাদের পড়ার কথা, যেটা আর্থ্রোপোডাটা গ্লাস তোমরা পড়ছো, সেটার নাম হচ্ছে কি ব্লাড সার্কুলেশন সিস্টেম। তাহলে ওদেরকে বলা হয় সিস্টেম গ্রেড এনিমেল। তাহলে পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে মাইক্রো কারা কারা, যারা ইউনিসেলুলার, যারা মাল্টিসেলুলার, যারা টিস্যু আছে, আর ম্যাক্রো কারা কারা, যারা অর্গান গ্রেড, যারা টিস্যু গ্রেড। ইউনিসেলুলার কারা কারা? অ্যামিবা, এটা ভুল করার কোনো জায়গা নেই। মাল্টিসেলুলার বা টিস্যু নাই এরকম কারা কারা আছে, যাদেরকে সেল গ্রেড বলা হয়, এরকম কারা আছে পরিফেরা আর অ্যামিবা। কিন্তু টিস্যু গ্রেড কারা কারা? টিস্যু গ্রেড হচ্ছে নিডারিয়া, ওদের মধ্যে দুনিয়ার প্রথমবার মতো টিস্যু আসছে। এরপর অর্গান গ্রেড কারা কারা আসছে? অর্গান গ্রেড হচ্ছে প্লাটিহেলমিনথেস। দেখবে পড়ার কথা যদি ছোটবেলায় পড়ে থাকো যে প্লাটিহেলমিনথেসের মধ্যে একটা সুন্দর ফ্লেম সেল পাওয়া যেত, যেটা ওদের ফ্লেম সেল পাওয়া যেত, মনে আছে নাকি জানি না। এই ফ্লেম সেলটা তাদের বডিতে এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করতো। আর আমরা সিস্টেমের কথা বলেছিলাম, কর্ডাটা যখন পড়ে ফেলছো তখন কত সিস্টেমের নাম পড়ছো? রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপর হচ্ছে ভিশন সিস্টেম, ভিজুয়ালাইজেশন সিস্টেম, অডিটরি সিস্টেম, সিস্টেম পড়ে পড়ে তোমাদের লোকোমোটরি সিস্টেম, হাঁটা চলার সিস্টেম, খালি সিস্টেমের পর সিস্টেম। তাই এদেরকে বলা হয় সিস্টেম গ্রেড এনিমেল। তাহলে পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে টিস্যু গ্রেড কারা, অর্গান গ্রেড কারা, আর সিস্টেম গ্রেড কারা, আমরা কি পারবো? এটা যদি পারেন তাহলে আমাদের কাছে লিখে জানান, এগুলো পারা যাবে নাকি পারা যাবে না? এগুলো কি কঠিন লাগছে না সোজা লাগছে একটু বলেন? এগুলো পারা যাওয়ার মতো টপিক নাকি? না মেট্রিক্স আমি সব বই থেকে পড়াচ্ছি, সব কিছু বই আছে, এগুলো কি পারা যাবে না? খুব কঠিন কথা। সিস্টেম গ্রেড কারা, অর্গান গ্রেড কারা, সোজা মোটামুটি এগুলো ভেরি গুড, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে ওয়ে অফ লিভিং। মাথায় রাখবা ওয়ে অফ লিভিং থেকে এই ওয়ার্ডটা অনেকটা খাঁটি, কি জানেন? ওয়ে অফ লিভিং না, এটা হচ্ছে আসলে ওয়ে অফ সার্ভাইভিং। বাংলা কথা কি, তুই কেন বেঁচে থাকিস? তুই বেঁচে থাকিস তার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে কি তুমি খাবার খাও, সেই খাবার থেকে তোমার বডিতে গ্লুকোজ আসে, সেই গ্লুকোজগুলোকে তুই খাস, খাওয়ার পরে তোর বডিতে ঢুকে তুই রেসপিরেশন করিস, গ্লাইকোলাইসিস হয়, ক্রেবস সাইকেল হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। এই তিনটা কাহিনী করার পর তোমার বডিতে কিছু এটিপি আসে। এই চমৎকার এটিপির কারণে, এই অনেক ভালো এটিপির কারণে যেটা দেখতে পাওয়া যায় আর কি, তোমার বডি চলতে থাকে। এটা হচ্ছে ওয়ে অফ লিভিং। কিন্তু কথা হচ্ছে তুমি গ্লুকোজ কালেকশন কোথা থেকে করবা? এই যে গ্লুকোজ ছাড়া তোমার বডি চলে না, এই গ্লুকোজ কালেকশন কোথা থেকে করবা? যারা প্ল্যান্ট আছে ওরা তো নিজে গ্লুকোজ নিজে বানাতে পারে, যারা প্ল্যান্ট আছে ওরা তো নিজে গ্লুকোজ নিজে বানাতে পারে। তাই ওদেরকে আমরা কি বলি অনেক সময়, যারা প্ল্যান্ট আছে ওদেরকে বলি অটোট্রফিক। অটোট্রফিক কেন বলি? কারণ নিজের খাবার নিজে বানাতে পারছো, কার উপর ডিপেন্ডেন্ট না। বা যারা এনিমেল ওরা তো নিজের খাবার কখনো নিজে বানাতে পারে না, তাই ভদ্রলোকরা কিভাবে দুনিয়া টিকে থাকবে, কিভাবে সম্ভব? আসেন তাহলে মাথায় রাখবেন, যদি কখনো কোন একটা অর্গানিজম
তার ফুড আরেকজনকে ধরে খায়, তার মধ্যে ঢুকে বসে থাকার দরকার নেই। যেমন আমাদের কথা চিন্তা কর, আমরা যারা যারা আছি, আমরা আমাদের সার্ভাইভালের জন্য কোন একটা পোকার উপর 100% ডিপেন্ডেন্ট না। আমি কিন্তু বেঁচে থাকার জন্য কোনোভাবেই মুরগির উপর ডিপেন্ডেন্ট না। আমার কাছে মুরগি অপশন আছে, খাসি অপশন আছে, ভাত অপশন আছে, ডালও আছে, ফ্রুটস আছে, এভরিথিং আমার অপশন। যদি কখনো কোনো একটা প্রাণী তার সার্ভাইভালের জন্য আরেকজনের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না হয়, আমি কিন্তু মুরগির উপর কমপ্লিট ডিপেন্ডেন্ট না, সিঙ্গেল কার্বো ডিপেন্ডেন্ট যদি না হয়, তাকে বলা হয় ফ্রি লিভিং। কি বলা হয়? ফ্রি লিভিং। যেমন ফ্রি লিভিং কারা আছে? আমরা সবাই, যে আমরা অনেক উন্নত হয়ে গেছি। যেমন ফ্রি লিভিং কারা? হিউম্যানস আছে, বার্ড আছে, হিউম্যানস আছে, বার্ড আছে, রেপটাইলস আছে, মোট কথায় যারা যারা অনেক উন্নত। কিন্তু খেয়াল করে দেখো, প্যারাসাইট কারা কারা? যেমন আমরা যদি প্যারাসাইটিক কথা বলি, ভাইরাস। যেমন আমরা যদি করোনা ভাইরাসের কথা বলি, করোনা ভাইরাসের সামনে তুমি একটা মুরগির স্টেক দাও, বিফের একটা স্টেক দাও, একটা খাসির স্টেক দাও, ও ওর মাথায় কিছু যায় আসে না, তুই যাই দিবে দেখ, কিছু যায় আসে না। ওকে যদি আমার উপর বসে রাখো, কিছু করবে না। চোখের মধ্যে ঢুকাই দেয়, চুলের মধ্যে বসে কিছু করবে না। করোনা ভাইরাস তখনই খাবে আর তখনই বাচ্চা পেদা করবে যখন তুমি তাকে কোনো লাংস দিবা। লাংস ছাড়া করোনা ভাইরাস তোমার বডিতে কিছু করতে পারবে না। আবার আরেকটা নাম বলি, যেমন কলেরা, একটা চমৎকার ডিজিজ। এই কলেরা নামক যে ব্যাকটেরিয়াটা আছে, এটা তুমি কোনোভাবে যদি বডিতে ঢুকাই দাও, কানের ভিতরে, মাথার ভিতরে, মুখের ভিতরে, চামড়া ঢুকাই দিছিস, কিছু হবে না। কলেরাকে মুখ দিয়ে ঢুকতে হবে এবং তাকে আমাদের গাছ সিস্টেমের ভিতরে এসে থাকতে হবে, ওখানে ইনফেকশন করতে হবে, আর কোনো জায়গায় কোনো দাম নেই। তাহলে প্যারাসাইটিক কারা হবে? যারা কোনো একটা ডেফিনিট অর্গান বা হোস্টের উপর ডিপেন্ডেন্ট হবে। ডেফিনিট অর্গান বা হোস্টের উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে প্যারাসাইটিক কারা? অ্যান্সার হচ্ছে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঞ্জাই আছে, এরা হচ্ছে প্যারাসাইটিক। এখানে আরেকজন নাম আছে লিভার বাম, যে আমাদের লিভারে থাকতে পছন্দ করে। দেখ নামের মধ্যে আছে লিভার বাম, ফেসিয়াল হেপাটিকা। ও কিন্তু যেখানে দেন না কেন সেখানে কিছু করতে পারবে না, তাকে লিভার পর্যন্ত পৌঁছাতেই হবে। লিভার না গেলে তার এখানে কোনো খাওয়া দাওয়া নাই, তারপর বংশবৃদ্ধি নাই, ওকে লিভারই কাটাতে হবে। তাই এদেরকে বলা হয় প্যারাসাইটিক। দেখেন সবাই প্যারাসাইটিক আর ফ্রি লিভিং এর মাঝখানে পার্থক্য বুঝছেন নাকি? যদি বুঝেন আমাকে একটা লিখে জানান। সবাই কি বুঝছেন? ও কোয়ার্টেটটা আফতাহি বলছে, কোয়ার্টেটটা নতুন বই আসছে, পুরান বই ট্রান্সলেশন নাই, আমরা ট্রান্সলেশন অ্যাড করে দিয়েছি আর কি। সবার কাছে কি ক্লিয়ার? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রি লিভিং এন্ড প্যারাসাইটিক? এগুলো কিন্তু পরীক্ষা আসে এবং ভুল করে সবাই। এই পার্সন সিম্বায়োসিস, সিম্বায়োসিস কথাটা মানে কি? এটা হচ্ছে ইকুয়াল রিলেশনশিপ। সিম্বায়োসিস কথাটা মানে কি? ইকুয়াল রিলেশনশিপ। এর মানে বাংলা কথায় তুই আমাকে 5,000 টাকা দিবি, তোকে আমি বাসা থাকতে দিব। তুমি আমার 5,000 টাকা দিবা, আমি তোমার বাসা রান্না করে দিব। তুমি আমার 10,000 টাকা দিবা, আমি তোর পড়াই দিব। তুই আমাকে হাতে ফিস দিবি, আমি তোর ডাক্তারি করে দিব। বাংলা কথায় দুজনের মাঝখানে লেনদেন থাকতে হবে এবং লেনদেন যদি দুজনের জন্য সুখকর হয় সেটাকে বলে সিম্বায়োসিস বা সিম্বায়োটিক রিলেশনশিপ। এটা মানুষের মধ্যে খুব বেশি দেখা যায় না, বাট ছোট ছোট প্রাণীর মধ্যে অনেক বেশি দেখা যায়। যেমন তোমরা লাইকেনের কথা হয়তো পড়ছো, লাইকেনের মধ্যে যে অ্যালজি থাকে, সেই অ্যালজি কিন্তু আমাদের ফাঞ্জাইকে খাবার বানায় দেয়, আর ফাঞ্জাই অ্যালজিকে সুন্দর একটা প্রোটেকশন দেয়। তোমরা জুক্লোরেলার নাম পড়েছো, জুক্লোরেলার হাইড্রার মধ্যে যেটা হয়, জুক্লোরেলা খাবার বানায় দেয়, হাইড্রা সে খাবার খায় এবং তাকে প্রোটেকশন দেয় সুন্দর করে। এটাকে সিম্বায়োসিস বলে। এখানে ইকুয়াল রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। কিন্তু এক ধরনের সম্পর্ক আছে, এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যায় একটা শার্ক, সাপোজ একটা শার্ক। এই শার্কটা নরমালি কোনো ধরনের মাছকে অ্যাটাক করে না, তার সে যেমন ক্ষুধার্ত থাকে না। কিন্তু এই শার্ককে অন্যান্য মাছেরা এত বেশি ভয় পায়, তারা এই শার্কের আশেপাশে যাইতে পছন্দ করে না। তো কিছু এরকম চালাক মাছ আছে যার নাম হচ্ছে রেমুরা। রেমুরা নামক মাছগুলো এই শার্কের নিচ দিয়ে সবসময় সাঁতার কাটে, নিচ দিয়ে আর উপর দিয়ে সাঁতার কাটে। তারা শার্কের গায়েও বসে না, তারা শার্কের সামনেও যায় না, শার্কের ভিতরে ঢুকে না, যা শার্কের পেছন পেছন হাঁটে। দেখবে বড় বড় নেতারা যখন হেঁটে যায়, পেছন থেকে কিন্তু চালা চামড়া পেছনে, এই ভাই জয় হোক, ওই ভাই জয় হোক, এটা ভাই কিছু যায় আসে না। তারা ভাই ক্ষতিও করতেছে না, তারা ভাই লাভও করতেছে না। কিন্তু ভাই পিছনে একটু দাঁড়িয়ে ছোট ছোট একটা তুললে জয় হোক, তুমি অনেক বড় নেতা হয়ে গেছো। এই মাছগুলো যখন এই শার্কের পেছনে থাকে, তখন অন্য কোনো বড় মাছ এদেরকে অ্যাটাক করার মতো সাহস পায় না। কেন? ও শার্কের পেছনে আছে, ওকে অ্যাটাক করতে হলে শার্কের কাছ দিয়ে যেতে হবে, আর শার্কের কাছ দিয়ে গেলে তাকে শার্ক উড়াই ফেলবে। এই রেমোরার সাথে যে সবার সম্পর্ক হলো, শার্কের সম্পর্ক হলো, এটাকে বলা হয় কমেন্সালিজম। তাহলে কমেন্সালিজমের বেসিক কি? এখানে কেউ কারো হার্ম করবে না, চাইলে এখান থেকে একজন বেনিফিটেড হতে পারে, চাইলে এখান থেকে একজন বেনিফিটেড হতে পারে, কোনো হার্ম করা যাবে না। এটাকে বলা হয় কি? কমেন্সালিজম। মানে তুমি এসে বলবা, শুভ ভাই আমি আপনার এত বড় বাসা, 4 তলা বাসা, আপনি যদি আমাকে ওখানে একটা কোনায় রুম দেন, আমি ওখানে বসে পড়াশোনা করতে পারি। আমি বললাম ঠিক আছে, আমার 4 তলা বাসা, তুই আমার বাসার একটা রুম থেকে পড়িস, আমার কি যায় আসে, আমার তো অনেক টাকা, তা আমি তোকে ওখানে রাখলাম, তুই ওখানে থেকে পড়াশোনা করলি, জীবনের উন্নতি করলি, তুই আমার ক্ষতি করলি না, তোর লাভ করতেছিস, বাট আমার ক্ষতি না করে। এটাকে বলা হয় কমেন্সালিজম। এখন আসেন ক্লিভেজ এন্ড ক্লাসিফিকেশন। ক্লিভেজ কি জিনিস আমরা এখন একটু পড়বো, বাট ক্লিভেজে যাওয়ার আগে আমাদের এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা ক্লিয়ার নাকি একটু বলবেন, যে মাথায় ঢুকছে নাকি এই কনসেপ্টটা? যদি মাথায় ঢুকে থাকে আমাকে একটু জানাবেন যে শুভ ভাই এই কনসেপ্টটা ক্লিয়ার নাকি, মাথায় ঢুকছে এই কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের জাইগোট। এর মানে একটা স্পাম ছিল, একটা ওভাম ছিল, এন, সে একটা জাইগোট ক্রিয়েট করছে। সেই জাইগোটের এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের নিচের দিকে সামান্য পরিমাণ ইয়কের জন্ম হয়েছে, ইয়ক। তাহলে এটা হচ্ছে ইয়ক। আর টোটাল জিনিসটা একটা টুয়েন নিউক্লিয়াস, আর টোটাল সেলটার নাম কি? জাইগোট। মাথায় রাখবেন, জাইগোট যে ডিভিশন হয়, সেই ডিভিশনকে কখনো মাইটোসিসে বলা হয় না, সেই ডিভিশনকে কখনো মিয়োসিসে বলা হয় না। জাইগোটের মধ্যে যে ডিভিশন চলতে থাকে, সেই ডিভিশনটাকে বলা হয় হচ্ছে ক্লিভেজ। তাহলে মাথায় রাখবেন, জাইগোটে কখনো কিন্তু মাইটোসিস মিয়োসিস হয় না, এখানে যেটা হয় তার নাম হচ্ছে ক্লিভেজ। ভালো করে শুনবা, পরীক্ষা কিন্তু প্রায় সময় আসবে। তো যদি কখনো এরকম দেখতে পাওয়া যায় যে ক্লিভেজের সময়, যে তুমি দেখতে পেয়েছো ক্লিভেজের সময় এরকম কোন ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে দেখেন। ক্লিভেজের সময় তুমি যে সেলটাকে ভাগ করে দুটো বানাবা, 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, সেই ভাগের সময় তুমি পুরো জাইগোটকে এরকম করে কেটে ফেলছো, একদম সম্পূর্ণভাবে ভাগ করছো, এবং ভাগ করে এখানে তুমি 2টা সেল পাইছো। তাহলে দেখো, যখন তুমি ক্লিভেজ করতে যাচ্ছ, ক্লিভেজ করার সময় জাইগোটকে যদি সমান 2 ভাগে ভাগ করা হয়, সমান 2 ভাগে ভাগ করা হয়, তাহলে সেই ধরনের ক্লিভেজকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে যখন তুমি কোনো জাইগোটকে ডিভিশন করার সময় সমান ভাগে 2 ভাগে ভাগ করবা, সমান 2 ভাগে ভাগ করবা, সেটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে এই ধরনের ডিভিশনের ফলে যে জাইগোট উৎপন্ন হবে, সেই জাইগোট দেখতে কেমন হবে জানেন? সেই জাইগোট দেখতে এরকম হবে। তুমি সমান 2 ভাগে ভাগ করেছো, এখানে যে ইয়ক ছিল, ইয়কটাও 2 ভাগে ভাগ হয়ে গেছে, এবং এখানে যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটাও 2টা হয়ে গেছে। এই ধরনের ক্লিভেজকে কি বলা হয়? হলো। হলো মানে ফুল, হলো মানে হোল, এটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। এখন ধর তুই কখনো পুরো জাইগোটটা সমানভাবে কাটিস নাই, তো সমানভাবে না কাটার কারণে ধর তুমি জাইগোটটাকে যখন ডিভিশন করছিলা, তখন ডিভিশনের সময় তুমি কাটছো মাত্র এখান থেকে, সরি, তুমি কাটছো এখান থেকে এতটুকু পর্যন্ত, মানে তুমি ইয়কটাকে ভাগ করো নাই, ইয়ককে ভাগ না করে তুমি শুধু সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ডিভাইড করার চেষ্টা করছো, মানে সমান ভাগে ভাগ করো নাই, তুমি শুধু সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ভাগ করবা। তাহলে দেখো, এই ধরনের ডিভিশন যখন হবে, যে তুমি শুধুমাত্র উপরের পোরশনকে ভাগ করেছো, তখন জাইগোট দেখতে অনেক এরকম মনে হয়। তাহলে খেয়াল করে দেখ, নিচেরটা পুরোটা ইয়ক, এটা রয়ে গেছে, ইয়ককে ডিভাইড তুমি করো নাই, তুমি সাইটোপ্লাজমকে ডিভাইড করছো, এবং সাইটোপ্লাজমের ফলে এখানে 2টা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে।
এই দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। তাহলে এই ধরনের ডিভিশনে যদি এরকম কখন করো যে তুমি পুরো জায়গাকে সমান দুভাগে ভাগ কিন্তু করো নাই, এখানে অর্ধেক পর্যন্ত আসছে নিচেটুকু আমরা এখানে কিন্তু সমান দুভাগে ভাগ হয়ে গেছে দুই পাশে, তাহলে এই ধরনের ডিভিশনকে বলা হয় মেরোব্লাস্টিক। মেরো মানে নট ইকুয়াল, মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে সবার কি ক্লিয়ার হোয়াট ইজ হোলোব্লাস্টিক এন্ড হোয়াট ইজ মেরোব্লাস্টিক? যদি সবাই স্টেম সেল কি, যে ধরনের সেল ডিভিশন করলে তোমার বডির প্রত্যেকটা সেল বানাতে সক্ষম হবে তার নাম স্টেম সেল। যেমন হাইড্রার একটা সেল ছিল যার নাম ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেল ডিভাইড করলে হাইড্রা যে কোনো সেল বানাতে পারে, তাই এগুলোকে স্টেম সেল বলা হয়। দেখি বলেন তো, ওয়েলকাম ব্যাক। আপনি গতকালকে ক্লাসে ছিলেন না কেন বলেন তো? গতকালকে আমি ক্লাস নিছি আইমান। দেখি সবার কাছে বলেন তো হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিকের ডেফিনিশনটা ক্লিয়ার নাকি? যদি ক্লিয়ার হয় আমার কাছে লিখে জানান যে হোলোব্লাস্টিক মেরোব্লাস্টিক আমরা বুঝছি নাকি, কথাটার মানে কি? সবাই কি বুঝছেন হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক কথাটার মানে কি? ভেরি গুড। তাহলে হোলোব্লাস্টিক মেরোব্লাস্টিক বুঝলাম, ক্লিয়ার। এই হোলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক ক্লিভেজের পর মাথায় রাখবা, হোলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক ক্লিভেজের পর যেই সাইডে ইয়ক থাকবে জাইগোটের বা এই ধরনের ডিভিশনের পরে যেই সাইডে ইয়ক থাকবে সেই ইয়কের জোনটাকে বলা হয় ভেজিটাল পোল। তাহলে হোয়াট ইজ ভেজিটাল পোল? তাহলে ভেজিটাল পোল কথাটা মানে কি? ভেজিটেবল না কিন্তু, হ্যাঁ ভেজিটাল পোল। ভেজিটাল পোল কথাটা মানে হচ্ছে যে সাইডে ফুট থাকবে বা ইয়ক থাকবে, যেমন এটা হচ্ছে একটা ভেজিটাল পোল, এটা হচ্ছে আপনার ভেজিটাল পোল। যে সাইডে ইয়ক থাকে তার নাম ভেজিটাল পোল, আর যে সাইডে নিউক্লিয়াস থাকে, যে সাইডে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের জোনকে বলে এনিম্যাল পোল। কি বলা হয়? এনিম্যাল পোল, এনিম্যাল পোল। তাহলে মাথায় রাখবেন কি, জাইগোট যখন বারবার ক্লিভেজ আন্ডারে যায় তখন ইয়ক সাইডে এক সাইডে থাকে আর নিউক্লিয়াসগুলো আরেক সাইডে থাকে। তাহলে ইয়ক যে সাইডে থাকবে সেই সাইডে ভেজিটাল পোল বলা হয়, আর যে সাইডে নিউক্লিয়াস থাকে সেই জায়গাগুলোকে এনিম্যাল পোল বলা হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ভেজিটাল পোল বা ভেজিটাল পোল একটা কথা, আর একটা হচ্ছে এনিম্যাল পোল, কোনটা কোন সাইডে থাকে? ইয়কের দিকে যেটা থাকে সেটা ভেজিটাল পোল, নিউক্লিয়াস যেদিকে থাকে সেটা হচ্ছে কি? এনিম্যাল পোল। পরীক্ষা এখান থেকে এতটুকু প্রশ্ন আসতে পারে যদি প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে একটু দেখাই যে আসলে ক্লিভেজ হচ্ছে কিভাবে। তো ভালো করে খেয়াল করে দেখো, এই যে একটা জাইগোট ছিল, এই যে একটা জাইগোট ছিল, এই জাইগোটটা ডিভাইড করতে করতে এই যে একটা বল বানাই ফেলো, এই বলটার নাম হচ্ছে ব্লাস্টুলা। তাহলে এটা আসলে ব্লাস্টুলা না, প্রথম থেকে আমরা মুরলা বলি সবথেকে ভালো হবে। তাহলে যখন আমাদের জাইগোট, এই যে জাইগোট মহাশয়, জাইগোট ডিভাইড করতে করতে এরকম একটা নিরেট বা একদম স্ট্রং বল ফর্ম করে ফেলবে, এই বলটার নাম হচ্ছে মুরলা। নাম কি? মুরলা। মুরলা যখন ডিভাইড করতে থাকে, ডিভাইড করার সময় মুরলা এমন করে ডিভাইড করে ওরা সেন্টারে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করবে আর ওদের সেলগুলো আশেপাশে রাখবে। তো দেখা যায় কি যখন মুরলা ডিভাইড করা শুরু করে, ডিভাইড করতে করতে তারা এমন একটা স্টেজে পৌঁছায় যে আমাদের ভেতরের দিকে পুরো একটা ফাঁকা জায়গা, একটা এমটি স্পেস থাকে, এখানে একটা এমটি স্পেস ক্রিয়েট হয় যেখান থেকে পরবর্তী সময় গাটের জন্ম হবে। গাট এই এমটি স্পেস হয় এবং আশেপাশে সেল লেয়ারগুলো থাকে, এই কন্ডিশনকে বলা হয় ব্লাস্টুলা। এই কন্ডিশনকে কি বলা হয়? ব্লাস্টুলা। তো পরীক্ষায় প্রায় সময় আসে যে ব্লাস্টুলা কি আর মুরলা কি। জাইগোট যখন ডিভাইড করতে করতে একটা কম্প্যাক্ট সেলের বল বানাবে সেটাকে বলে মুরলা, আর মুরলা যখন ডিভাইড করতে করতে এমন একটা স্ট্রাকচার বানাবে যে সেলগুলো থাকবে তার পেরিফেরির দিকে এবং মাঝখানে একটা এমটি স্পেস থাকবে, তার নাম হয়ে যাবে কি? ব্লাস্টুলা। পরীক্ষায় এতটুকু আসতে পারে আর কি, যদি আসে, যদি প্রশ্ন আসে তাহলে এরকম করে প্রশ্ন আসতে পারে। এখন আসেন আপনাদের বেসিস অফ এনিম্যাল ক্লাসিফিকেশন, যে আমরা ক্লিভেজের উপর ডিপেন্ড করে কিভাবে এনিম্যালকে ক্লাসিফাই করি। তো সুন্দর করে যদি আমি তোমাকে বোঝাই, সাপোজ আমি এখানে একটা ব্লাস্টুলা পাইলাম, তাহলে ব্লাস্টুলা কথাটা মানে কি বাবা? ভিতরে একটা এমটি স্পেস আছে, এটা হচ্ছে এমটি স্পেস, আর তার আশেপাশে অনেকগুলো সেল আছে, অনেকগুলো সেল আছে, অনেকগুলো সেল আছে, ডিভাইড করছে কি তারা, কিন্তু সেন্টারকে তারা ফাঁকা রাখছে। তো যদি ব্লাস্টুলা থাকা অবস্থায় ফিক্সড হয়ে যায় কখনো, যদি ব্লাস্টুলা থাকা অবস্থায় কখনো ফিক্সড হয়ে যায়, কেমন ফিক্সড হয়ে যায় ব্লাস্টুলা থাকা অবস্থায়? যদি ব্লাস্টুলা থাকা অবস্থায় ফিক্সড হয়ে যায় যে এই গ্রুপ অফ সেলস, এখানে যে গ্রুপ অফ সেলস আছে এই সেল থেকে হ্যান্ড হবে ফর শিওর, এরকম অনেক প্রাণী পাওয়া যায় যাদের ব্লাস্টুলা থাকা অবস্থায় এই সেলগুলো হ্যান্ডি বানাবে, আবার এই সেলগুলো আপনার মাউথ বানাবে, এই সেলগুলো তোমার এনাস বানাবে। যদি এরকম করে ব্লাস্টুলা থাকা অবস্থায় প্রত্যেকটা সেল তার ভবিষ্যৎ জানতে পারে যে আমার থেকে কোন অর্গান বানাতে হবে, তাহলে সেগুলোকে বলা হয় ডিটারমিনেট ক্লিভেজ। কি বলা হয়? এগুলোকে ডিটারমিনেট ক্লিভেজ। এর মানে এই ক্লিভেজ চলাকালীন সময় তারা বুঝে যায় আমাকে কোন অর্গান বানাতে হবে। তো যদি তুমি এরকম কোন একটা প্রাণীর এই জায়গাটা মুছে দাও অথবা এই জায়গাটা মুছে দাও বা এই জায়গাটা তুমি তার বডি থেকে ছিঁড়ে ফেললা ব্লাস্টুলা থাকা অবস্থায়, তাহলে সেই প্রাণী কখনো মাউথ ডেভেলপ করবে না, তার বয়সের পর দেখা যায় তার মাউথ কখনো ডেভেলপ করে না। অথবা তুমি যদি তার কখনো এই পোর্শনটা মুছে দাও তাহলে তার কখনো হ্যান্ড আসবে না, যদি এই পোর্শন মুছে দাও তার কখনো এনাস ফর্মেশন হবে না, তার যদি এটা মুছে দাও তার কখনো ওই অর্গানটা হবে না। এটাকে ডিটারমিনেট ক্লিভেজ বলে। বাট যদি কখনো এরকম তুমি দেখতে পাও যে আমার কাছে যেটা আছে এই সেলটা, এই যে আমার কাছে এখন ব্লাস্টুলা যেটা আছে, এই ব্লাস্টুলা যে কোনো সেল যে কোনো অর্গান বানাতে সক্ষম, স্টেম সেলের মতো। যদি কখনো এরকম হয় যে ব্লাস্টুলাতে যত সেল আছে যে কোনো সেল যে কোনো অর্গান বানাতে পারে, এনি সেল ক্যান ফর্ম এনি অর্গান, কিছু করার দরকার নেই। তোমার জাস্ট ব্লাস্টুলা থেকে একটা সেল নিয়ে তুমি ডিভাইড করতে দাও, সেটা তোমাকে একটা মানুষ বানিয়ে দিতে পারবে। মানে প্রত্যেকটা সেল কিন্তু স্টেম সেল হিসেবে কাজ করবে, এত বস। এটাকে বলা হয় ইনডিটারমিনেট ক্লিভেজ। তো মানুষের ক্ষেত্রে ইনডিটারমিনেট ক্লিভেজটা দেখতে পাওয়া যায়। তাহলে ইনডিটারমিনেট কালার দেখা যায়, এটা হচ্ছে কর্ডাটায় সবথেকে ভালো দেখতে পাওয়া যায়, কর্ডাটাতে সবথেকে ভালো দেখতে পাওয়া যায় ইনডিটারমিনেট ক্লিভেজটা। এটা খুব কমন যে আমাদের প্রত্যেকটা সেল এত বস সে কখনো ফিক্সড হয়ে যায় না যে আমাকে অর্গান বানাতে হবে। যে কোনো সেল আমাদের বডি ব্লাস্টুলা থাকা অবস্থায় যে কোনো অর্গান বানাতে পারবে। গাট কি জিনিস? গাট মানে এলিমেন্টারি ক্যানাল আর কি, এলিমেন্টারি গাট। গাট গাট তো শব্দটা খুব কমন হওয়ার কথা। এখন আসেন কিভাবে ভাগ হয়। যদি কখনো এমন ভাবে ডিভাইড করে যে চার পাশ থেকে দেখে মনে সমানভাবে ডিভাইড হচ্ছে, এটা অনেক কঠিন টপিক যদি তুমি পড়তে চাও, বাট এটা ওরকম করে আসলে ভর্তি পরীক্ষায় পড়ানো হয় না, কারণ এখান থেকে এক্সাম্পল বেশি আসে। তোমার জানতে হবে রেডিয়াল ক্লিভেজ কি জিনিস। যদি কখনো দেখে মনে হয় সমানভাবে তাকে চারপাশে সেলের জন্ম হচ্ছে, সমানভাবে উপরে নিচে চারপাশে মনে হয় সেলের সংখ্যা সমান, যদি কখনো এরকম মনে হয় সেটাকে বলা হয় রেডিয়াল ক্লিভেজ। এবং রেডিয়াল ক্লিভেজ কোথায় দেখতে পাওয়া যায়? অ্যানসার হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাতে রেডিয়াল ক্লিভেজ দেখতে পাওয়া যায়। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, আর্থ্রোপোডা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাওয়া যায়। বাইলেটারাল ক্লিভেজ, যদি কখনো কোনো ক্লিভেজ দেখে মনে হয় যে ক্লিভেজ থেকে উৎপন্ন পানিকে শুধু দুই ভাগে ভাগ করা সম্ভব, তাকে বলা হয় বাইলেটারাল ক্লিভেজ। যেমন বাইলেটারাল ক্লিভেজের ভালো উদাহরণ হচ্ছে কর্ডাটা। তো সবাই মনে রাখবা বাইলেটারাল ক্লিভেজ এই কথাটা মানে আসলে আমরা বাইলেটারাল সিমেট্রির কথা ভাবি, বাইলেটারাল সিমেট্রি। তাহলে খেয়াল করে দেখো তো বাইলেটারাল সিমেট্রি কারা দেখায়? বাইলেটারাল সিমেট্রি দেখায় হচ্ছে মানুষ। তাহলে মানুষ কিসের আন্ডারে পড়ে? কর্ডাটা। তাই কর্ডাটাই হচ্ছে বাইলেটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। আর যদি কখনো কোনো ক্লিভেজ ডিভিশন থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, তারা বারবার করে দেখতে অন্যরকম নানা ধরনের ডিভিশন করতেছে, কখনো ডানে চলে যাচ্ছে, কখনো বামে চলে যাচ্ছে, কখনো যদি এরকম ফর্মেশন দেখতে পাওয়া যায়, সেগুলোকে স্পাইরাল ক্লিভেজ বলা হয়। এবং স্পাইরাল ক্লিভেজ মনে রাখার উপায় কি? মাথায় রাখবা আমরা এরকম করে পড়তাম, স্পাইরালে লিডা আর লাস্কা। স্পাইরালের ল দিয়ে লিডা আর লাস্কা, লিডা দিয়ে হচ্ছে অ্যানলিডা, লাস্কা দিয়ে হচ্ছে মালাস্কা। তাহলে পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে রেডিয়াল, তাহলে মাথায় রাখবা রেডিয়ালে হচ্ছে আর্থ্রোপোডা, রেডিয়ালে আর্থ্রোপোডা। বাইল্যাটারাল কথাটা বলার সাথে মাথায় আসতে হবে মানুষ, আর মানুষ কথাটার মানে হচ্ছে কি কর্ডাটা। আর যদি কখনো স্পাইরাল পরীক্ষায় আসে তাহলে স্পাইরালের ল দিয়ে হচ্ছে লিডা আর লাস্কা, লিডা আর লাস্কা। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় দেখতে পাওয়া যায়, লিডা কি এবং লাস্কা কি। এখন আসেন প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়া। আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, আমার মনে হয় এটা খুবই সোজা, নরমালি পাওয়া যায় যে প্রোটোস্টোমিয়া কি আর ডিউটেরোস্টোমিয়া কি। এটা খুব সোজা একটা জিনিস। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। এই ছবিটাকে কি নাম রাখা হয়? গ্যাস্ট্রুলা। তো গ্যাস্ট্রুলার এখানে একটা ছিদ্র দেখতে পাওয়া যায়। তোমরা মানে সবাই এখন ছবিটা দেখতে পাচ্ছ, আমি একটু গোল করে দেখাই। তোমরা এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছ, এই যে ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে বলা হয় ব্লাস্টোপোর। তো যেসব এনিমেলের ব্লাস্টোপোর মাউথে কনভার্ট হয়ে যাবে তাকে বলা হয় প্রোটোস্টোম।
আর ব্লাস্টোমিয়ারের বা ব্লাস্টোপোরের অপোজিটে যে পোলটা আছে এই পোলটা হয়ে যাবে অ্যানাস। তাহলে ব্লাস্টোপোর হয়ে যাবে মাউথ, আর ব্লাস্টোপোরের অপোজিট ডিরেকশনে কি হবে? অ্যানাস। এদেরকে কি বলা হয়? প্রোটোস্টোম। এবং প্রোটোস্টোম এক্সাম্পল কি? আমরা প্রথম প্রোটোস্টোম এক্সাম্পল হচ্ছে পাম। প্রোটোস্টোমে পাম। তাহলে পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে প্রোটোস্টোম, এ দিয়ে হচ্ছে আর্থ্রোপোডা, এ দিয়ে হচ্ছে অ্যানিলিডা এবং এম দিয়ে হচ্ছে মলাস্কা। কিন্তু এখানে দেখ, এখানে যে গ্যাস্ট্রুলাটা আছে, এখানে যে গ্যাস্ট্রুলাটা আমি দেখতে পাচ্ছি, এই গ্যাস্ট্রুলার যে পোরটা ব্লাস্টোপোরটা, এই গ্যাস্ট্রুলার ব্লাস্টোপোরটা সর্বদা অ্যানাসে কনভার্ট হয়, আর ব্লাস্টোপোরের অপোজিট সাইডে সবসময় মাউথ হয়। তাহলে দেখা যায় ওদের অ্যানাস হয়ে যায় ব্লাস্টোপোর, বা ব্লাস্টোপোর অ্যানাস হয়ে যায়, ব্লাস্টোপোর উল্টো পাশটা হয়ে যায় মাউথ। এই ধরনের প্ল্যানেটকে বলা হয় ডিউটেরোস্টোম। ডিউটেরোস্টোম। তাহলে ব্লাস্টোপোর যখন অ্যানাস হয় তার নাম ডিউটেরোস্টোম, আর ব্লাস্টোপোর যখন মাউথ হয় তখন প্রোটোস্টোম। আর ডিউটেরোস্টোম মনে রাখার উপায় কি আমি বলতাম? সি ডি ই। তাহলে ডি দিয়ে কি হবে? ডিউটেরোস্টোম, সি দিয়ে হচ্ছে কর্ডাটা, আর ই দিয়ে হচ্ছে এগাইনোডার্মাটা। তো সবাই একটু এই জিনিসটা মনে রাখবে অলওয়েজ। আমি এখানে একটু শর্টকাটটা লিখে দিচ্ছি যাতে পরে মনে থাকে। ব্লাস্টোপোর যাদের মাউথ হবে তাদের নাম হচ্ছে প্রোটো, আর ব্লাস্টোপোর যাদের অ্যানাস হবে তারা হচ্ছে ডিউটেরো। এই যে জায়গাটা পড়বা, তাহলে তোমার আর এটা পড়ার কোনো প্রকার দরকার নেই। দেখেন তো সবার এই ব্লাস্টোপোর থেকে মাউথ আর অ্যানাসের গল্পটা ক্লিয়ার নাকি? আর এক্সাম্পলগুলো পারবা নাকি? আর্থ্রোপোডাতে বাইলেটারাল সিমেট্রি দেখা যায়, বাট আপনি যখন পড়বেন পড়ার সময় মনে রাখবেন কি বাইলেটারাল কথাটা মানে হচ্ছে, বা বাইরেডিয়াল কথাটা মানে কিন্তু সেখানে মানুষের নামটা উল্লেখ করতে হবে। মনে রাখার জন্য সিস্টেম এটা মানুষ দিয়ে মনে রাখবেন, মানুষ কিভাবে কাটা যায়, তাই মানুষ বাইলেটারাল সিমেট্রি, তাই এটা হচ্ছে বাইরেডিয়াল বা বাইলেটারাল ক্লিভেজ, এইভাবে মনে রাখবা, তাহলে প্রজাপতি ওখানে আসবে না আর কি। সবাই কি ভাই ব্লাস্টোমিয়ার কাকে বলে? ব্লাস্টোলার মধ্যে যে সেলগুলো দেখতে পাওয়া যায়, এই যে ব্লাস্টোলার মধ্যে প্রত্যেকটা সেল পাওয়া যায়, প্রত্যেকটা সেলকে বলা হয় ব্লাস্টোমিয়ার। সবার কি প্রশ্ন পর্যন্ত ক্লিয়ার? জাইগোট আর গ্যামেট কি স্টেম সেল? গ্যামেট কিভাবে স্টেম সেল হবে? আর এখানে যে লিখছে তাসি না, জাইগোট অবলিক গ্যামেট। জাইগোট আর গ্যামেট কি একই জিনিস? যদি লিখি জাইগোট অবলিক গ্যামেট, জাইগোট তো টুয়াইস এন, গ্যামেট তো এন, আর গ্যামেট যদি কখনো স্টেম সেল হতো তাহলে গ্যামেট দিয়ে বাচ্চা বানাই ফেলতাম আমরা। গ্যামেট দিয়ে আমার কি দরকার ছিল? আমার তো মেয়ের দরকার না পৃথিবীতে, আমি শুধু স্পাম দিয়ে বাচ্চা বানাই ফেলবো যদি কখনো আমরা স্পামকে আসলে স্টেম সেল ভাবি আর কি। বুঝতে পারছেন? ব্লাস্টোপোরে কি স্পাইরাল ক্লিভেজ হয়? ব্লাস্টোপোরে ক্লিভেজ কোনটা হবে এটা ডিপেন্ড করছে তার প্রাণীর উপর। ডিফারেন্ট আছে, রেডিয়াল হতে পারে, বাইলেটারাল হতে পারে, স্পাইরাল হতে পারে, বাট পরীক্ষায় আপনার আসলে এখান থেকে শুধুমাত্র এক্সাম্পল আসবে, অনলি এক্সাম্পল। আগে থেকে চলে গেছে, একটু ওয়েট করো 2 মিনিট, আমরা একটু নোটটা আবার স্টার্ট করছি। আগে লেখা চলে যাবে সব। আসছে তো চলে আসছে, ঠিক আছে মনে হচ্ছে। এই সবাইকে এতটুকু পর্যন্ত, সরি সাউন্ড তো মনে অফ করেন নাই, সাউন্ড অফ আছে? আচ্ছা, সবাইকে এতটুকু পর্যন্ত পারবো নাকি? একটু জানো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে নাকি? দেখেন তো যে প্রোটোস্টোম আর ডিউটেরোস্টোম পরীক্ষা আসতে পারবো নাকি? পারা যাবে? প্রোটোস্টোম ডিউটেরোস্টোম সবাই পারবেন? প্রোটোস্টোম ডিউটেরোস্টোম আমরা বলছি এখান থেকে পরীক্ষা কি আসবে? এখান থেকে পরীক্ষা আসবে শুধুমাত্র এক্সাম্পল। কি আসবে এখান থেকে পরীক্ষায়? এখান থেকে পরীক্ষা আসবে হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল এখন আসেন জামলেয়ার। তো আমার মনে হয় জামলেয়ারটা মোটামুটি অনেক সোজা। যদি গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময়, কি ফর্মেশনের সময়? গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময়, গল্প করে পড়ে, যদি গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় যদি তার মধ্যে শুধুমাত্র দুইটা সেলের লেয়ার দেখতে পাওয়া যায়, সাপোজ তুমি গ্যাস্ট্রুলা ফর্ম করতে গেছো এবং গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় তুমি তার মধ্যে শুধু দুইটা লেয়ার পাইছো। দুইটা লেয়ার কেমন? দুইটা লেয়ার আমি তোমাকে দেখাই। যে তোমার বাইরের দিকে একটা সেলের লেয়ার আছে, বাইরের দিকে সেখানে সেল আছে অনেকগুলা, শুধু দুইটা সেলের লেয়ার আছে। তাহলে গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় দেখতে পেয়েছো তোমার শুধু দুইটা সেলের লেয়ার আছে, শুধু দুইটা সেলের লেয়ার আছে। এখানে বাইরের দিকে একটা সেলের লেয়ার, আর এখানে ভেতরের দিকে একটা সেলের লেয়ার। এবং এই দুইটা সেলের লেয়ারকে তুমি একটা সবুজ কালার আঠা দিয়ে, এই ফিগারে সবুজ কালার আঠা দিয়ে আটকে রাখছো। যদি কোনো একটা গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় তুমি দেখতে পাও কোনো একটা এনিমেলের মধ্যে শুধু দুইটা লেয়ার আছে সেলের, এবং দুইটা লেয়ারকে মাঝখানে একটা আঠা দিয়ে আটকে রাখা হয়েছে, তাহলে এই ধরনের এলিমেন্টগুলোকে বলা হয় ডিপ্লো। ডিপ্লো মানে দুই, প্লাস্টিক মানে দুইটা লেয়ার অফ সেল দেখতে পাওয়া যাচ্ছে, ডিপ্লোপ্লাস্টিক এনিমেল। তাহলে মাথায় রাখবেন ডিপ্লোপ্লাস্টিক এনিমেল লেয়ার কয়টা? দুইটা, এবং দুইটা লেয়ারের মাঝখানে কোনো ধরনের এমটি স্পেস থাকে না, কোনো ধরনের এমটি স্পেস দেখতে পাওয়া যায় না। তাই এখানে কোনো ধরনের সিলম ক্রিয়েট করা সম্ভব না। সিলম হচ্ছে একটা এমটি স্পেস, তাই এখানে কোনো সিলম থাকবে না, এরা সবাই হবে অ্যাসিলোমেট। আর এদের দুইটা সেলের লেয়ার কানেক্টেড থাকবে মেসোগ্লিয়া নামক একটা আঠা বলতে পারেন, গ্লু দিয়ে। এক্সাম্পল কি তোমার মনে পড়ার কথা? অ্যান্সার হচ্ছে নিডারিয়াতে এইসব জিনিস দেখতে পাওয়া যায়। তাহলে সবাইকে ডিপ্লোপ্লাস্টিক নিয়ে আমি যে কথাগুলো বললাম এগুলো ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় আমি একটু লিখে জানো। শুভ ভাই আমাদের কাছে ডিপ্লোপ্লাস্টিক কথাটা ক্লিয়ার হয়েছে? একটু ডিপ্লোপ্লাস্টিক কথাটা মানে দেখো ক্লিয়ার নাকি? এমটি স্পেস থাকে না, মেসোগ্লিয়া দিয়ে কানেক্টেড থাকে, সিলম থাকে না, অ্যাসিলোমেট ডাকা হয়, নিডারিয়াতে পারা যায়, এগুলো আমরা শুনেছিলাম আগে সব সময়। ভেরি গুড। ডিপ্লোপ্লাস্টিকটা বোঝানোর জন্য আমি আমার খাতায় এঁকেছি, খাতায় এঁকে তারপর আবার ছবি তুলে এখানে নিয়ে আসছি, কারণ ক্লাসের মধ্যে এগুলো তোমাকে এঁকে দেখাইতে প্রচুর কষ্ট হয় আর কি, এগুলো দেখানো অনেক টাইমের ব্যাপার, তাই ভাগ করে ফেলেছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো হোয়াট ইজ ট্রিপ্লোপ্লাস্টিক মিন্স। তাহলে ট্রিপ্লো এই কথাটার মানে হচ্ছে তোমার সেলের লেয়ার গ্যাস্ট্রুলা পর্যায়ে কয়টা ছিল? তুমি যখন গ্যাস্ট্রুলা ফর্ম করেছো তখন গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় তোমার কয়টা জায়গা হয়েছে? এখানে তিনটা লেয়ার হয়েছে, তিনটা এমব্রায়োনিক লেয়ার হয়েছে। এই কারণে তোমাকে আমি বলছি ট্রিপ্লোপ্লাস্টিক। খুব সিম্পল হিসাব যে তোমার গ্যাস্ট্রুলা ফর্মেশনের সময় তিনটা এমব্রায়োনিক লেয়ার হয়েছে, তোমাকে ট্রিপ্লোপ্লাস্টিক বলা হচ্ছে। তিনটা লেয়ারের নাম কি কি? সবথেকে বাইরে যে আছে তার নাম কি? এপি বা একটোডাম। যেটা মাঝখানে আছে তার নাম কি? মেসোডাম। যেটা একদম ভিতরে আছে তার নাম কি? এন্ডোডাম। তাহলে ভালো করে দেখেন আমরা এখন যেই গ্যাস্ট্রুলা টাকছি সেই গ্যাস্ট্রুলার সবথেকে বাইরের দিকে যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটার নাম কি? নীল কালার নেই, এই লেয়ারের নাম হচ্ছে একটোডাম। মাঝখানে যে সবুজ কালার লেয়ারটা আছে, এই যে সবুজ কালার লেয়ারটা, গ্রিন লেয়ারটা, এই গ্রিন লেয়ারটার নাম কি? মেসোডাম। এবং এরপর যে লাল কালার লেয়ারটা আছে এটার নাম কি? এন্ডোডাম। এটা হচ্ছে রেড কালার দেওয়া আছে। তাহলে তোমরা একটু খেয়াল করে ভালো করে দেখো এদের একটু মেসো এবং এন্ডো, এদের মাঝখানে কোনো প্রকার এমটি স্পেস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে কোনো ধরনের এমটি স্পেস কিন্তু তুমি পাচ্ছ না। যেহেতু এখানে কোনো প্রকার এমটি স্পেস দেখতে পাচ্ছ না, একটোডামের সাথে মেসোডাম লাগানো, মেসোডামের সাথে এন্ডোডাম লাগানো, একটু মেসো আর এন্ডোর মাঝখানে কোনো প্রকার গ্যাপ তুমি দেখতে পাচ্ছ না, তাই এগুলোকে বলা হয় অ্যাসিলোমেট। তাহলে হোয়াট আর দ্য অ্যাসিলোমেটস? অ্যাসিলোমেটস আর যাদের মাঝখানে কোনো প্রকার একটু মেসো এবং এন্ডের মাঝখানে গ্যাপ দেখতে পাওয়া যায় না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এবং অ্যাসিলোমেট কারা আছে মাথায় রাখবেন? এক, পরিফেরা, কারণ ওরা তো কোনো কিছুর মধ্যেই পড়ে না, প্লাস নিডারিয়া, একটু আগে পড়েছেন নিডারিয়ার নাম। আর আরেকজন হচ্ছে অ্যাসিলোমেট কারা কারা? সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস।
প্লাটি হেলমিনথেস। চলে গেছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। এরপর দেখেন আমরা যদি একটু ভালো করে তাকাই, এখানে যদি একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করো, এখানে যদি একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করো, তাহলে ভালো করে দেখলে বুঝবে এখানে অনেকগুলো লাইন আছে, লাইনগুলো একটু কন্ট্রাডিক্টরি, এগুলো একটু কেটে দিই, এগুলো তোমাদের স্টাইলে পড়াশোনা না, এগুলো পড়তে হবে না তোকে। এটা এদিকে ছবির মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, এদিকে ছবির মধ্যে এটা হচ্ছে মেসোডাম, এটা হচ্ছে এন্ডোডাম। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে মেসোডাম আর এটা হচ্ছে এন্ডোডাম। তাহলে দেখো মেসো আর এন্ডোর মাঝখানে একটা এমটি স্পেস আছে, কিন্তু এমটি স্পেসের দিকে ভালো করে তাকায় দেখো, সেই এমটি স্পেসের এক পাশে আছে মেসোডাম আর আরেক পাশে আছে এন্ডোডাম। তাহলে এমটি স্পেসটা এক পাশে মেসোডাম দিয়ে ঢাকা, আরেক পাশে এন্ডোডাম দিয়ে ঢাকা। এটা কি ছবি দেখে বোঝা যাচ্ছে তোমাদের? মাঝখানে একটা এমটি স্পেস আছে এবং এমটি স্পেসের এক পাশে এন্ডোডাম, এক পাশে মেসোডাম। এটা কি ছবি দেখে বোঝা যায়? বলেন তো, ছবি দেখে বোঝা যাচ্ছে নাকি এই জিনিসটা? ক্লিয়ার নাকি ছবি দেখে? খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো তো, এটা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ছবি দেখে কি মনে হয়? সবার কি জায়গাটা ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। বা সবাই দিকে তাকায় দেখো, এখানে যে এমটি স্পেস আছে, এই যে এমটি স্পেস, এখানে যে এমটি স্পেস আছে, এই যে এমটি স্পেসটা, এই যে এমটি স্পেসটা, এই এমটি স্পেসের এই পাশেও মেসোডাম এবং এই পাশেও মেসোডাম, সবুজ কালার। তাহলে এই এমটি স্পেস আর এমটি স্পেসের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় আমাকে একটু বলো তো? বলো তো এই দুটো এমটি স্পেসের মাঝখানে বেসিক ডিফারেন্সটা কোথায় দেখে কি মনে হয়? সবাই একটু বলেন, এমটি স্পেস আর এমটি স্পেসের মধ্যে বেসিক ডিফারেন্স কি মনে হয়? বলেন তো দেখি, ছবি দেখে বলেন তো কি মনে পার্থক্য মনে হচ্ছে চোখের মধ্যে? যে দুটো এমটি স্পেসের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা? এমটি স্পেসের মধ্যে কি ডিফারেন্স আছে দেখে কি মনে হয়? দেখা যাচ্ছে এই যে এমটি স্পেসটা, এটা কভারড বাই মেসো এন্ড এন্ডো, এবং এটা কভারড বাই অনলি মেসো। Definition অনুযায়ী, if there is an empty space found in triploblastic animal and that is covered by mesoderm only, that is known as true coelom. তাহলে কাকে ট্রু সিলম বলা হবে? যাদের এমটি স্পেস দুই পাশ থেকে মেসোডাম ঢেকে রাখবে তাদের নাম ট্রু সিলম। আর যদি কোনো একটা এমটি স্পেসকে এক পাশে মেসোডাম আর আরেক পাশে এন্ডোডাম ঢেকে রাখে সেগুলোকে বলে সিউডোসিলম। সেগুলোকে কি বলা হয়? সিউডোসিলম। তাহলে এগুলো দেখতে গর্তের মতো, বাট এটা পারফেক্টলি গর্ত হয় না, বা পারফেক্ট একটা স্পেস মেইনটেইন করা হয় না। এটা পারফেক্ট স্পেস মেইনটেইন করা হয়েছে, পারফেক্ট স্পেস মেইনটেইন করা হয়েছে, দেখো এটা গর্ত করে আছে এরকম মনে হচ্ছে। তাহলে ডেফিনিশন সবার কাছে ক্লিয়ার হয়েছে? ডেফিনিশন সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদি কখনো তুমি দেখতে পাও যে সিলম শুধুমাত্র কভার করা মেসোডাম দিয়ে, সেটা ট্রু সিলম। সিলম যদি দুই পাশ থেকে মেসোডাম দিয়ে কভার করা থাকে তাহলে সেটা হচ্ছে ট্রু সিলম। আর সিলম যদি কখনো শুধুমাত্র মেসোডাম আর এন্ডোডাম দিয়ে কভার করা থাকে তার নাম হচ্ছে সিউডোসিলম। সিউডোসিলমের एग्जांपल কি? নেমাটোডা। আর এটা কি? ইউসিলমেট কারা কারা আছে? ম্যাক্সিমাম মোলাস্কা থেকে বাকি সব, মোলাস্কা থেকে লাস্ট পর্যন্ত সবাই হচ্ছে ইউসিলমেট বা সিলোমেট। তাহলে সবার কি সিলোমের ডেফিনিশনটা ক্লিয়ার হয়েছে? যদি সিলোমের ডেফিনিশনটা ক্লিয়ার হয় আমাকে একটু লিখে জানাও তো, যে শুভ ভাইয়া সিলোম কথাটা মানে বুঝছি, একটু বলেন তো সিলোম কথাটা মানে ক্লিয়ার নাকি সবার কাছে? সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? স্টোমাক কল মানে কি সিলোম নাকি? দুটো আলাদা আলাদা জিনিস, সিলোম এক জিনিস, স্টোমাক আরেকটা জিনিস। সবার কাছে কি ডেফিনিশন ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য সিলোমস? তাহলে আমি আপনাকে একটু ছোট করে নোট করে দিই, মাথায় রাখবেন। সিলোম কখন ট্রু হয়? পরীক্ষাটা কিন্তু আসবে। সিলোম কখন ট্রু হবে? যদি অনলি ইটস কভারড বাই মেসো ফ্রম বোথ সাইড। আর সিলোম কখন হবে ফলস বা সিউডো? covered by both মেসো এন্ড এন্ডো। এই কথাটা আমাকে একটু মনে রাখতে হবে। এবং ট্রু সিলম কোথায় পাওয়া যায়? মোলাস্কাতে দেখতে পাওয়া যাবে, এবং মোলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত সবার মধ্যে ট্রু সিলম দেখতে পাওয়া যাবে। বাট এই ফলস সিলম শুধুমাত্র দেখতে পাওয়া যাবে কোথায়? নেমাটোডাতে, শুধুমাত্র নেমাটোডা। তাহলে সবার কি ডেফিনিশনটা ক্লিয়ার নাকি? দেখো পরীক্ষা কিন্তু এই ডেফিনিশনটা বারবার আসছে যে সিলম কথাটার মানে আসলে কি, সিলম কথাটার মানে আসলে কি। সবার কাছে কি ডেফিনিশনটা ক্লিয়ার হয়েছে? আমরা কি বুঝতে পারছি? বাচ্চারা একটু বলেন তো যে সিলম কথাটা আমার কাছে ক্লিয়ার নাকি, বা সিলমের কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকছে নাকি? সবার মাথায় ঢুকছে সিলম কথাটার মানে কি? ঢুকছে, সবাই বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আসেন ডিপ্লোপ্লাস্টিক আর টিপ্লোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য। এগুলো একদম বাচ্চাদের পড়াশোনা, আমার মনে হয় এটা সবার পারা উচিত, সবার মোটামুটি বোঝা উচিত। দেখি একটু পারি নাকি আমরা তাকাই। এক, ডিপ্লোপ্লাস্টিকে একটু মেসোডাম থাকবে আর এখানে একটু মেসোডাম থাকবে, সবাই থাকবে, খুব কমন কথাবার্তা। এখানে মেসোগ্লিয়া থাকবে কিন্তু এখানে কোনো মেসোগ্লিয়া থাকার দরকার নেই, তাই মেসোগ্লিয়া অ্যাবসেন্ট। এই ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলটা কখনো কোনো টিস্যু বানাতে সহজে পারবে না, এই কথাটাতে সামান্য পরিমাণে ভুল আছে, মাথায় রাখবেন। তারা টিস্যু বানাতে পারবে, এই কথা একটু ভুল আছে। তারা টিস্যু বানাতে পারবে, তারা কখনো অর্গান বানাতে পারবে না, টাইপ করে নিবা। কিন্তু আমাদের এখানে যে ডিপ্লোপ্লাস্টিক আছে তারা টিস্যু অর্গান সিস্টেম সবই বানানোর মতো সক্ষম। নেক্সট, বডি ক্যাভিটি। ডিপ্লোপ্লাস্টিক যারা আছে বডি ক্যাভিটি সিলেন্টারন বলা হয়, তোমরা হাইড্রা ক্লাস এটা অলরেডি একবার পড়েছো। আর আমাদের বডি ক্যাভিটিকে বলা হয় সিলোম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিপ্লোপ্লাস্টিক এন্ড ট্রিপ্লোপ্লাস্টিক? তাহলে আসেন হুইচ ওয়ান ইজ ডিপ্লোপ্লাস্টিক? তাহলে ডিপ্লোপ্লাস্টিক কথাটা মানে কি একটু দেখতে হবে, পরীক্ষা আনতে হবে। ডিপ্লোপ্লাস্টিক মানে হচ্ছে তার एग्जांपल পৃথিবীতে একটাই আছে, নিডারিয়া। নিডারিয়া ছাড়া পৃথিবীতে কোনো ডিপ্লোপ্লাস্টিক নাই। তাহলে কারা কারা বাচ্চারা ডিপ্লোপ্লাস্টিক? ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে নিডারিয়া। বাকিরা দুনিয়াতে যারা যারা আছে সবাই হচ্ছে ট্রিপ্লো, আদার সবাই ট্রিপ্লো। আর আমাদের যে পরিফেরা আছে, পরিফেরা হচ্ছে নো প্লাস্টিক, নো প্লাস্টিক। আর ডিপ্লোপ্লাস্টিক সবাই। পরীক্ষায় আসতে পারে, তাই আমি আলাদা করে তোমাদেরকে বক্স করে দিলাম, এটা পরীক্ষা আসতে পারে, পরীক্ষা কিন্তু আসবে। তাহলে এটা অনুসারে অ্যানসার হচ্ছে হাইড্রা। তাহলে বুঝতে পারছেন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে? সবার একটা আন্দাজ হয়েছে যে পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে? বলেন তো সবার কাছে ক্লিয়ার নাকি ডিপ্লোপ্লাস্টিকের গল্পটা? সবাই কি পারবেন? সাকিব এক্সেলেন্ট, নিডারিয়া টেনোফোরা, সিসি পারবো সবাই পরীক্ষা এখান থেকে? ভেরি গুড, সবাই পেরেছে এটা। এখন আসে সিমেট্রি। সিমেট্রি কথাটা মানে হচ্ছে তোমাকে কতবার কাটা সম্ভব। যদি কোনো একটা প্রাণীকে দেখে গোল মনে হয় তাকে বলে স্ফেরিক্যাল সিমেট্রি। তো আমি এরকম করে পড়তাম যে স্ফেরিক্যাল মানে হচ্ছে গোল, আমি এরকম করে পড়তাম যে স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলীয়। স্ফিয়ার মানে গোল না, তাহলে স্ফেরিক্যাল মানে গোলীয়। আমি পড়তাম গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। আমি এরকম করে পড়তাম গোলীয়, হেলিও, রেডিও, ভলভো, গোলীয়, হেলিও, রেডিও, ভলভো, গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। এটা হচ্ছে গোলীয় সিমেট্রি एग्जांपल। তাহলে রেডিয়াল গুলো মনে রাখার উপায় কি? রেডিয়াল গুলো মনে রাখার জন্য অনেক ধরনের एग्जांपल মানে অনেক ধরনের গল্প ছিল আর কি, চাইলে এরকম করে মনে রাখা যায়। অনেক সময় হানিমুন দিয়ে মনে রাখে, এটা অনেকে হানিমুন দিয়ে মনে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পড়তাম এরকম। তো রেডিয়াল সিমেট্রি एग्जांपल কি? হাইড্রা হানিমুনে সিয়ের জলে গেল। তাহলে হাইড্রা রেডিয়াল সিমেট্রি উদাহরণ। হানিমুন থেকে মনে রাখবা অ্যানিমন, এটা কোন অ্যানিমন? এটা সি অ্যানিমন। আর জল দিয়ে হচ্ছে জেলিফিশ। তাহলে আমরা কি পড়লাম? রেডিও রেডিও ধরনের রেডিয়াল সিমেট্রি মনে রাখার উপায় কি? হাইড্রা হানিমুনে সিয়ের জলে গেল। সিয়ের জল, সিয়ের জল মানে সমুদ্রে জলে গেছে, কক্সবাজার গেছে আর কি হাইড্রা হানিমুনে। তো হাইড্রা তো কক্সবাজারে বা সিতে থাকবে, এটা স্বাভাবিক। তো হাইড্রা হানিমুনে সিয়ের জলে গেছে। তাহলে হাইড্রা হানিমুন মানে অ্যানিমন, সি অ্যানিমন আছে একটা অ্যানিমল, দেখেন সি অ্যানিমন
হাইড্রা আর জেলিফিশ। তাহলে আসেন বাইরেডিয়াল সিমেট্রি মনে রাখার উপায় কি? অলওয়েজ রিমেম্বার বাইরেডিয়াল সিমেট্রি মনে রাখার উপায় হচ্ছে বা তার एग्जांपल মনে রাখার উপায় হচ্ছে বাইরেডিয়ালে সবগুলো সি দিয়ে, তাহলে সি দিয়ে হচ্ছে নিডারিয়া, সি দিয়ে হচ্ছে টেনোফোরা। যেসব লেটার সি দিয়ে শুরু হবে তারা সবসময় কি হবে? বাইরেডিয়াল সিমেট্রি হবে। তাহলে ভালো করে দেখেন, স্ফিয়ার হচ্ছে গোলীয়, রেডিও, ভলভো, আর রেডিয়াল যেগুলো হাইড্রা, হানিমুনে, সি এর জলে গেল, শেষ। বাইলেটারাল সিমেট্রি আমার মনে সবার এটা পারার কথা। বাইলেটারাল সিমেট্রি কার আছে? বাইলেটারাল সিমেট্রি আছে আর্থোপোডা, ওটা হচ্ছে বাইলেটারাল সিমেট্রিক্যাল আর্থোপোডা, আর হচ্ছে কর্ডাটা, এটা হচ্ছে বাইলেটারাল সিমেট্রিক্যাল। আর অ্যাসিমেট্রি কি আছে? মনে রাখবে অ্যাসিমেট্রি হচ্ছে স্পঞ্জ আর শামুক। স্পঞ্জ দেখতে এরকম হয়। এটাকে কোনোভাবে সমান ভাগ করা সম্ভব না। আবার একটা শামুক দেখতে কেমন হয়? একটা খোলস, এখানে মাথা, এখানে দুটো শুঁড়, এখানে একটা পা, এখানে একটা পা। এটাকে সমান ভাগে ভাগ করা সম্ভব না, কারণ পুরো বডি থাকে খোলসের ভিতরে। তাই বলা হয় স্পঞ্জ আর শামুক, স্পঞ্জ আর স্নেল, এগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। তাহলে সূত্র একবার আমরা রিডিও করি, হাতটাতে বলবো স্ফেরিক্যাল কেন মনে রাখবো? স্ফেরিক্যাল মানে গোলীয়, মানে হিলিও, মানে রেডিও, হচ্ছে ভলভো। রেডিয়াল মনে রাখবো রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল মানে কি হাইড্রা, তাহলে হাইড্রা, হানিমুনে, সি এর জলে গেছে, হানিমুন মানে অ্যানিমন, সি মানে সি অ্যানিমন, আর জল মানে জেলিফিশ। বাই রেডিয়াল মনে রাখবো কি? সি টেনোফোরা, নিডারিয়া, সি শেষ। বাই ল্যাটারাল মনে রাখবো কি? আর্থোপোডা, কর্ডাটা। আমরা সবাই জানি এটা তার ভুল করার কথা, নিজেকে দুই ভাগ করা যায়, মানুষকে চার ভাগ করা সম্ভব না কোনোভাবে। মানুষকে যদি কাটতে চাও এবার এটাই দুটো চোখ আলাদা করতে হবে। তুমি এভাবে কাটলে মানুষের সামনে চলে যাবে, পেছনে মাথা চলে যাবে, হবে না। সমান দুটো ভাগ করতে হলে মানুষকে একবার কাটা সম্ভব, এটাকে বাইলেটারাল বল। আর লাস্টে আসে হচ্ছে আমাদের কোনটা? অ্যাসিমেট্রিক্যাল, যেটা কোনো ভাগে ভাগ করা সম্ভব না, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্নটা আসতে দেখা যায়, এবং এখান থেকে পরীক্ষায় যদি আসে প্রশ্ন সেটা এক্সাম্পল আকারে আসবে। তাহলে আমাকে বলেন, এক্সাম্পলগুলো কি আমরা আগে থেকে ইজিলি মনে রাখতে পারবো নাকি কঠিন লাগছে এখন? বলেন তো, এক্সাম্পলগুলো কি মনে রাখা যাবে নাকি এখন খুব কঠিন লাগছে এক্সাম্পলগুলো? পারবা পরীক্ষা যদি কখনো আসে এক্সাম্পলগুলো, কি মনে হয়? পারবা? তাহলে মনে রাখবা হাইড্রা, সি এর জলে হানিমুনে গেছে, হানিমুনের জলে সি এর জলে গেছে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসে, এটা পারতে হবে। তাহলে দেখেন, হোয়াট টাইপ অফ সিমেট্রি ইজ সিন ইন বাটারফ্লাই? বাটারফ্লাই মানে হচ্ছে এটা একটা ইনসেক্ট, তাহলে ইনসেক্ট মানে হচ্ছে এটা আর্থোপোডা, তাহলে আর্থোপোডা মানে হচ্ছে এটা বাইলেটারাল সিমেট্রিক্যাল। দেখি সবাই আমাকে উত্তর দিবা, এটা যে বাইরেডিয়াল সিমেট্রি এক্সাম্পল কোনটা? বাইরেডিয়াল, দেখি বলো বাইরেডিয়াল কোনটা হবে? তোমরা আমাকে ইনবক্সে বলবে, দেখি পারো নাকি পারবো না, দেখি বলো। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে একটা সেম কোশ্চেন করি, মাথায় একটা মাল্টিপল চয়েস হতে পারে, মাল্টিপল অ্যানসার হতে পারে, আমাকে বলতে এখান থেকে রেডিয়াল এক্সাম্পল কোনটা? এখান থেকে রেডিয়াল এক্সাম্পল কোনটা দেখি বলেন তো। এই সেম কোশ্চেন থেকে রেডিয়াল এক্সাম্পল কোনটা? অপশন কিন্তু মাল্টিপল হতে পারে, আমি আগে বলে দিয়েছি অপশন মাল্টিপল হতে পারে, কোনো সমস্যা নেই। বলেন ভালো করে তাকায় দেখো, রেডিয়াল কোনটা কোনটা? রেডিয়াল এক্সাম্পল মনে আছে সবার? যারা যারা এই ভিডিও বলছেন একদম কারেক্ট। কি পড়েছিলাম? হাইড্রা, হানিমুনে, সি এর জলে গেছে, তাহলে হাইড্রা, অ্যানিমন, সি অ্যানিমন, জল দিয়ে হচ্ছে জেলিফিশ। বুঝতে পেরেছেন সবাই? সি বাদে সব এক্সেলেন্ট। পারবো এটা প্রশ্ন আসলে? When an animal body cannot be divided into equal halves into any axis, it is known as asymmetrical. Which of the following is asymmetrical? তোমরা বলো কোনটা asymmetrical? এর মধ্যে কোনটা asymmetrical কি মনে হয়? দেখি বলেন, এটা তোমাদের কোশ্চেন, বলো কোনটা asymmetrical মনে হচ্ছে এখানে? কি হবে? স্নেল, ভেরি গুড। তাহলে আমি যদি এখান থেকে সেম কোশ্চেন করি তোমাকে একটা, এখান থেকে একজন বলেন যে হচ্ছে রেডিয়াল। রেডিয়াল এখানের মধ্যে কোনটা? যদি সেম কোশ্চেন এখান থেকে করি, রেডিয়াল এখান থেকে কোনটা? কি মনে হয়? এ, ভেরি গুড। আসেন এখন আসেন মেটামরিজম বা সেগমেন্টেশন। হোয়াট ইজ মেটামরিজম? যদি কোন একটা বডিকে ইকুয়াল অনেকগুলো হাফে ভাগ করা যায় তাকে মেটামরিজম বলা হয়। আমরা যখন কোন একটা কেঁচো বা জোকের দিকে তাকাবো, সাপোজ একটা কেঁচো দেখতে এরকম, তাহলে একটা কেঁচোর বডিতে ইকুয়াল অনেকগুলো হাফ দেখতে পাওয়া যায়। যদি কোন একটা বডির মধ্যে ইকুয়াল অনেকগুলো হাফ দেখতে পাওয়া যায়, তাহলে সেই বডিকে বলা হয় মেটামায়ার বডি, মেটামিয়ার বডি। যদি অনেকগুলো ইকুয়াল হাফ দেখতে পাওয়া যায়, অনেকগুলো ইকুয়াল হাফ দেখতে পাওয়া যায়, প্রত্যেক ইকুয়াল হাফকে বলা হয় মেটামিয়ার, এটাকে বলা হয় মেটামরিজম। এবং মেটামরিজম কারা দেখায়? কেঁচো দেখায় এবং যোগ দেখায়। এবং মাথা রাখবেন, কেঁচো এবং যোগের যে মেটামরিজম, এটা হচ্ছে ট্রু মেটামরিজম, এটাই হচ্ছে আসল মেটামরিজম, ট্রু মেটামরিজম। তাহলে যখন একটা বডিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় তাকে বলা হয় কি? ট্রু মেটামরিজম। কেঁচো মানে কার কথা বলছি আমরা? আর্থওয়ানের কথা বলছি আর কি, আর্থওয়ান। এখন আসেন ট্যাগমেটাইজেশন। তোমরা যারা যারা একবার হইলেও পড়ছো, গ্রাসহপার জানার কথা। গ্রাসহপারের মাথা আলাদা করা সম্ভব, গ্রাসহপারের থোরাক্স আলাদা করা সম্ভব, গ্রাসহপারের অ্যাবডোমেন আলাদা করা সম্ভব, বাট মানুষের মাথাকে আলাদা করে দেখা সম্ভব না, যে মাথা কোথায় শেষ বলতে পারবে না, কারণ আমাদের মাথা আর নেক কানেক্টেড। আর তুমি বলবা শুরু ভাই আপনার বুক শুরু হয়েছে জায়গা থেকে বলতে পারবে না, কারণ কি আমাদের বডিতে কোনো ল্যান্ডমার্ক নাই কোন জায়গা থেকে বুক শুরু। তুমি বলতে পারবে শুরু আপনার পেট শুরু এখানে, বাইরে থেকে দেখে বোঝা যায়, আমাকে কাটার পর বুঝতে পারবা যে না হার্টের নিচ থেকে অ্যাবডোমেন শুরু হয়েছে, বাট আমাকে যখন খালি দাঁড় করাবে আমাকে দেখে বোঝা যাবে কোন জায়গা থেকে পেট শুরু, কোন জায়গা থেকে বুক শুরু বোঝা যাবে? বোঝা যায় না। কিন্তু যদি কোনো প্রাণীর খালি চোখে বোঝা সম্ভব, এটা তোর মাথার শেষ প্রান্ত, এই মাথার শেষ প্রান্ত খোলস এখানে, থোরাক্সের খোলস এখানে শেষ, অ্যাবডোমেনের খোলস এখানে শুরু, যদি এরকম করে কোনো একটা প্রাণীকে ভাগ করা যায় তাদেরকে বলা হয় ট্যাগমেটাইজেশন, ট্যাগমাটা। যেমন ট্যাগমাটা কারা কারা দেখায়? ট্যাগমাটা দেখায় হচ্ছে আর্থোপোডা। তো আমাদের সবার জানার কথা যে আর্থোপোডাতে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম যার নাম গ্রাসহপার। সেই গ্রাসহপার নামক ভদ্রলোকের তিনটা পার্ট ছিল, একটা হেড, একটা থোরাক্স, আর একটা হচ্ছে অ্যাবডোমেন। এবং শুধু ট্যাগমেটাইজেশন এটা দেখাতে পারে, আর কেউ কিন্তু ট্যাগমেটাইজেশন দেখাতে পারবে না। পরীক্ষা কিন্তু প্রায় সময় আসে। অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে তোমার কি কি ধরনের আমার হাত পা আছে, মাথা আছে, কারো কারো দেখবে গ্রাসহপারের কাছে একটা অ্যান্টেনা আছে, এরকম করে তোমার বডিতে যা যা এক্সট্রা লাগানো থাকে সেগুলোকে বলা হয় অ্যাপেন্ডেজেস। কারো পাখা থাকে, কারো ছোট ছোট পা থাকে, এসবগুলোকে একসাথে বলা হয় কি? অ্যাপেন্ডেজেস। এখন তোমাদের জন্য কুইজ নাম্বার 1, এখানে প্রশ্ন করেছে বাইল্যাটারাল সিমেট্রি ইজ সিন ইন হুইচ অ্যানিমাল। ভালো করে সবগুলো অপশন দেখবা, তারপর উত্তর দিবা, পোল লঞ্চ করেন। দেখি সবাই আমাকে একটু বলেন এটার অ্যানসার কি হবে, পারেন নাকি দেখি। এটা পারতেছো মানে হচ্ছে ক্লাস করা হয়েছে, এটা পারতেছো মানে ক্লাসটা ঠিকমতো এখন চলতেছে আর কি। দেখি পারা যায় নাকি এটা। যারা যারা পোল পাচ্ছেন না বা পোল আসে না যাদের কাছে, তারা একটু কষ্ট করে হচ্ছে দেখেন যে ইনবক্সে দিতে পারছেন না, যাদের কাছে পোল আসে না। তাহলে এখানে অ্যানসার কোনটা হবে? এখানে অ্যানসার হচ্ছে অল, কারণ বার্ড এটা হচ্ছে কর্ডাটা, রেপটাইল এটা কর্ডাটা, ফিশ এটা কর্ডাটা, সুতরাং এটা অবশ্যই বাইলেটারাল সিমেট্রিক্যালি হতে হবে। একটু পাবলিশ করে দেন, সবাইকে দেখা দেন। এখন আসেন সিলম। আমরা তো সিলম পড়ে ফেলছি, তাহলে এটা আলাদা করে পড়া দরকার নেই। আমরা সিলম কথাটা মানে পড়ছি, সিলম আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য সিলম। সিলমের কাজ কি? সিলমের কাজ হচ্ছে টু কন্টেইন বডি অর্গানস, এন্ড টু প্রোটেক্ট দেম, বাংলা কথায় বডি অর্গানগুলোকে কন্টেইন করা এবং তাকে প্রোটেকশন দেওয়া, এটাই হচ্ছে সিলমের কাজ। এখন দেখেন গত বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন, একটা আমি সলভ করবো, একটা তুমি সলভ করবা, ঠিক আছে? উপরেরটা তুমি সলভ করবা, ইনবক্স উত্তর দিবা, নিচেরটা আমি সলভ করবো। হুইচ ফাইলাম হ্যাজ সিউডোসিলম? সিউডোসিলম কথাটা মানে কি? যেই সিলমের বোথ এন্ড মেসো কভার করে, এন্ডো কভার করে, তাকে বলে সিউডোসিলমেট। কারা আছে এখানে? একদিন আছে নেমাটোডা, কারণ প্লাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট, আর্থ্রোপোডা সিলোমেট, নিডারিয়া হচ্ছে অ্যাসিলোমেট, আর নেমাটোডা হচ্ছে সিউডোসিলমেট।
দেখি উপরেরটা সবাই পাচ্ছেন নাকি? উপরেরটা অ্যানসার অনেকে দিয়েছেন নেমাটোড। আমি একটু প্রশ্ন করি, এখানে কি বলেছে? উপরেরটা অ্যানসার কি বলেছেন? হুইচ ফাইলাম ইজ অ্যাসিলোমেট? অ্যাসিলোমেট কথাটা মানে হচ্ছে কার কাছে সিলোম দেখতে পাওয়া যায় না। তাহলে এই প্রশ্নটা একটু কঠিন আপনাদের জন্য। নেমাটোডা হচ্ছে সিরোসিলোমেট, অ্যানলিডা সিলোমেট, কর্ডাটা সিলোমেট, কিন্তু ফ্যাসেলা হেপাটিকা এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের আন্ডারে, প্লাটিহেলমিনথেসের আন্ডারে। তাই এটা হচ্ছে অ্যানসার বি। অন দ্য বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন কি কি দিয়ে ভাগ করা হয়? আমার মনে ব্লাড চ্যাপ্টারে পড়া হয়েছে যে আমাদের ভাস্কুলার সিস্টেম দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজড। ওপেন কোথায় দেখতে পাওয়া যায়? কর্ডাটাতে। আর ক্লোজ কোথায় দেখতে পাওয়া যায়? নন কর্ডাটাতে। নটোকর্ড আর নার্ভ কর্ড নিয়ে এখানে পরীক্ষা হালকা প্রশ্ন আসে, মাথায় রাখবেন কর্ডেট আর নন কর্ডেট ভাগ করা হয়েছে। নন কর্ডেট কারা কারা? এই ছোটবেলা থেকে যারা পড়ে আসে, পরিফেরা নিডারিয়া, যাদের কোনো মেরুদণ্ড থাকে না, যাদের কোনো কর্ড থাকে না, তাদের কোনো নটোকর্ড নন কর্ডেট বলতে কারা কারা আছে? পরিফেরা থেকে শুরু করে এই কাইনোডার্মাটা পর্যন্ত যারা যারা আছে তারা সবাই হচ্ছে নন কর্ডেট, আর শুধুমাত্র কর্ডাটাই হচ্ছে কর্ডেট। এটাই পরীক্ষা আসে। এলিমেন্টারি ক্যানেল আমাদের লাস্ট ক্লাসিফিকেশন, যাদের এলিমেন্টারি ক্যানেল থাকে না তাদেরকে বলা হয় এন্টেরোজোয়া, সরি প্যারাজোয়া। এক্সাম্পল কারা আছে? পরিফেরা, এদের কোনো ভেতরে পরিপাক নালী থাকে না। আর এন্টেরোজোয়া কারা? যাদের আলাদা একটা ডাইজেস্টিভ ক্যানেল থাকে, যাদের ডাইজেস্টিভ ক্যানেল থাকে তাদেরকে বলা হয় প্যারাজোয়া, সরি এন্টেরোজোয়া। এই এন্টেরোজোয়া কারা কারা আছে? নিডারিয়া আর কর্ডাটা। তাহলে আমরা যখন হাইড্রা পড়েছিলাম তোমাদের শোনার কথা যে হাইড্রার ভিতরে একটা আমাদের ডাইজেস্টিভ ক্যানেল আছে যার নাম হচ্ছে সিলেন্টেরন। তোমরা গ্রাসহপার পড়েছো, গ্রাসহপার একটা সুন্দর ডাইজেস্টিভ ক্যানেল ছিল যা তোমার নাম দিয়েছিল কি? স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম, মেসেন্টেরন নাম দিয়েছিল। তাহলে মাথায় রাখবে নিডারিয়া থেকে কর্ডাটা সবার কিন্তু ডাইজেস্টিভ ক্যানেল আছে, শুধু একজনের নাই, সে হচ্ছে প্যারাজোয়া, ওদের কোনো ডাইজেস্টিভ ক্যানেল থাকে না। দেখি আমাকে সবাই এটা বলবেন ইনবক্স অ্যানসার যে হুইচ অ্যানিমাল হ্যাজ স্ট্যাগমাটা, কার বডিকে হেড, থোরাক্স আর অ্যাবডোমেনে ভাগ করা যায়? এটা আমাকে সবাই ইনবক্স উত্তর দিবা। কি হবে অ্যানসার? ভাগ করা যায় কোনটা? অ্যানসার হচ্ছে আর্থ্রোপোডা। ভেরি গুড। এখন আসেন আমাদের ক্লাসিফিকেশন এখান থেকে শুরু হচ্ছে যে আমাদের হ্যাকেল সাহেব অনেকগুলো ক্লাস করার চেষ্টা করেছেন, একটা প্রোটোজোয়া মেটাজোয়া, এটা কিন্তু দুনিয়াতে খাটে নাই, এটা কিন্তু ভুল প্রমাণ হয়েছে। পরবর্তীতে ওয়েটেকার আসছে এবং ওয়েটেকার এসে ক্লাসিফিকেশন দেখানোর চেষ্টা করেছে। ওয়েটেকার মার্গুলিস মিলে আমাদের পাঁচটা কিংডমকে আলাদা করেছে, পাঁচটা কিংডমকে আলাদা করেছে। এগুলো একদম বেসিক নলেজ আর কি। প্রথম কিংডমের নাম কি? মনেরা। মনেরাতে কারা কারা থাকবে? একদম বেসিক ইউনিসেলুলার, যারা যারা প্রোক্যারিওটিক, যারা যারা প্রোক্যারিওটিক। প্রোটিস্টা হচ্ছে যারা ইউনিসেলুলার এবং ইউক্যারিওটিক। ফানজাই সবাই কিসের মধ্যে আছে? ফানজাইয়ের মধ্যে। দুনিয়ার যত প্ল্যান্ট আছে ওরা আছে প্ল্যান্টের মধ্যে, যারা খাবার বানাতে পারে। আর আমরা সবাই আছি কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে। পরীক্ষার মধ্যে তোমরা সবাই ভুল করো কোথায় জানো? তোমার পরীক্ষার মধ্যে সবাই ভুল করা হচ্ছে এই জায়গায় এসে যে মনেরা আর প্রোটিস্টার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়। সবাই এখানে একটা ভুল করে বসে থাকেন। মনেরা ইউনিসেলুলার, বাট মনেরা মাস্ট বি প্রোক্যারিওটিক। ওর নিউক্লিয়াস তো থাকবে না কখনো, নিউক্লিয়াস সবসময় আন্ডার ডেভেলপ হবে। বাট আমাদের যে প্রোটিস্টা আছে, প্রোটিস্টার নিউক্লিয়াসটা সবসময় ডেভেলপ কন্ডিশনে দুনিয়া দেখতে পাওয়া যাবে, ডেভেলপ কন্ডিশনে দেখতে পাওয়া যাবে। পরীক্ষা কিন্তু প্রায় সময় এই প্রশ্ন দেখতে পাওয়া যায়। এখন হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং এখানে কি আছে? কিংডম, ফাইলা, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, স্পিসিস আমরা এভাবে ভাগ করে থাকি। সবথেকে বড় হচ্ছে কিংডম, এটাকে ইউনিভার্সাল লেয়ার বলা হয়। ইউনিভার্সাল লেয়ার মানে এটা সবথেকে বড় ইউনিভার্সাল লেয়ার। আর সবথেকে স্পেসিফিক কোনটা? সেটা হচ্ছে স্পিসিস। সবথেকে স্পেসিফিক এবং সবথেকে মডার্নাইজ ভার্সন কোনটা আছে? সেটা হচ্ছে স্পিসিস। বাইনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে কার কাজ করেছে? আমার মনে হয় মোটামুটি লিনিয়াসের নাম সবার জানা আছে। কার্লোস লিনিয়াস হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচারের জন্য অনেক জনপ্রিয়। উনি হোমো সেপিয়েন্স নামটা প্রথমবার মতো দিয়েছিলেন। আর ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার এটা দেওয়া হয়েছে পাখিবিজ্ঞানী শ্লেজেলের কথার উপর বেস করে, শ্লেজেলের কথা বেস করে। এবং ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের একটা এক্সাম্পল আছে প্যাসার ডোমেস্টিকাস, পরে এটা আসছে প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। এই যে পরীক্ষায় এটা আসে যে একটা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার দেখাও। তাহলে সর্বোচ্চ এখান থেকে সাইন্টিস্টের নাম আসতে পারে, আর আসতে পারে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারে আমাদের কোন সাইন্টিস্ট আছে। দ্যাটস ইট। এখান থেকে কোনো প্রকার ইয়ার নাম্বার পড়ার দরকার নাই। এখন আসেন টোটাল ফাইলাম কয়টা? টোটাল ফাইলাম আছে 33 বা 33। এর মধ্যে মেজর ফাইলা যেগুলো আমরা আজকে পড়তে যাচ্ছি সেগুলো সংখ্যা 9। তার মধ্যে আপনার নন কর্ডাটা আছে হচ্ছে অ্যারাউন্ড 8টা এবং কর্ডাটা হচ্ছে অ্যারাউন্ড 1টা, এবং এটা দিয়ে আজকে আমাদের মেজর টপিক শুরু হবে বা মেজর পড়াশোনা শুরু হবে। এবং আমরা এই পোর্শনটা অনেক ইজিলি পড়ার চেষ্টা করব, অনেক ইজিলি। মেজর ফাইলা, মাইনর ফাইলা কি, এবং এটা নিয়ে আমাদের পড়াশোনা শুরু হবে। নন কর্ডাটা আস্তে আস্তে কর্ডাটা, কর্ডাটা থেকে পরিফেরা। বাট পরিফেরাতে যাওয়ার আগে আমরা যদি সামান্য নিয়ে কথা বলি যে আমাদের কাছে সিলোম ক্লিয়ার নাকি, আমাদের কাছে ক্লিভেজের এক্সাম্পলগুলো ক্লিয়ার নাকি, আমাদের কাছে ডিটারমিনেন্ট ক্লিয়ার নাকি, আমাদের কাছে সিডিই মানে প্রোটোস্টম এবং ডিউটেরোস্টম কথাটা ক্লিয়ার নাকি, আমাকে একটু করে বলেন, ইনবক্সে বুঝছেন নাকি? যদি কখনো ব্লাস্টোপোর এনাসে কনভার্ট হয়ে যায়, ব্লাস্টোপোর যদি কখনো এনাসে কনভার্ট হয়, সেটাকে আমরা প্রোটো বলবো নাকি ডিউটার বলবো? প্রোটো হলে পি লিখবা, ডিউটার হলে ডি লিখবা, ডি লিখবা। যদি কখনো আমাদের এনাস, যদি আমাদের কখনো এনাস দেখা যায় ব্লাস্টোপোর থেকে জন্মাইতেছে, তখন তার নাম কি হবে? ডিউটারোস্টম। আচ্ছা, মানুষ কি ডিউটারোস্টম নাকি মানুষ কি প্রোটোস্টম? মনে আছে সবার প্রোটোস্টম আর ডিউটারোস্টমের কাহিনী? মানুষ কোন ধরনের স্টোমাস ছিল? ডিউটারোস্টম ছিল। আচ্ছা, আমি যদি কখনো তোমাকে বলি যে হেলিওজোয়া বা হেলিও, এটা কোন ধরনের সিমেট্রিক্যাল? কেন মনে রাখবো বলেন তো? হেলিও এটা কোন ধরনের সিমেট্রির আন্ডারে পড়ে? হেলিও যখন কথাটা আমি বলবো, হেলিও কোন ধরনের সিমেট্রির মধ্যে পড়ে? হেলিও, ভলভো, রেডিও এগুলো কিসের মধ্যে পড়ে? স্ফেরিক্যাল। আচ্ছা, আমি বললাম একটা সিলম ইজ কভার্ড বাই মেসোডাম এন্ড এন্ডোডাম বোথ। এটা কোন ধরনের সিলম? সিউডোসিলম নাকি ট্রু সিলম? বলেন তো, বলেন তো। আমি যদি কখনো একটা কথা বলে ফেলি যে তোকে সিলম ইজ কভার্ড বাই বোথ মেসো এন্ড এন্ডো, এটা আমি কি বলবো? সিউডো বলবো। আচ্ছা, আমি যদি কখনো বলি যে একটা এমব্রায়োনিক লেয়ারের মধ্যে 3টা লেয়ার আছে এবং এর মধ্যে কোনো স্পেস নাই, কোন একটা প্রাণীর মধ্যে 3টা এমব্রায়োনিক লেয়ার আছে এবং তার মধ্যে কোনো এমটি স্পেস নাই, এটা কি এসোলোমেট, সিডোসোলোমেট নাকি সিলোমেট? কোনো এমটি স্পেস নাই, কোনো এমটি স্পেস নাই, এটা কি বলবা? সাকিব বলেছে এসোলোমেট। ভেরি গুড, এসোলোমেট। আচ্ছা, তাসিন এসোলোমেট বলেছে। ভেরি গুড। এরপর আমি তোকে কখনো প্রশ্ন করে থাকি যে একটা অর্গান গ্রেড এনিমেলের নাম বলো, তুমি কি বলবো? প্লাটিহেলমিনথিস নাকি মলাস্কা? অর্গান গ্রেড কোনটাকে বলবা? অর্গান গ্রেড কোনটা? প্লাটিহেলমিনথিস নাকি মলাস্কা? কোনটা? প্লাটিহেলমিনথিস। এক্সেলেন্ট। তাসিন একটু ভুল বলেছে, মশাই মলাস্কা বলতে, প্লাটিহেলমিনথিস। ভেরি গুড। তাহলে আমাদের একটা ছোট্ট ব্রেক হবে। ব্রেকের পর আমরা একদম মজায় মজায় মানে ক্যারেক্টারগুলো শিখবো, পরীক্ষা যেগুলো আসে হাতে গোনা খুব কম কম শিখে দিব, ওগুলো পরীক্ষা আসবে, দ্যাটস এনাফ ফর দ্য এক্সাম। এর বাইরে তোমার পড়াশোনার দরকার নেই। তাহলে একটা ছোট্ট ব্রেক, এবং ব্রেক চলবে 4টা 35 পর্যন্ত। বেশি সংখ্যা লিখে ফেলছে না, 4টা 35 পর্যন্ত আমাদের ব্রেক।
ওর কিছু স্পেশাল সেল থাকে, সেই সেলের নাম কি কোয়ানোসাইট। এক, ওদেরকে ডাকা হয় স্পঞ্জ নামে। কোনো ধরনের পড়াশোনা করার প্রয়োজন নাই, তুমি শুধু পড়বা পরিফেরাকে ও ফাইলাম। সবাই যদি শুনতে পান তাহলে আমাকে একটু জানাবেন কথাবার্তা শোনা যাচ্ছে নাকি, সব ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি, কথাবার্তা কথাবার্তা কি ঠিকঠাক শোনা যায়? সবাই কি পারবেন, মানে আমি যে কথাবার্তাগুলো বলছি শুনতে পেয়েছেন বা আগে পড়াশোনাগুলো পারবেন, শোনা যায়? তাহলে আমরা আসি এখন পড়বো ফাইলাম পরিফেরা নিয়ে বা পরিফেরার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পরীক্ষা নিয়ে পড়বো। তাহলে আসেন প্রথমে জানতে হবে আমাদের পরিফেরা যারা আছে সেই পরিফেরাদের কি নামে ডাকা হয়। পরিফেরাদের যে নামে ডাকা হয় সেটা হচ্ছে স্পঞ্জ। তো সবাই খাতা লিখে রাখতে পারো পরিফেরাকে মনে রাখার উপায় কি। পরিফেরাকে পড়ার জন্য আমরা যে শব্দটা পড়তাম যে পরিফেরাকে সর্বদা কিন্তু স্পঞ্জ নামে ডাকা হয়, এটা আমরা সবাই মোটামুটি জানি। আর পরিফেরার সব ক্লাসিফিকেশন মনে রাখার জন্য বা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখার জন্য পড়তাম সবসময় ক্লাস পরিফেরা এই নিউমনিকটা দিয়ে। তাহলে দেখ পরিফেরার শব্দগুলো মনে রাখার জন্য তোমার আলাদা করে কোনো ধরনের পড়াশোনা করার প্রয়োজন নাই, তুমি শুধু পড়বা ক্লাস পরিফেরা। এই ক্লাস পরিফেরা দিয়ে তার পড়াশোনা হয়ে যাবে। এক, সি দিয়ে তার কিছু স্পেশাল সেল থাকে, সেই সেলের নাম হচ্ছে কোয়ানোসাইট। ওর কিছু স্পেশাল সেল থাকে, সেই সেলের নাম কি কোয়ানোসাইট। এক, ওদেরকে ডাকা হয় স্পঞ্জ নামে এবং ওদের গায়ে অনেকগুলা স্পিকিউল নামক কাটা পাওয়া যায়। স্পিকিউল নামক কাটা পাওয়া যায়, তাহলে স্পিকিউল নামক কাটা আছে, ওদেরকে স্পঞ্জ ডাকা হয় এবং ওদের মধ্যে কোয়ানোসাইট নামক সেল দেখতে পাওয়া যায়। পরিফেরার প দিয়ে এদের বডিতে অনেকগুলা পোর্স দেখতে পাওয়া যায়। এই প্রত্যেকটা পোর্সকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে অস্টিয়া। অস্টিয়াগুলো হচ্ছে স্মল পোর, আর অস্টিয়ার বড় ভাইগুলোর নাম হচ্ছে অস্কুলাম। তাহলে অস্কুলাম কথাটার মানে হচ্ছে লার্জার পোর, লার্জার পোর। শেষ, তাহলে পি দিয়ে শেষ পোর্স, আবার এখানে ও দিয়ে অস্টিয়া শেষ হয়ে গেল। এরপর আর দিয়ে তুমি যেটা করতে পারো, এদেরকে আমরা রেডিয়াল সিমেট্রি বলতে পারি মাঝে মাঝে, এদেরকে মাঝে মাঝে রেডিয়াল সিমেট্রি বলা হয়, আবার এদেরকে মাঝে মাঝে স্ফেরিক্যাল সিমেট্রি বলা হয়। স্ফেরিক্যাল সিমেট্রি এদেরকে মাঝে মাঝে বলা হয়। চলে গেছে, তাহলে মোটামুটি এই জায়গা থেকে যা যা প্রশ্ন আসতে পারে তা কিন্তু আমরা এখানে পড়ে ফেলেছি। তাহলে দেখেন আমরা কোনটা কোনটা একটু বেশি বেশি প্রাধান্য দিয়েছি। এক, আমরা যেখান থেকে কথা বলেছিলাম সেটা হচ্ছে এদের এখানে অস্টিয়া দেখতে পাওয়া যাবে, এটা হচ্ছে এক। এদের মধ্যে কোয়ানোসাইট পাওয়া যাবে, ক্যানাল সিস্টেম আমরা এখন পড়ি, এটা পড়বে একটু পরে। এদের মধ্যে স্পিকিউ দেখতে পাওয়া যাবে এস দিয়ে, স্পঞ্জিন পাওয়া যাবে, কোয়ানোসাইট পাওয়া যাবে, অস্কুলাম পাওয়া যাবে। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই জায়গায় যে মূল সমস্যাটা হবে সেটা আপনারা শুধু একটা জিনিস পড়তে পারেন সি দিয়ে, তার মধ্যে একটা ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়, ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। আর তার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে বলা হয় বা তার লার্ভা স্টেজকে বলা হয় প্যারেনকাইমুলা, কাইমুলা। এবং তাদের এক্সাম্পল সব কি দিয়ে, তাদের এক্সাম্পল সব হচ্ছে ওয়ার্ড স্পঞ্জ দিয়ে, স্পঞ্জ। তাহলে পরিফেরা মনে রাখার উপায় কি, পরিফেরা মনে রাখার উপায় হচ্ছে ক্লাস পরিফেরা। এই ক্লাস পরিফেরা থেকে আমরা কোন কোন শব্দকে বেশি প্রাধান্য দিচ্ছি। এক, সি দিয়ে তার মধ্যে কোয়ানোসাইট নামক সেল দেখতে পাওয়া যায়। দুই, তাকে স্পঞ্জ ডাকা হয় এস দিয়ে, আবার এস দিয়ে তার মধ্যে অনেক স্পিকিউল দেখতে পাওয়া যায়। সি দিয়ে তার মধ্যে ক্যানাল সিস্টেম আছে, পি দিয়ে তার মধ্যে অনেকগুলো পোর আছে, তার মধ্যে অস্টিয়া আছে, সেই অস্টিয়াগুলোকে বড়গুলোকে বলে অস্কুলাম। সে রেডিয়াল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, সিমেট্রিক্যাল অনুসারে অনেক সময় নাও হতে পারে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বাট এটা গুরুত্বপূর্ণ। তার এক্সাম্পল সব স্পঞ্জ এবং তার লার্ভা স্টেজের নাম হচ্ছে প্যারেনকাইমুলা। তাই আমাকে যখন পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে এই পরিফেরার ক্যারেক্টারগুলো কেন মনে রাখতে আমি বলতাম পরিফেরা মানে পোর থাকবে, পোরের নাম অস্টিয়া, ছোট পোর, বড় পোরের নাম অস্কুলাম, তাই এটার নাম অস্কুলাম। ক্লাস পরিফেরা, ক্লাসের সি দিয়ে হচ্ছে আপনাদের মধ্যে ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যাবে, কোয়ানোসাইট দেখতে পাওয়া যাবে, এস দিয়ে তাদেরকে স্পঞ্জ ডাকা হয়, আবার এস দিয়ে মধ্যে স্পিকিউল আছে, আর লাস্টে ওদের হতে যে বাচ্চাগুলো থাকে বাচ্চাগুলোর নাম হচ্ছে পি দিয়ে প্যারেনকাইমুলা। শেষ। তাহলে পরিফেরা কি আপনার কখনো কোনো ধরনের গল্প দিয়ে পড়ার দরকার আছে নাকি ক্লাস পরিফেরা এই শব্দ দিয়ে সবার মনে থাকবে? আমাকে একটা জানান তো, সি লিখে, যেটা পারবেন নাকি পরিফেরা আজকে থেকে। সবাই কি পরিফেরা আজকে থেকে পারবা নাকি পরিফেরা নিয়ে কারণ পরীক্ষা ডাউট হবে, পরিফেরা ভুলে গেছি, পরিফেরা পারবা নাকি দেখো তো সবাই, পরিফেরা কি পাওয়া যাবে পরীক্ষা সবাই পারবা? মানে যে নিউমনিক দিয়েছে এটা কি মোটামুটি সোজা লাগছে নাকি নিউমনিক অনেক কঠিন? বলেন কেমন নিউমনিক মনে হয়? আমি কিন্তু আপনাকে কোনো গল্প দেই না আর কি, গল্প মনে থাকে না, বাট নিউমনিক কিভাবে করে নাম দিয়ে পড়লে মনে থাকে। তাহলে দেখেন এক্সাম্পল গুলো থেকে সবগুলো হচ্ছে মোটামুটি স্পঞ্জ, স্পঞ্জ কথাটা মনে রাখলে আপনার কোনো ধরনের ভুল করার চান্স নাই। নেক্সট, এরপর চলে আসে আমরা নিডারিয়া। এখানে তো মাথায় রাখবেন নিডারিয়া দুনিয়াতে পাওয়া যায় যে হিসেবে সেটা হচ্ছে কোরাল এন্ড রিফ হিসেবে পাওয়া যায় এবং ওদেরকে সি ফ্লাওয়ার বলা হয়। তাহলে নিডারিয়াকে কি বলা হয়? সি ফ্লাওয়ার বলা হয়। এক, আর এদের হচ্ছে কোরাল ফর্ম করতে পারে, কোরাল ফর্ম করতে পারে। এখন আসে নিডারিয়ার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আমরা কেন পড়বো। আমার কাছে তো জিনিসটা আরো সিম্পল, আমি নিডারিয়া ক্যারেক্টার পড়ার জন্য যেটা পড়তাম সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নিডারিয়া, প্রাইম মিনিস্টার নিডারিয়া আমি এরকম করে পড়তাম যে ওর নাম কি প্রাইম মিনিস্টার নিডারিয়া। আর যারা যারা হাইড্রা চ্যাপ্টারটা একবার হলে পড়ছো, হাইড্রা পড়ার সময় আমার মনে হয় এই জায়গায় কোনো ধরনের ভুল করার কথা না, মোটামুটি এটা পারার কথা যারা হাইড্রা পড়তেন। যেমন কি কি পড়ছেন আপনারা একটা করে বলি। সি দিয়ে যেটা প্রথমে আমরা সবার আগে শিখাই, ওর মধ্যে কি কি জিনিসপত্র আছে। সি আর এন দিয়ে পড়তে পারো, ওর মধ্যে নিডোসাইট আছে, ওর মধ্যে নেমাটোসিস্ট আছে। নেক্সট তুমি যেটা এরপরে এন দিয়ে পড়তে পারো, নিডোসাইট নেমাটোসিস্ট। ডি দিয়ে যেটা পড়তে পারো, ওরা সবাই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাহলে যারা যারা ডিপ্লোব্লাস্টিক হয় তারা অবশ্যই কি ফর্ম করতে পারে? টিস্যু ফর্ম করতে পারে। তাহলে আমাদের এটাও পড়া হয়ে গেল। তাহলে এটা শেষ, নিডোসাইট শেষ আর নেমাটোসিস্ট শেষ। নিডোসাইট কথাটা মানে হচ্ছে কাটা বা স্পাইক। তাহলে ওদের মধ্যে তুমি স্পাইক দেখতে পাবা, ওদের মধ্যে একটা স্পাইক দেখতে পাওয়ার চান্স আছে। এই এরিয়া দিয়ে তোমার তেমন কিছু পড়ার দরকার নেই, তুমি শুধু আর দিয়ে এখানে যেটা পড়তে পারো, আর দিয়ে ওকে রেডিয়ালি সিমেট্রিক্যাল, রেডিয়াল সিমেট্রিক্যাল। আর এ দিয়ে পড়তে পারো সে হচ্ছে অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক কারণ তাকে বলা হয় সি ফ্লাওয়ার। আর এদের বডিতে দুইটা আলাদা স্টেজ দেখতে পাওয়া যায়, একটা স্টেজকে বলা হয় পলিপ, আরেকটা স্টেজকে বলা হয় মেডুসা। তাহলে দেখো তো এভাবে পড়লে কি তোমার নিডারিয়া মনে রাখা সম্ভব? তাহলে নিডারিয়া কেন পড়লাম? নিডারিয়া সি আর এন দিয়ে নিডোসাইট নেমাটোসিস্ট, ডি দিয়ে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে তাদের মধ্যে অবশ্যই তুমি টিস্যু দেখতে পাবা। আর দিয়ে তার রেডিয়ালি সিমেট্রিক্যাল। হাইড্রা তোমরা মনে হয় এগুলো বারবার করে পড়েছো তাই না? বারবার আমরা হাইড্রা হানিমুন এগুলো পড়ে ফেলছি, হাইড্রা হানিমুন গেছে তারা, তাহলে এগুলো পড়ে ফেলছি। হাইড্রা হানিমুন সি এর চলে গেছে, পড়ছি চলে গেছে। এই দিয়ে অ্যাকোয়াটিক সি ফ্লাওয়ার কথাটা পড়ে ফেলছি। বাকি থেকে পি আর এম, এদের মধ্যে পলিপ আর মেডুলা না মেডুসা দশা দেখতে পাওয়া যায়, মেডুসা, মেডুসা স্টেজ দেখতে পাওয়া যায়। তাহলে সবাই কি নিডারিয়া পরীক্ষা পারবো? পরীক্ষা কিভাবে নিডারিয়া আসবে? দেখেন নিডারিয়া পারেন নাকি? যদি নিডারিয়া পারেন আমাকে একটা বলেন। না ক্লাস তোমাকে মনে রাখতে হবে না সাকিব, একটা ফাইলের আন্ডারে কয়টা ক্লাস আছে তোমার পড়া খুব বেশি দরকার নেই। তাহলে নিডারিয়া কি এই ধরনের নিউমনিক দিয়ে পারা সম্ভব? যদি পারা সম্ভব হয় একটা লিখে জানাও যেভাবে বুঝতে পেরেছি পরীক্ষা কি আসবে। এতটুকু পাওয়া যাবে পরীক্ষা যদি আসে কখনো? পারা যাবে নিডারিয়া সবার কাছে? আলিফ তো বলছো, সাকিব বলতেছি, ভেরি গুড আসেন, তাসিনা বলছেন সি। নেক্সট আমরা চলে যাবো এক্সাম্পল। এখানে আমার মনে হয় কারো কোনো ধরনের ভুল করার চান্স নাই। তাহলে তুমি যে হাইড্রা পড়েছো, তুমি যে জেলিফিশ পড়েছো, তুমি যে সি অ্যানিমন পড়েছো, এই সবগুলাই হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল আর সাথে হচ্ছে তারা নিডারিয়া, নিডারিয়া রেডিয়া, তাহলে রেডিয়াল সিমেট্রি। তাহলে দেখেন গদ্যগত বছরের প্রশ্ন, জেলিফিশ বিলংস টু, তাহলে আমার তো মনে ভুল করার কোনো জায়গা নাই, নিডারিয়া। আবার জেলিফিশ বিলংস টু হুইচ অ্যানিমাল, হুইচ অ্যানিমাল না হুইচ ফাইলাম, অ্যানসার হচ্ছে নিডারিয়া। তাহলে কোরাল ইজ ইনক্লুডেড হুইচ ফাইলাম, তাহলে কোরাল বা সি ফ্লাওয়ার কাদেরকে বলা হয়? আমার মনে হয় এটা সলভ করে দেওয়ার প্রয়োজন নাই, অ্যানসার হচ্ছে নিডারিয়া।
এখন আসেন আমরা চলে যাবো হচ্ছে প্লাটিহেলমিনথেসের এখানে। তো প্লাটিহেলমিনথেস মনে রাখার জন্য আমি আজীবন যে সহজ ফর্মুলা ইউজ করছি সেটা হচ্ছে প্লাটিহেলমিনথ আর ফ্ল্যাট। আমার মনে হয় এটা সবার জানার কথা যে প্লাটিহেলমিনথেস আর ফ্ল্যাট, এটা তো সবাই জানেন যে প্লেট মানে ফ্ল্যাট। তাহলে সবাইকে যেটা পড়তাম সেটা হচ্ছে প্লেট, সবার যেটা আসে এটা হচ্ছে প্লেট লাইক ফ্ল্যাট, এটা কারো ভুল করার চান্স নাই, এটা হচ্ছে প্লেট লাইক ফ্ল্যাট। টি দিয়ে এটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, এর মানে সে অর্গান ফর্ম করতে পারে কিন্তু সে সিস্টেম ফর্ম করতে পারে না। কারণ আমরা মনে পড়াইছি কারা কারা সিস্টেম ফর্ম করতে পারে। সিস্টেম ফর্ম করতে পারে হচ্ছে কারা কারা, এক মোলাস্কা থেকে শুরু করে পর্ডাটা পর্যন্ত সিস্টেম ফর্ম করা যায়, বাকিরা কিন্তু সিস্টেম ফর্ম করতে পারে না। তারপর আসেন আপনার এখানে এইচ দিয়ে কি, এইচ তাদের মধ্যে হুক আর সাকার দেখতে পাওয়া যায়, চুষে চুষে খাওয়ার জন্য হুক বা সাকার দেখতে পাওয়া যায়। তাহলে আমার এতটুকু পর্যন্ত হয়ে গেল, হুক বা সাকার তার বডিতে দেখতে পাওয়া যাচ্ছে। আর লাস্টে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা তোমরা পড়তে পারো, এই দিয়ে হচ্ছে অ্যাসিলোমেট। আমরা কিন্তু বারবার করে এটা পড়েছি যে অ্যাসিলোমেট হচ্ছে প্লাটিহেলমিনথেস, একমাত্র অ্যাসিলোমেট যারা যারা ট্রিপ্লোপ্লাস্টিক। আর ফ্ল্যাট এফ দিয়ে হচ্ছে ফ্লেম সেল। সবাই দেখেন তো এতটুকু পর্যন্ত পারবেন নাকি, এতটুকু পারা যায় নাকি যে প্লাটিহেলমিনথেস আর ফ্ল্যাট। তাহলে মাথায় রাখবেন প্লাটিহেলমিনথেস এক ধরনের ওয়ার্ম। তাহলে মাথায় রাখবেন পৃথিবীর যে কোনো ধরনের ওয়ার্মের কাভারিং হবে অলওয়েজ কিউটিকল দিয়ে, সে যে ধরনের ওয়ার্মই হোক না কেন ওয়ার্মের কাভারিং সবসময় কিউটিকল দিয়ে হবে। তাহলে প্লাটিহেলমিনথেস মনে রাখার উপায় কি, প্লাটিহেলমিনথেস আর ফ্ল্যাট ওয়ার্মস। তাহলে প্লেট ফ্ল্যাট, টি দিয়ে ট্রিপ্লোপ্লাস্টিক, অর্গানাল সিস্টেম নাই, সিস্টেম কেন পাইছি। হেলমিনথের এইচ দিয়ে হচ্ছে হুক বা সাকার থাকে, এ দিয়ে হচ্ছে অ্যাসিলোমেট, আর ফ্ল্যাট দিয়ে হচ্ছে ফ্লেম সেল নামক ওদের কাছে একটা এক্সক্রিটরি অর্গান আছে। তাহলে মাথায় রাখবেন ওদের কাছে এক্সক্রিটরি অর্গান কোথায়, কোনটা আছে, ফ্লেম সেল। তাহলে ওদের কাছে এক্সক্রিটরি অর্গান আছে, অন্য কোনো অর্গানের কথা দেখতে পাচ্ছেন এখানে, এখানে অন্য কোনো অর্গান নিয়ে কথা বলা হয় নাই। তাহলে ওদের কখনো সার্কুলেটরি অর্গান থাকে না, ওদের সার্কুলেটরি অর্গান নাই, ওদের রেসপিরেটরি অর্গান নাই। পরীক্ষায় এতটুকু পারলে তোমাকে আটকানোর মতো সামর্থ্য কারণ নাই। চাইলে এখান থেকে আরেকটা করতে পারো, প্লাটিহেলমিনথেস কামড় দিলে একটা ফিভার হয়, সেই ফিভারকে স্নেল ফিভার বলা হয়, স্নেল ফিভার, এটা চাইলে করতে পারো। এই তাহলে দেখো তো প্লাটিহেলমিনথেস ন্যাচারালি পারা সম্ভব নাকি, উইদাউট এনি কাইন্ড অফ গল্প গাথা ছন্দ ছাড়া এগুলো দিয়ে প্লাটিহেলমিনথেস পারবা নাকি পারবা না, দেখি কি মনে হয় এগুলো কি পারা সম্ভব। দেখেন তো সবার কি মনে হচ্ছে প্লাটিহেলমিনথেস পারছেন নাকি, পারা যাবে। যদি প্লাটিহেলমিনথেস পারেন তখন আমরা প্লাটিহেলমিনথেস একটা কোশ্চেন সলভ করব, ঠিক আছে। চলেন আমরা প্লাটিহেলমিনথেস একটা ট্রু ফলস দেখি পারো নাকি। প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফলস অ্যাবাউট প্লাটিহেলমিনথেস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফলস অ্যাবাউট প্লাটিহেলমিনথেস। আমি অপশন দিচ্ছি, এক এটা ট্রিপ্লোপ্লাস্টিক, বি এটার মধ্যে ফ্লেম সেল আছে, সি এটা সিলম ফর্ম করে না, আর ডি এটা হচ্ছে ব্লাড ফিল্ড সার্কুলেশন থাকে। দেখি আমাকে বলো কোনটা ফলস এখানে, কোনটা ফলস এখানে। তাহলে এটা বের করার জন্য কি আমার খুব পড়াশোনা করার দরকার আছে। যেমন আলিফ থেকে ভুল করে ফেলেছো, তুমি বলেছো সি এটা সিলম ফর্ম করছে, এটা কখনো কখনো কি পাওয়া গেছে পর্যন্ত সিলমের মধ্যে, ট্রু 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 ফলস, ভেরি গুড। আসেন অমৃতা, পারফেক্ট আনসার। তাহলে আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ প্লাটিহেলমিনথেস আমরা পড়ে ফেলছি, এখানে যা যা লেখা আছে আমি তোকে ওখানে নিয়ে গেছি, ওটা পড়লেই হবে। শুধুমাত্র আমি যদি তোমাদের একটা জিনিস পড়াতে চাই যে তুমি 11 নম্বর পয়েন্টে মুখস্থ করলে ভালো, তুমি 11 নম্বরটা মুখস্থ করতে পারলে আমি খুবই খুশি হব। এটা পরীক্ষায় স্যাররা মাঝে মাঝে দেয় ঝামেলা করার জন্য, বাট ভর্তি পরীক্ষায় কখনো আসে নাই, আমাদের ভাইরা মাঝে মাঝে দেয় আর কি প্রশ্ন করার জন্য, ভালো করে দেখতে পারো 11 নম্বর পয়েন্টটা। এক্সাম্পল কি আছে মাথায় রাখবেন, টেপওয়ার্ম, আমি একটা বক্স করে দিই, টেপওয়ার্ম, টেনিয়া সোলিয়াম, তারপর হচ্ছে লিভার ফ্লুক, শিস্টোসোমা ম্যানসনি, ব্লাড ফ্লুক, এগুলো একটু পড়বা পরীক্ষায় আসে এক্সাম্পল, টেপওয়ার্ম, লিভার ফ্লুক আর ব্লাড ফ্লুক। এখন আসেন নেমাটোডা। নেমাটোডা নিয়ে পড়াশোনা করার জন্য আমার মনে হয় একটা লাইন যদি তুমি কোনো মতে জানতে পারো তাহলে নেমাটোডা নিয়ে কখনো কোনো সমস্যা হয় না। সেটা হচ্ছে নেমাটোডা মনে রাখার উপায় হচ্ছে নেমা হেলমিনথিস। নেমা হেলমিনথিস কথাটা মানে কি, এটা অবশ্যই হেলমিনথ বা ওয়াম। তাহলে ওয়াম যদি হয়ে থাকে তাহলে এটার অবশ্যই একটা এক্সক্রিটরি অর্গান আছে, এটার কোনো ব্লাড নাই, এটার কোনো রেসপিরেশন সিস্টেম নাই। মাথায় রাখবা যে কোনো ওয়াম হতে হলে এই 3-4টা ক্যারেক্টার থাকতে হবে। আর লাস্টলি যেটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে কিউটিকল দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে যে কোনো একটা ওয়ার্মের ক্যারেক্টার, এক্সক্রিটরি অর্গান থাকবে, ব্লাড থাকবে না, রেসপিরেশন থাকবে না, বাট কিউটিকল থাকবে। কিন্তু নেমাটোডাকে আমি আলাদা করে কেন পড়ছি, জাস্ট ফর টু রিজন নেমাটোডা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এক, নেমা হেলমিনথিস বা নেমাটোডা যে আছে সেই নেমাটোডা দেখতে হচ্ছে অনেকটা নলের মতো বা টিউবের মতো, তাই এদেরকে বলা হয় স্ট্রাকচারস লাইক টিউব উইথ ইন আ টিউব উইথ ইন আ টিউব, তাই এদেরকে বলা হয় টিউব উইথ ইন আ টিউব, নেমাটোডা টিউব উইথ ইন আ টিউব। আর আরেকটা হচ্ছে এদের যে সিলম থাকে সেই সিলমটা হয় সিলোমেট। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে যে নেমাটোডা নল বা টিউব দেখতে, এটাকে টিউব উইথ টিউব বলা হয়। আর হেলমিনথ যখন বলছো তখন এটা বাকি হেলমিনথের মতো সব আচরণ মেইনটেইন করে চলবে। এর মানে প্লাটিহেলমিনথেস আর ওদের মধ্যে যে কানেকশনটা সেটা হচ্ছে হেলমিনথ বা ওয়াম বা প্যারাসাইট, এক্সক্রিটরি অর্গান, ব্লাড থাকবে না, রেসপিরেটরি সিস্টেম থাকবে না, আর কিউটিকল থাকবে না। তাহলে আমরা ক্যারেক্টার পড়লাম ওখান থেকে। আর এখান থেকে এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য যদি আমি একটা বলি কোন এক্সাম্পল থেকে সাইন্টিফিক নেমস পড়তে হবে, লোয়ালোয়া, আইওয়াম, রামডম, অ্যাসকারিস লুম্বিকয়েডস, হুকওয়াম, এখানে আছে নিকেটার আমেরিকানস, আর বাউশেরিয়া ব্যানক্রফি, ফালিয়ার বললাম। আপনাকে এই চারটা জিনিস আমি যদি বলি মাস্ট রিমেম্বার ডিউরিং এক্সাম 100% টু দি পাওয়ার ইনফিনিটি উইথ সাইন্টিফিক নেম, আপনাকে সাইন্টিফিক নেম শিখতে হবে। এটা আমার কমন সেন্স বলছে বা আমার সিক্স সেন্স বলছে, এটা পরীক্ষা আসবে। তাহলে আসেন প্রশ্ন করেছে হুইচ ওয়ান ইজ নট অ্যান এনিম্যাল অফ নেমাটোডা। তাহলে দেখ ভালো করে খেয়াল করে দেখো, ওয়াম যারা যারা আছে যেখানে নামের শেষে ওয়াম থাকবে এটা আমি সলভ করাচ্ছি, ভালো করে দেখো। যদি কখনো ওয়াম বলা থাকে, ওয়াম কথাটার মানে হচ্ছে এটা আইদার প্লাটিহেলমিনথিস হবে নালে নেমাটোডা থাকবে। তুমি অলওয়েজ নেমাটোডাগুলো মনে রাখবা। তাহলে নেমাটোডাগুলো এক্সাম্পল কি, আইওয়াম যেটাকে লোয়া বলা হয়, রাউন্ড ওয়াম আছে, আর হচ্ছে ফাইলেরিয়া আছে। আর প্লাটিহেলমিনথিস আন্ডারে আছে ব্লাড ফ্লুক, লিভার ফ্লুক বা লিভার ওয়াম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি হেপাটিক ওয়াম, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। তাহলে সবাইকে যদি পরীক্ষা কখনো ওয়াম বা হেলমিনথ নিয়ে প্রশ্ন করে সবাইকে ডাউটটা ক্লিয়ার করতে পারবা, হেলমিনথগুলোকে আলাদা করার উপায় কি, শুধু 3টে হেলমিনথ মনে রাখবে, বাকি সব হেলমিনথ হচ্ছে প্লাটিহেলমিনথের মধ্যে পড়ে যাবে। এটা কখনো পরীক্ষার মধ্যে ভুল করা যাবে না, এটা খুব কমন কোশ্চেন, কোন ওয়াম কিসের মধ্যে পড়ে।
এখন আসেন মলাস্কা। তো মলাস্কা মনে রাখার জন্য সবথেকে ইজিয়েস্ট যে উপায়টা ছিল সেটা হচ্ছে মলাস্কা পড়ার জন্য আমি এরকম করে মনে রাখতাম, মলাস্কা ইউ আর মাই হার্ট। এটা হচ্ছে মলাস্কার মনে রাখার উপায়। এই মলাস্কা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। তো মলাস্কা ইউ আর মাই হার্ট কেমনে পড়বো? মলাস্কার এম দিয়ে, এটা হচ্ছে একটা মাস্কুলার এনিম্যাল এবং তাদের মধ্যে মাস্কুলার ফুট দেখতে পাওয়া যায়। ইউ দিয়ে তাদের মধ্যে ইউ শেপড এলিমেন্টারি ক্যানেল দেখতে পাওয়া যায়। ইউ শেপড এলিমেন্টারি ক্যানেল দেখতে পাওয়া যায়। তাহলে এতটুকু পর্যন্ত চলে গেল যে তার মধ্যে মাস্কুলার বডি এবং তার মধ্যে মাস্কুলার ফুট দেখতে পাওয়া যায়। ইউ শেপড এলিমেন্টারি ক্যানেল। আর সবাই যদি স্নেলের কথাটা জানো তাহলে স্নেলটা জানার কথা এদের মধ্যে একটা এক্সট্রা কাভারিং থাকতে পারে, এক্সট্রা কাভার থাকতে পারে। তোমরা চাইলে এমডিআর এর কথা পড়তে পারো, সেটা হচ্ছে এদের মধ্যে মেন্টাল নামের একটা মেমব্রেন থাকে। এই মেন্টাল নামক মেমব্রেনটা এদের বডিতে রেসপিরেশনে সাহায্য করে। চলে গেল হার্টের এখান থেকে এদের মধ্যে হিমোসিল দেখতে পাওয়া যায়, মানে ট্রু সিলাম দেখতে পাওয়া যায়। এদের মধ্যে হিমোসাইনিন নামে একটা পিগমেন্ট দেখতে পাওয়া যায়, পিগমেন্ট দেখতে পাওয়া যায়। আর এদেরটা হচ্ছে হাফ ওপেন সার্কুলেশন, হাফ ওপেন সার্কুলেশন বলা হয় এটাকে। আর লাস্টে যদি একটু করে হালকা করে পড়তে চাও সেটা হচ্ছে এদের আর দিয়ে এদের একটা টাং আছে, এই টাংকে বলা হয় রেডুলা। তাহলে দেখেন আমরা যদি শুরু থেকে মিলাই যে মলাস্কা দিয়ে কি পড়বো, মলাস্কা ইউ আর মাই হার্ট। তাহলে মলাস্কার এম দিয়ে কি, ও মাস্কুলার দেখতে, এক, ওর মধ্যে মাস্কুলার ফুড দেখতে পাওয়া যায়, দুই, ওর মধ্যে মেন্টাল একটা কাভারিং আছে রেসপিরেশনের জন্য, ইউ দিয়ে হচ্ছে ইউ শেপ একটা এলিমেন্টারি ক্যানেল আছে ওর মধ্যে, হার্টের এইচ দিয়ে হিমোসিল আছে, ট্রু সিলাম, হিমোসাইনিন আছে, আর হাফ ওপেন সার্কুলেশন সিস্টেম আছে। ওপেন কার মধ্যে কর্ডাটাতে, ক্লোজ কার মধ্যে, মানে ক্লোজ টাইপ কার আছে সেটা নন কর্ডাটার মধ্যে, আর টাং হচ্ছে রেডুলা। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে মলাস্কা থেকে, দেখো তো মলাস্কা থেকে এগুলো পারবে নাকি দেখি। আমি আপনাদের মলাস্কা থেকে একটা ছোট্ট এক্সাম নিই, পারছেন নাকি দেখি আসেন। মলাস্কা থেকে তোকে যদি আমি এখন কোশ্চেন দিই, হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট, হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট মলাস্কা, কোশ্চেন করলাম তোকে। এখন বললাম এক, আমি এখানে বললাম এটা হচ্ছে অ্যাসিলোমেট, আমি এখানে বললাম, তারপর আমি এখানে বললাম তাহলে তোমরা আমাকে বলো তো এটার অ্যান্সার কি বলবা, ট্রু কোনটা হবে? ইনবক্সে বলুন তো দেখি। পরীক্ষা পর্যন্ত মাস্টার ক্লাসে ম্যারাথন এক্সেপ্ট করা যাবে, দেখি বলেন অ্যান্সার কি হবে। ফলস ট্রু ফলস ফলস, কারেক্ট অ্যান্সার দিয়েছে সবাই মোটামুটি। ফলস ট্রু ফলস ফলস, ব্লাড ফিল সিলাম, এক্সেলেন্ট। তাহলে ব্লাড ফিল সিলামকে বলা হয় এখানে হিমোসিল। তাহলে দেখো মলাস্কা পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে নাকি বলেন তো একটু, মানে আমাদেরকে এটা মনে রাখার জন্য এখন খুব কষ্ট করতে হবে। তাহলে আমি তোকে একটা করে কোশ্চেন করে দেখি তুই পারিস নাকি। ট্রু ফলস একটা গেম খেলি চল। আমি তোকে বললাম প্লাটিহেলমিনথিস আর রাউন্ড ইন নেচার, এটা ট্রু নাকি ফলস? প্লাটিহেলমিনথিস আর রাউন্ড ইন শেপ অর স্ট্রাকচার, এটা কি ট্রু নাকি ফলস? সাকি ফলস, তাসিনা ফলস, ফাউইন ফলস, ভেরি গুড। আমি এখন তোমাকে বললাম নেমাটোডা আর অ্যাসিলোমেট, এটা ট্রু নাকি ফলস? নেমাটোডা আর অ্যাসিলোমেট, এটা ট্রু নাকি ফলস? নেমাটোডা আর অ্যাসিলোমেট, এটা ট্রু নাকি ফলস? আচ্ছা, আইওয়ার্ম আর দ্য এক্সাম্পলস অফ নেমাটোডা, আইওয়ার্মস আর দ্য এক্সাম্পল অফ নেমাটোডা, এটা কি? আইওয়ার্মস আর দ্য এক্সাম্পল অফ নেমাটোডা, এটা কি হবে? ট্রু। এখন যদি আমি তোকে একটা প্রশ্ন করি যে প্লাটিহেলমিনথিস হ্যাভ ওয়েল স্ট্রাকচার্ড ভাস্কুলার সিস্টেম অর ব্লাড ট্রান্সপোর্টেশন সিস্টেম, প্লাটিহেলমিনথিস হ্যাজ এ ওয়েল স্ট্রাকচার্ড ভাস্কুলার সিস্টেম, এটা ট্রু নাকি ফলস? আচ্ছা, আমি যদি এখন তোমাকে বলি পলিপেন মেডুসা ইজ কমনলি ফাউন্ড ইন হুইচ ফাইলাম, অ্যানসার লিখো। পলিপেন মেডুসা ইজ ভেরি ওয়েল ফাউন্ড ইন হুইচ ফাইলাম? পলিপেন মেডুসা, পিএম, পিএম দেখা যায় কাদের মধ্যে ছিল? পিএম কাদের মধ্যে ছিল? নিডারিয়া। পিএম দেখা গেছে নিডারিয়ার মধ্যে, কাদের মধ্যে দেখা গেছিল? নিডারিয়া। আচ্ছা, এখন আমি বলি নিডারিয়া ক্যান নট ফর্ম টিস্যু, এটা ট্রু নাকি ফলস? নিডারিয়া ক্যান নট ফর্ম টিস্যু, এটা ট্রু নাকি ফলস? কি মনে হয়? ক্যান নট ফর্ম টিস্যু, অবশ্যই ফলস, কারণ নিডারিয়াতে টিস্যু হইতে হবে, ডিপ্লোমাস্টিক যারা তাদের মধ্যে টিস্যু হইতে হবে। ভেরি গুড। আসেন তাহলে মলাস্কা পড়লাম। তাহলে মলাস্কার এক্সাম্পলগুলো কি আছে? অ্যাপল স্নেল পড়বা আর অক্টোপাস পড়বা। তাহলে which one is correct for mollusca? দেখেন covered by soft cuticle epidermis, soft and segmented, that is also good, soft অনেক, muscular অনেক, নরম নরম টাইপ হবে। each segment has nephridia, এখানে কোনো nephridia আসতেছেই না, এটা ভুল। central cavity is present is inside, অবশ্যই central cavity আছে। তাহলে আসেন এখানে যে প্রশ্ন করেছে which one is, আমি যদি এরকম করে প্রশ্ন করি তাহলে এখানে কারেক্ট অ্যানসার সবথেকে হচ্ছে বি, এটা সফট এবং segmented, এটা সফট মাস্কুলার হবে। রেডুলা কোথায় দেখতে পাওয়া যায়? রেডুলা হচ্ছে মলাস্কা ক্যারেক্টার। তাহলে আসেন আমরা অ্যানিলিডাতে আসি। আমার মনে অ্যানিলিডা আরো সোজা, অ্যানিলিডা ইজিলি পাওয়া যায়, বাট অ্যানিলিডার জন্য তোমাকে আলাদা করে কোনো নিউমোনিক পড়ার দরকার নাই, অ্যানিলিডা মোটামুটি ইজি। এটাতে ট্রু সেগমেন্ট পাওয়া যায়, আমরা পড়েছিলাম এটাতে মেটামেয়ার পাওয়া যায়, তাহলে ট্রু সেগমেন্ট পাওয়া যায়, ট্রু সিলোম পাওয়া যায়। হাঁটার জন্য সিটা ইউজ করে, সিটা ইউজ করে, ঠিক আছে, সিটা ইউজ করে। আর ওদের ব্লাড সার্কুলেশন হচ্ছে ক্লোজড, অনেক উন্নত হয়ে গেছে। তো আমাদের অনেকে স্যারেরা পড়ানোর সময় এরকম করে পড়াইতো যে সিটি ইজ ক্লোজড ফর অ্যানিলিডা, আমাদের স্যারেরা এরকম করে পড়াইতো। তো সিটির এস দিয়ে হচ্ছে এটা সেগমেন্টেড, এখানে সি দিয়ে এটা হচ্ছে সিটা নামক পা পাওয়া যায়, ক্লোজড মানে ক্লোজ সার্কুলেশন সিস্টেম। আর অ্যানিলিডা মানে কি? এদের মধ্যে অ্যানিউল বা রিং দেখতে পাওয়া যায়, অ্যানিউল অর রিং দেখতে পাওয়া যায় অনেকগুলো। তাহলে সিটি ইজ ক্লোজ ফর অ্যানিলিডা, আপনারা চাইলে এটা দিয়ে পড়তে পারেন, এতটুকু পড়লে আপনার বেশি কিছু পড়ার দরকার নাই। আর ট্রু সিলম যে পাওয়া যায় এটা তো বোঝা হয়ে গেছে যে মলাস্কা থেকে পড়ে যারা সবার কাছে ট্রু সিলম আছে, তোমার এটা নিয়ে মাথা ব্যথা করার খুব বেশি প্রয়োজন নাই। তাহলে আপনি এক্সাম্পলগুলো একটু পড়বেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটু দাগিয়ে দিয়ে আপনাকে আমি হিরোডো মেডিসিনালিস যেটা আমি যোগ বলছি, আর এখানে পড়তে পারো র্যাগওয়ার্মটা একটু পড়তে পারেন চাইলে, বাকিগুলো খুব বেশি দেখা আসলে দরকার নাই, খুব বেশি প্রয়োজন নাই আর কি। তাহলে আর্থওয়ার্ম টেক্স রেসপিরেশন, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অন্যান্য স্যারের বই আছে, মাথায় রাখবা। পৃথিবীর যে কোনো ধরনের ওয়ার্মস ওদের কোনো ধরনের রেসপিরেশন সিস্টেম থাকে না, এটা একদম কমন নলেজ। ওদের কখনো রেসপিরেশন সিস্টেম থাকে না, ওরা রেসপায়ার করে হচ্ছে স্কিনকে ব্যবহার করে রেসপায়ার করে, স্কিনকে। তাহলে মাথায় রাখবেন সেটা যে ওয়ার্মই হোক, সেটা প্লাটিহেলমিনথিস হোক, সেটা নেমাটোডা হোক, সেটা আপনার অ্যানিলিডা হোক, যে কোনো ধরনের ওয়ার্ম হোক না কেন, ওয়ার্ম হইলেই তার রেসপিরেশন সিস্টেম আলাদা করে থাকবে না, সে স্কিনের সাহায্যে অক্সিজেন নেবে। আর্থ্রোপোডা আমার মনে হয় এই ক্যারেক্টারটা পড়া মোটামুটি ফাও, বিকজ তুমি জীবনে গ্রাসহপার নামক চ্যাপ্টারটা এতবার পড়েছো,
গ্রাসহপার নামক চ্যাপ্টারটা তুমি এতবার পড়েছো, আলাদা করে পড়া আর্থ্রোপোডার মধ্যে কি আছে এটা একটু হাস্যকর। তাই তুমি চাইলে সবথেকে ভালো যেটা করতে পারো, ট্যাগমাটা পাওয়া যায় আমরা জানি, বডিকে হেড থ্রাক্স অ্যাবডোমেনে ভাগ করা যায় আমরা জানি, এদের কম্পাউন্ড ডাই বা ওমাটিডিয়াম পাওয়া যায়, ক্লাসে পড়াইছে, এদের কাইটিন একটা কাভারিং থাকে যেটাকে আমরা স্কেলারেট নামে জানছি, এটাতে হিমোসিল পাওয়া যায়, এটা আমাদের গ্রাসহপারে পড়ানো হয়েছে, খুবই সোজা। আর হচ্ছে এদের ওপেন সার্কুলেশন সিস্টেম দেখতে পাওয়া যায়, এদের এক্সক্রিটেড অর্গান নাম হচ্ছে মালপিজিয়ান টিউবুল। দেখেন তো এই শব্দগুলো তোমাদের গ্রাসহপার চ্যাপ্টারে পড়া হয়েছিল নাকি বলেন তো বাচ্চারা? এই শব্দগুলো আমি যেগুলো তোমাকে এখন রেড বক্স করে দিয়েছি, এই রেড বক্সগুলো কি তুমি তোমাদের গ্রাসহপার চ্যাপ্টারে পড়ছিলা নাকি এগুলো সব নতুন কথাবার্তা? এত বড় একটা হার্ট পড়ছিলাম, হার্ট থেকে রক্তগুলো বের হয়ে বিভিন্ন সাইনাসে ঘুরে বেড়ায়, তো পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসারাল সাইনাস, এই কথাগুলো কি মনে পড়ে? মনে পড়ে না? তাহলে এই চার পাঁচটা কথা কখনো ভুলা যাবে না যেগুলো আমরা গ্রাসহপার চ্যাপ্টারে পড়েছি, সেগুলো এখানে হুবহু বসাই দিয়েছে, নতুন কোনো ধরনের কোনো জিনিস এখানে কিন্তু পড়ানো হয় নাই। তাহলে এক্সাম্পল পজিশন লার্জেস্ট ফাইলাম, তাহলে অবশ্যই আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম। আর সেকেন্ড লার্জেস্ট ফাইলাম যদি কখনো প্রশ্ন আসে সেটা হচ্ছে মোলাস্কা, সেকেন্ড লার্জেস্ট এটা হচ্ছে মোলাস্কা। Which one is not a feature of arthropod? চলেন আমরা পড়ি। Most of the body cavity is filled with hemosil, that is correct. They have exoskeleton made of cuticle, মানে কাইটিন, closed type of blood circulation system। মাথায় রাখবেন এদের কখনোই ক্লোজ দেখতে পাওয়া যায় না, এদের দেখতে পাওয়া যায় কি ওপেন। Body is bilateral symmetrical, segmented and divided into tegmata, that is also correct। তাহলে সবাই কি আমার সাথে একমত? এখানে সি নাম্বার অপশনটা ভুল আছে, সবাই কি আমার সাথে একমত নাকি? দেখেন তো অপশনগুলো দেখলে কি বোঝা যায় নাকি মনে হচ্ছে এটা অনেক কঠিন প্রশ্ন? অপশনগুলো দেখে বলেন তো। ভাই ম্যারাথন মেডিকেল ক্লাসগুলো অ্যাক্সেস করা যাবে? এটা পরীক্ষা পর্যন্ত, হ্যাঁ পরীক্ষা যেদিন হবে সেদিন পর্যন্ত ম্যারাথন, মাস্টার ক্লাস, এক্সাম সব অ্যাক্সেস করা যাবে, সব পারবা। সবাই কি পারবা এটা নাকি এটা খুব কঠিন প্রশ্ন হয়ে গেছে? এই কোশ্চেনটা এটা কি পারা যাবে না খুব কঠিন? খুব সোজাই তো মনে হচ্ছে। তাহলে এক্সাম্পল কি আমার মনে দুনিয়াতে যত ইনসেক্ট আছে সবগুলো ইনসেক্ট হচ্ছে আর্থ্রোপোডার আন্ডারে, এই জায়গায় কোনো ভুল করার সম্ভাবনা আমি দেখছি না। তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট যেখানে আমরা যাচ্ছি এখন সেটা হচ্ছে একাইনোডার্মাটা। তাহলে একাইনোডার্মাটা যে আছে, এই একাইনোডার্মাটা এখানে আমরা যদি শুধু একটা তারা মাছ দেখি, এই তারা মাছ দেখলেই মানে ম্যাক্সিমাম জিনিস পড়া হয়ে যায়, শুধু একটা তারা মাছের দিকে তাকালেই আমার মনে হয় ম্যাক্সিমাম পড়াশোনা হয়ে যায়। এটা পেন্টারেডিয়াল সিমেট্রিক্যাল, মানে পাঁচবার কাটা সম্ভব, কারণ এটা পাঁচটা হাত আছে, এভাবে কাটা যাবে, 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 এটাকে পাঁচবার কাটা সম্ভব, পেন্টারেডিয়াল সিমেট্রিক্যাল গেল। একাইনোডার্মাটা আবার যারা পৃথিবীতে একবার জন্য কক্সবাজার গেছো, তার মাছের ডাইরেক্ট বোন এগুলো ছোট ছোট কাটার মতো, তার মাছ প্লেন বা স্মুথ না, গায়ের কোণে কাটা কাটা জায়গা থাকে, এগুলো হলো স্পাইনাস বডি। ওদের মুখ আর ওদের পায়ুপথ বাইরে থেকে আলাদা করে দেখা সম্ভব, মানে ওদের ওরাল এবং অ্যানাল এন্ড খুব খালি চোখে দেখা যায়, চলে গেছে। এদের মধ্যে টিউব ফিট দেখতে পাওয়া যায়, এই লাইনটাই পরীক্ষায় বারবার করে আসে। ওরা হাঁটা চলা করে কিসের সাহায্যে? ওরা টিউব ফিটের সাহায্যে হাঁটা চলা করে, টিউব ফিট। এদের মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাওয়া যায়, কারণ কি তারা থাকে কোথায়? তারা আজীবন থাকে পানির মধ্যে, তো পানির মধ্যে যে থাকবে তার মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকাটাই স্বাভাবিক। নেক্সট ওদের ব্লাড সার্কুলেশন সিস্টেমকে বলা হয় হিমাল সিস্টেম বা পেরিহিমাল সিস্টেম, হিমাল বা পেরিহিমাল সিস্টেম গেল। আর এদের যে বাচ্চারা আছে ওদের নাম পড়ার দরকার নেই, শুধু পড়বা এদের সবগুলো মেম্বার হচ্ছে মেরিন। মেরিন হওয়ার কারণে তাদের সবগুলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে এক, এরা পেন্টারেডিয়াল সিমেট্রিক্যাল, দুই স্পাইনাস, এদের ওরাল এবং অ্যানাল এন্ড দেখতে পাওয়া যায়, ওদের টিউব ফিট, এই জিনিসটাই পরীক্ষায় সবথেকে বেশি আসে। টিউব ফিটটা কোথায় দেখতে পাওয়া যায়? আমার মনে হয় এটাই পরীক্ষায় আসবে। আর হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে নাকি, আর ওদের ব্লাড সার্কুলেশন সিস্টেমের নাম কি? হিমাল এবং পেরিহিমাল সিস্টেম। এক্সাম্পল কি আমার মনে হয় যারা যারা মোটামুটি একবার হলেও পড়ছেন যে কোনো ধরনের তারা মাছ, এই একটা পরীক্ষায় আসে, আরেকটা পড়তে পারো সেটা হচ্ছে সি কিউকাম্বার, এটা পড়তে পারো, এই দুটো পড়তে পারো, বাকিগুলো খুব বেশি পরীক্ষার জন্য পড়ার প্রয়োজন নাই, পড়লেই চলে। তাহলে দেখেন কুইজ নাম্বার 5, এনিমাল অফ একাইনোডার্মাটা ইজ কল্ড একাইনোডার্মাল এলিমেন্ট। মানে আমার মনে হয় এই জায়গায় কোনো ধরনের ভুল করার সম্ভাবনা আমি দেখছি না, সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন আর কি একাইনোডার্মাল এলিমেন্ট এনিমাল। এখন আসেন আমরা যে কর্ডাটা পড়তে যাচ্ছি, এই কর্ডাটা মানে হচ্ছে আমরা, উই আর কর্ডাটা। তাহলে খেয়াল করে দেখ, তুমি যদি একটা কর্ডাটা হয়ে থাকো তাহলে সবগুলো ফিচার তোমার সাথে ম্যাচ করবে। এক, দেখ নোটোকর্ড আছে, তোমার তো নোটোকর্ড আছে, তোমার স্পাইনাল কর্ড আছে না, তাহলে তোমার নোটোকর্ড আছে। দুই, তোমার নার্ভ কর্ড আছে, এই মানে তোমার একটা সুন্দর স্পাইনাল কর্ড হবে, ব্রেইন হবে আলাদা করে, নার্ভ কর্ড থাকার মানে তোমার আবার একটা ভার্টিব্রাও থাকবে, তোমার একটা ব্রেন আর স্পাইনাল কর্ড থাকবে, তোমার ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, এর মানে তুমি আইদার লাংস বা গিল দিয়ে রেসপিরেশন করবা, লাংস বা গিল দিয়ে সেটা তুমি করছো। তোমার এন্ডোস্টাইল থাকবে, এন্ডোস্টাইল কথাটা মানে হচ্ছে থাইরয়েড, তোমার অবশ্যই থাইরয়েড থাকবে, থাইরয়েডকে ফিটাল কন্ডিশনে এন্ডোস্টাইল বলা হয়, যাহাই থাইরয়েড তাই হচ্ছে এন্ডোস্টাইল। জন্মের সময় বা জন্মের আগে মায়ের পেটে হলেও তোমার একটা লেজ থাকতে হবে, তুমি যখন মায়ের পেটে গ্রো করো তখন তোমার একটা ছোট লেজের মতো অংশ আছে, পরবর্তীতে মরে যায়, অ্যাপোপ্টোসিস হয়, তোমার লেজ বা লেজের মতো একটা অংশ তোমার মায়ের পেটে বা বড় অবস্থা থাকতেই হবে। তারপর দেখো তোমার সুন্দর একটা ডাইজেস্টিভ সিস্টেম থাকবে, আমরা সবাই জানি আমাদের আছে, আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম সবসময় ক্লোজ হবে, সবসময় ক্লোজ ব্লাড সার্কুলেশন সিস্টেম। আর লাস্টে যেটা আমাদের হার্ট সবসময় সামনের দিকে থাকবে, সামনের দিকে হার্ট থাকবে, আর পেছনের দিকে আমাদের সবসময় থাকবে স্পাইনাল কর্ড, আর আমাদের পা থাকবে, আমাদের সেগমেন্টেশন খুব ভালো করে দেখতে পাওয়া যাবে না। তাহলে দেখেন তো কর্ডের যে ক্যারেক্টারগুলো আছে, আমরা যদি আরো স্পেসিফিক লিখি, নোটোকর্ড কথাটা মানে হচ্ছে ভার্টিব্রা, আর নার্ভ কর্ড কথাটা মানে হচ্ছে স্পাইনাল কর্ড প্লাস ব্রেইন। দেখেন তো কর্ডের ক্যারেক্টার কি কোনো মানুষের আলাদা করে মুখস্থ করার দরকার আছে? ফাহিদ তুমি তো আমার অ্যানসার পাও নাই, তুমি একটা মেসেজ বারবার করে দিচ্ছ, তুমি বারবার প্রশ্ন করছো ফাহিদ ভাই ম্যারাথন আর মাস্টার ক্লাসগুলো কি সবসময় পাওয়া যাবে নাকি পরীক্ষা পর্যন্ত অ্যাক্সেস করা যাবে? অ্যাক্সেস করা গেলে পরীক্ষা কয়দিন পর্যন্ত অ্যাক্সেস করা যাবে? পরীক্ষা যেদিন শেষ সেদিনই তোমার মাস্টার ক্লাস ম্যারাথন ক্লাস অ্যাক্সেস করার শেষ দিন ফাহিদ। দেখি সবাই আমাকে একটু বলেন তো দেখে যে আমাদের কর্ডের ক্যারেক্টারগুলো আমাদের সাথে মিলে নাকি মিলে না, সবাই একটু দেখে আমাকে বলেন তো কর্ডের ক্যারেক্টার মিলছে নাকি মিলছে না? কি মনে হয় কর্ডের ক্যারেক্টার দেখে আমরা কি এগুলো বুঝতে পারছি যে কর্ডের ক্যারেক্টারগুলো আমাদের কাছে ক্লিয়ার নাকি? সবাই কি মিলাতে পারছেন? মেইন কথা অনেকে কিন্তু এগুলো মুখস্থ করতে থাকে যে নোটোকর্ড আছে, নার্ভ কর্ড আছে, গিলস আছে, এই দেখ মাসের দিকে তাকা, তোর দিকে তাকা, তাকালে তো আমরা নেক্সট স্টুডেন্ট পারে। সবাই কি এতটুকু পর্যন্ত বুঝো একটা লিখে জানাও যে আমরা বুঝতে পারছি নাকি এই জোনটা ক্লিয়ার নাকি আমাদের কাছে? ভেরি গুড। আসেন তাহলে আসেন ফাইলাম কর্ডাটা, এই কর্ডাটাকে ভাগ করা হয়েছে তিনটা সাব ফাইলামে, ইউরো কর্ডাটা, সাব ফাইলাম সেফালোকর্ডাটা আর সাব ফাইলাম ভার্টিব্রাটা। আমরা এখন একটা করে পড়বো পরীক্ষার জন্য যা লাগে। চলেন প্রথম আসে ইউরো কর্ডাটা। ইউরো কর্ডাটা কথাটা মানে কি একটু ভালো করে তাকাই। ইউরো কর্ডাটা কথাটা মানে হচ্ছে আউরা কর্ডাটা, আউরা প্লাস কর্ডাটা, এই কথাটা মানে হচ্ছে আউরা মানে লেজ বা টেল। যার জীবনে নোটোকর্ড পাওয়া যাবে শুধুমাত্র টেলের মধ্যে, যার জীবনে নোটোকর্ড বা নার্ভ কর্ড শুধুমাত্র টেলের মধ্যে বা আউরার মধ্যে পাওয়া যাবে তাকেই বলা হয় আউরা কর্ডাটা বা ইউরো কর্ডাটা। তাহলে আউরা বা ইউরো কর্ডাটার মেইন ফিচার কি? ও অবশ্যই একটা কর্ডাট, বাট ও যে নোটোকর্ড বা নার্ভ কর্ড আছে এটা পাওয়া যাবে শুধুমাত্র কোথায়? লেজের মধ্যে বা আউরার মধ্যে। আরেকটা হচ্ছে এই ভদ্রলোক হলো ও দিয়ে ওপেন সার্কুলেশন সিস্টেম ওয়ালা। মাথায় রাখবেন দুনিয়ায় যত কর্ডাটা আছে সব কর্ডাটা কিন্তু ক্লোজড, ও হচ্ছে একটা এক্সেপশন। ও কি একটা এক্সেপশন? এক্সেপশন কেন? কারণ ওর মধ্যে তুমি সবসময় কি দেখতে পাবা? সবসময় ওপেন সার্কুলেশন দেখতে পাবা। আর আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আর দিয়ে ওর মধ্যে রিভার্স পেরিসালসিস দেখতে পাওয়া যায়। রিভার্স পেরিসালসিস কথাটার মানে আমি একটু বুঝাই বলি। রিভার্স পেরিসালসিস কথাটার মানে হচ্ছে
আমাদের হার্ট থেকে রক্ত কেন ফ্লো করে? দেখা যায় আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে পাম্প করা ব্লাডটাকে লাংসে যায়, লাংস থেকে লেফট এট্রিয়ামে আসে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, আবার পাম্প করে বডিতে যায়। কখনো শুনতে রক্ত এরকম করে আসছে পুরো বডি থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম, ওখান থেকে লাংস, লাংস থেকে রাইট ভেন্ট্রিকল, এরকম উল্টা দিকে কখনো যায় নাকি আমাদের গমন পথ সবসময় সেম দিকে? তাহলে আমরা আমাদের রক্ত কেমনে যায়? রাইট ভেন্ট্রিকল, লাংস, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আবার ঘুরে কোথায় আসবো? ঘুরে আমরা আবার আসবো এখানে রাইট ভেন্ট্রিকল এখানে। বাট যদি কখনো এরকম হয় রক্ত এরকম করে যাচ্ছে রাইট ভেন্ট্রিকল, লাংস, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আবার উল্টা দিকে আসছে লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লাংস, রাইট ভেন্ট্রিকল, কখনো যদি এরকম উল্টা দিকে রক্ত ফ্লো হয় সেটাকে বলে রিভার্স পেরিস্টালসিস অফ ব্লাড। আর ওদের মধ্যে দেখা যায় আবার আর দিয়ে রেট্রোগেট মেটামরফোসিস। রেট্রোগেট মেটামরফোসিস কথাটা মানে হচ্ছে মানুষ বয়স হতে হতে ম্যাচিউর হয়, ওরা বয়স হতে হতে আর বুড়া হয়ে যায়, ওদের বয়সকালে ওদের কোনো ক্যারেক্টার দেখতে পাওয়া যায় না মরফোসিস। এর মানে তুমি যদি প্রুফ করতে চাও আওরা কর্ডাটা এটা একটা কর্ডাটা, তাহলে অবশ্যই তার বাচ্চাকে তোমার দেখতে হবে। কখনো তার বুড়া অবস্থা দেখে তুমি বুঝবে না সেই কর্ডাটা হয়েছে নাকি হয় না, ওদেরকে সাইফোনও বলা হয় বা সি সাইফোনও বলা হয়। তাহলে সবার কি আওরা কর্ডাটা পর্যন্ত ক্লিয়ার? পেরিস্টালসিস কথাটা মানে হচ্ছে ফ্লো অফ সামথিং, আমাদের ফুডের ফ্লোকে পেরিস্টালসিস বলে। আর ওদের যে ব্লাডের ফ্লো সার্কুলেশন এটাকে রিভার্স সার্কুলেশন বলা যায় বা রিভার্স পেরিস্টালসিস বলা যায়। আমাদের সবার কাছে কি আওরা কর্ডাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আওরা কর্ডাটা এই কথা কি সবার কাছে ক্লিয়ার? সবাই শুধুমাত্র এখান থেকে পড়বা হচ্ছে আওরা কর্ডাটা যে ক্লাসগুলো, অ্যাসিডিয়া নামটা পড়বা, এক থ্যালিয়াসিয়া ক্লাসের নামটা পড়বা, এটা দেখতে হচ্ছে অনেকটা টিউবুলার বা ব্যারেল শেপ থলির মতো। আর লার্ভাসিয়া নামটা পড়তে পারো, যে ও লার্ভাসিয়া, তিনটা ক্লাসের নাম পড়বা, এছাড়া তোমার খুব বেশি পড়ার দরকার নেই। চলে আসবা সেফালোকর্ডাটা এখান থেকে পড়তে পারো। এগুলোকে লেন্স শেপ ফিশ বলে, লেন্স শেপ এনিমেল বলা হয়। আর সেফালো এই কথাটা মানে হচ্ছে ওদের নার্ভ কর্ড এবং নটোকর্ড, নার্ভ কর্ড প্লাস নটোকর্ড, টেইলও পাবা আবার ব্রেইন বা হেডেও পাবা। দুই জায়গাতেই তুমি তাদের কি দেখতে পাবা? দুই জায়গাতেই তাদের তোমার নার্ভ কর্ড নটোকর্ড দেখতে পাওয়া যাবে। মাথায় রাখবেন আওরা কর্ডাটা যেটা ছিল, আওরা কর্ডাটার মধ্যে শুধুমাত্র টেইলে পাওয়া যেত, বাট সেফালোকর্ডাটাতে হেডেও পাওয়া যাবে, টেইলও পাওয়া যাবে। আর ওদের মধ্যে একটা স্পেশাল মাসল আছে, সেই মাসলটাকে বলা হয় গ্রেটার দ্যান শেপ মাসল। পরীক্ষা এটা সবথেকে বেশি আসে, ওদের মাসলটা দেখতে কি গ্রেটার দ্যান শেপ মাসল, মানে ওদের বডি যদি আমি একটু আঁকার চেষ্টা করি, এটা যদি ওদের বডি হয় ওদের মাসলগুলো এভাবে করে থাকে, ওদের মাসলগুলো এই শেপে থাকে, এই শেপে থাকে ওদের মাসলগুলো, গ্রেটার দ্যান শেপে মাসলগুলো দেখতে পাওয়া যায় লেন্সের মতো করে বাঁকা 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 বাঁকা। এখন আসেন ভার্টিব্রাটা। আমার মনে হয় ভার্টিব্রাটা তোমাকে আলাদা করে পড়তে হবে না কেন? ওই সেম উই আর ভার্টিব্রাটা, আমরা তো ভার্টিব্রাটা। তাহলে আমাদের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যদি তুমি কোনোভাবে বসাই দিতে পারো তাহলে ভার্টিব্রাটা পড়া হয়ে যায়। তাহলে আসেন ভার্টিব্রাটা এখানে কি আছে? এক তোমার ভার্টিব্রাল কলাম আছে, তোমার ব্রেন আর স্পাইনাল কর্ড আছে, তোমার একটা সুন্দর স্কিন দেখতে পাওয়া যায়, এক তোমার মধ্যে অনেক মাসল দেখতে পাওয়া যায়, তোমার সুন্দর হাঁটার জন্য পা আছে, তোমার সার্কুলেশন সিস্টেম হচ্ছে ক্লোজড, তোমার মধ্যে গিলস আর লাংস আছে, তোমার মধ্যে ক্রেনিয়াল নার্ভ আছে 10 থেকে 12 জোড়া। এগুলোকে আমরা পাই না, তাহলে ভার্টিব্রাটার আলাদা করে ক্যারেক্টার কি আমরা পারবো নাকি ভুল করবো? দেখেন তো ভার্টিব্রাটার ক্যারেক্টার সবার কাছে ক্লিয়ার নাকি? ভার্টিব্রাটা ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার নাকি? দেখেন তো ভার্টিব্রাটা পাওয়া যায় নাকি? যেগুলো গোল করেছে সেগুলো কি পারা যায় নাকি? এগুলো খুব কঠিন লাগছে ভার্টিব্রাটার ক্যারেক্টারগুলো, কি মনে হয়? ক্লাসের লাস্ট 10 মিনিট আমরা একটু ভর্তি পরীক্ষা নিয়ে গাইডলাইন দিব, ঠিক আছে? ক্লাসের লাস্ট 10 মিনিট, তাই যারা যারা ক্লাসে আছেন একটু শেষ পর্যন্ত থাকবেন যাতে ক্লাসের লাস্টে আমরা একটু কথা বলতে পারি। তাহলে এক, আমরা ভার্টিব্রাটাকে ভাগ করি দুই ভাগে, সাইক্লোস্টোমাটা আর নাথোস্টোমাটা। আমি কথাটা ভাগ করে দিই কারণ পরীক্ষা আসে না তো। সাইক্লোস্টোমাটার কথা মানে হচ্ছে জলেস, ওদের কোনো জ থাকবে না। দেখবেন মানুষ যখন চাবায় এখানে হাড্ডি নড়ে, মাছ যখন মুখা করে হা করে জ নড়ে, ওদের কোনো জ থাকে না, ওদেরকে সাইক্লোস্টোমাটা বলে। আর নাথোস্টোমাটা মানে হচ্ছে ওদের জ আছে। তাহলে সাইক্লোস্টোমাটার আন্ডারে কারা কারা আছে? মিক্সিনি। তোমার এখান থেকে শুধুমাত্র একটা জিনিস জানতে হবে যে মিক্সিনি যারা আছে ওদেরকে হ্যাগফিশ নামে ডাকা হয়, এবং ওরা সবাই হচ্ছে মেরিন। তো ফিশ যখন মেরিন তো হইতেই হবে, মাছ তো আর তোমার সাথে স্কুলে যাবে না, মেরিনই থাকবে, নরমাল জিনিসপত্র। আর আরেকটা যদি তুমি এখান থেকে পড়তে চাও সর্বোচ্চ অনেক দয়া করে যে শুভ ভাই পড়তে বসে, এদেরকে অনেক সময় ইল ফিশ বলা হয়, হ্যাগফিশ বা ইল ফিশও বলা হয়, দ্যাটস ইট। এছাড়া এখান থেকে খুব বেশি গল্প তোমার পড়ার পরীক্ষার জন্য প্রয়োজন নেই। মিক্সিনি আর হ্যাগফিশ আর ইল ফিশ। এরপর আসে পেট্রোমাইজনটিরা, এখান থেকে শুধুমাত্র পড়তে পারে এদেরকে ল্যাম্প্রে বলা হয়, ল্যাম্প্রে ফিশ বলা হয়। পেট্রোমাইজনটিরা এদেরকে ল্যাম্প্রে ফিশ বলা হয়, দ্যাটস ইট। আর ওদের থেকে অ্যামোসিড লার্ভাটা আসে, এটা পরীক্ষার জন্য হেভিওয়েট কোশ্চেন যে অ্যামোসিড লার্ভা কে দেখায়। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ফিশ, মানে আমরা শুরু করছি আস্তে আস্তে ফিশের ক্যারেক্টারগুলো। তাহলে ফিশের জেনারেল ক্যারেক্টার কি? ফিশ এমন একটা অর্গান যেটার জ আছে প্লাস এটার মধ্যে যে হার্ট থাকবে সেই হার্ট হবে দুই চেম্বার वाला। তাহলে কন্ড্রিকটিসের এক্সট্রা ক্যারেক্টার কি আছে? কন্ড্রিকটিস কথাটা মানে হচ্ছে ওদের যে বডি থাকবে সেটা বানানো হবে কন্ড্রন দিয়ে, মানে হচ্ছে কার্টিলেজ দিয়ে। এই জায়গায় তো আমার মনে হয় না তোমরা কেউ কখনো ভুল করবা। হাঙ্গর বা শার্ক যারা যারা আছে তাহলে এদের জ আছে, এরা নাথোস্টোমাটা, দেখেন খেয়াল করে দেখেন, এরা সবাই মেরিন হবে, অবশ্যই মেরিন হবে। ক্যারেক্টার দেখেন ওদের সবসময় ব্ল্যাক হোয়াইট স্কেল দেখতে পাওয়া যায়, যেটা আমরা অলওয়েজ বলেছি ব্ল্যাক হোয়াইট স্কেল। এক, ওদের বডি সবসময় কার্টিলেজ দিয়ে বানানো হতে হবে, এটা পরীক্ষা সবথেকে বেশি আসে অলওয়েজ। এই প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা গেছে ওদের কেমন দেখতে পাওয়া যায়। আর ওদের যে লেজ আছে সেটা হচ্ছে হেটেরো সার্কেল, এটা পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর কোনো সুইমলার দেখতে পাওয়া যায় না, তাহলে ভালো করে খেয়াল করে দেখো হেটেরো সার্কেল লেজ এই কথাটা মানে কি? মাছটা যদি এরকম হয় সেই মাছের লেজ হবে দেখতে এরকম, সমান হবে না, একটা ফিন বড় হবে একটা ফিন ছোট হবে, এটাকে হেটেরো সার্কেল লেজ বলা হয়। আর ওদের যে আইসগুলো থাকবে সেই আইসগুলো স্পাইনাস শেপ হবে, স্পাইনাস শেপ আইস হবে, এগুলোকে ব্ল্যাক হোয়াইট আইস বলা হয় বা ব্ল্যাক হোয়াইট স্কেল বলা হয়। আর এদের কোনো সুইম ব্লাডার থাকবে না, যেটা কন্ড্রিকটিসের প্রাইম ক্যারেক্টার। অ্যাক্টিনোপটেরিজি, তাহলে সেম জিনিস কি কি থাকবে? অ্যাক্টিন কথা মানে ফিন থাকবে বা ডানা থাকবে সুন্দর দেখতে। তাহলে কি কি আছে? এক, ওদের মধ্যে সাইক্লয়েড স্কেল পাওয়া যায়, রুই ফিশ চ্যাপ্টার তোমরা পড়েছো, বোনস দিয়ে বানানো হয়, মাছের হাড়ি তোমরা চাবাইছো। এদের অবশ্যই লং বনি ফিন থাকবে, মাছের পাখনা থাকবে, লেজটা হোমো সার্কেল হয়। ছোটবেলায় যারা যারা একবার মাছ আঁকছো তারা অবশ্যই মাছ টেন আঁকছো, এরকম করে মাছ একে সমান দুভাগে ভাগ করছিল, তাহলে ওদের লেজকে দুভাগে ভাগ করা যায়, হোমো সার্কেল। আর ওদের যে সুইম ব্লাডার বা ইয়ার ব্লাডার আছে এটা সবার জানার কথা। তাহলে দেখেন যারা যারা জীবনে একবার রুই ফিশ চ্যাপ্টারটা পড়েছেন তাদের কিন্তু অ্যাক্টিনোপটেরিজি কখনো ভুল করার কথা না। তাহলে সার্কোপটেরিজি, তাহলে দেখেন সার্কোপটেরিজি দুটো ক্যারেক্টার অলওয়েজ মনে রাখতে হবে। এক, ওদের আইস গ্যানয়েড, আর এদের কডাল ফিন বা ওদের লেজ হচ্ছে ডাইফি সার্কেল বা ডাইফাই সার্কেল। ডাইফাই সার্কেল কথাটা মানে হচ্ছে নরমাল মাছের দেখতে পাওয়া যায় যেটা, সেটা হলো নরমাল মাছ যদি এরকম হয় তার লেজ সুস্পষ্ট দেখতে পাওয়া যায়, এখানে একটা ফিন থাকে এখানে একটা ফিন থাকে, এটা নরমাল মাছ, এটা হচ্ছে একটা অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি যখন তুমি একটা সার্কোপটেরিজির দিকে তাকাবা কি চেঞ্জ হয় জানো? একটা সুন্দর মজা চেঞ্জ আসে। ওদের যে বডিটা থাকে সেই বডির পেছনের দিকে যে লেজটা, সেই লেজের সাথে পেছনের আইসটা লেগে যায়, অ্যাটাচ হয়ে যায়। তো দেখতে কেমন মনে হয় দেখো? তো এই মাছটাকে দেখতে তখন এরকম লাগে। এই ধরনের আইস যদি কখনো দেখতে পাওয়া যায় বা লেজ দেখতে পাওয়া যায় যে লেজ ফিনের সাথে অ্যাটাচ হয়ে গেছে, তখন সেগুলোকে বলা হয় ডাইফাই সার্কেল, কডাল ফিন বা টেইল। পরীক্ষায় খুব বেশি আসে এবং তাদের সুইম ব্লাডার আছে।
আমি সবসময় একটা কাজ করতাম, পরীক্ষায় যখনই প্রশ্ন আসতো তখন আমি এরকম একটা টান দিয়ে সবগুলো খেতে পড়ে ফেলতাম যে অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি ডিফারেন্স বা সিমিলারিটি কোথায়। তাহলে শুরুতে আসেন কনভিকথিস, কন্ড্রো, অ্যাক্টিনো, সার্কো। 3টা পয়েন্ট ভোলা যাবে না। সুইম ব্লাডার নাই, সুইম ব্লাডার আছে, সুইম ব্লাডার আছে। ওদের যে স্কেল আছে স্কেলটা হচ্ছে প্লেকয়েড, ওদেরটা হচ্ছে সার্কুলার বা সাইক্লয়েড, আর ওদেরটা হচ্ছে গ্যানয়েড। ওর যে লেজটা সেই লেজটাকে বলা হয় হেটেরো সার্কেল, এটা হচ্ছে হোমো সার্কেল, আর এটা হচ্ছে ডাই ফাই সার্কেল। আপনারা এই পার্থক্যটা কখনো ভুলবেন না। আর মাথায় রাখবেন এরা সবাই হচ্ছে ফিশ, এদের সবার হার্টের চেম্বার কয়টা? 2টা চেম্বার। তাহলে মাছের এই শর্টকাটটা সবার কি পারা যাবে পরীক্ষার মধ্যে যখন আসবে? এক্সাম্পল, পরীক্ষার জন্য এক্সাম্পল আমি আবার ক্লিয়ার করে দিই। কনফ্লিক্টিস কারা কারা? যাদের সমুদ্রে পাওয়া যায়। দেখ কোথায় পাওয়া যায়? সমুদ্রে। কারা কারা আছে? স্টিংরে সমুদ্রে পাওয়া যায়, শার্ক সমুদ্রে পাওয়া যায়, হ্যামারহেড শার্ক সমুদ্রে পাওয়া যায়। তাহলে যেগুলো সমুদ্রে বেশি থাকে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় হয় কনফ্লিক্টিস। যেগুলোকে তুই সবসময় খাস, বাসা বাড়িতে সবসময় খাস, যেগুলো মাছ তুমি নরমালি খাও, সব মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। যেমন তুমি কোন কোন মাছ খাও? তুমি খাও ইলিশ খাও, তুমি রুই খাও, তুমি বাইন মাছ খাও, তুমি এখানে যাই হোক তেলাপিয়া মাছ খাও, তুমি টুনা মাছ খাও। যেগুলো তুমি খাও সেগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। যেগুলো আমরা ন্যাচারালি খাই সেগুলো হচ্ছে তোমার অ্যাক্টিনোপটেরিজি। আর যেগুলো দুনিয়াতে এখন পাওয়া যায় না সেগুলো হচ্ছে তোমার সার্কোপটেরিজি। যেমন এই যে প্লেটিমারিয়া পাওয়া যায় না দুনিয়াতে, অস্ট্রেলিয়ার লাংফিশ এটা দুনিয়াতে এখন পাওয়া যায় না, এই মাছগুলো পাওয়া যায় না। তাহলে এগুলো হচ্ছে সার্কোপটেরিজি। এগুলো কি পারবেন সবাই পরীক্ষা যদি আসে, নাকি এগুলো খুব কঠিন লাগছে? এগুলো ভাই অনেক কঠিন, পড়া পারবো না। তাহলে আসেন অ্যামফিবিয়াতে যাই। ব্যাঙের স্কিন কেমন হয়? সবসময় ব্যাঙের স্কিন হবে ভেজা ভেজা। গেল, এরা হবে অ্যাকোয়াটিক লার্ভা স্টেজে, আর বড় হলে তারা টেরেস্ট্রিয়াল হয়ে যাবে, তোমার সাথে থাকবে। ছোটবেলায় পানিতে, বড়বেলায় তোমার সাথে, তাই এগুলোকে অ্যামফিবিয়া নামে ডাকা হয়। ওদের স্কিন হবে ভেজা ভেজা বা ময়েস্ট, সবসময় ওয়েট থাকবে ওদের স্কিনটা। গেল, ওদের সামনের পাতে 4টা আঙ্গুল এবং পেছনের পাতে 5টা আঙ্গুল থাকবে। 5টা, সামনের পাতে 4টা, পেছনের পায়ে 5টা আঙ্গুল থাকবে। এবং ওদের হার্টের হচ্ছে সবসময় 3টা চেম্বার দেখতে পাওয়া যাবে। দেখেন তো এই জিনিসটা সবার আগে থেকে জানা ছিল নাকি, যে ব্যাঙের স্কিন সবসময় ওয়েট, স্কিন সবসময় ওয়েট। সামনের ফিঙ্গারে 4টা, পেছনের ফিঙ্গারে 5টা, আর ওদের হার্ট সবসময় 3 চেম্বার। তাহলে আমাদের অ্যামফিবিয়া পড়া হয়েছে। এরপর দেখেন তো রেপ্টাইলিয়া। রেপ্টাইলিয়া আমরা একবার কুমিরের দিকে তাকাইলে, সাপের দিকে তাকাইলে কোনোভাবে ভুল করা সম্ভব না। এরা সবসময় টেরেস্ট্রিয়াল, মানে ল্যান্ডে থাকে নরমালি। ওরা সবসময় পেটের উপর ভর করে হাঁটে, ক্রল উইথ দ্য বেলি। আবার এদের বডি অনেক ড্রাই, কুমিরের শরীর একদম ভেজা থাকে না, সবসময় শুকনা, কাঠের মতো শক্ত থাকে। ওদের এপিডার্মাল স্কিন থাকে, কুমিরের গায়ে অনেক শক্ত শক্ত চামড়া থাকে, কুমিরের গায়ে চামড়া। ওদের চেম্বারটা পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি পরীক্ষায় আসে। ওদের হার্টের চেম্বার কয়টা? মাথায় রাখবেন, ওদের হার্ট দেখতে অনেকটা এরকম হয়। আমাদের হার্ট দেখতে এরকম হয়। এটা আমাদের হার্ট, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এটা হচ্ছে আমাদের হার্ট। আর কুমিরের হার্ট কেমন জানেন? এটা হচ্ছে হিউম্যান হার্ট। তো যেগুলো হচ্ছে রেপ্টাইলিয়া, ওদের হার্ট কেমন জানেন? রেপ্টাইল হার্ট অনেক এরকম হয়। ওদের লেফট অ্যাট্রিয়াম আর রাইট অ্যাট্রিয়াম সমান বিভাগে ভাগ হয়ে যায়। তাহলে 2টা চেম্বার পেয়ে গেছি। আর ওদের যে ভেন্ট্রিকলটা থাকে সেই ভেন্ট্রিকলটা ইনকমপ্লিটলি সেপারেটেড। তোমার কি দেখে কি মনে হচ্ছে তারা কি কমপ্লিট সেপারেশন হয়েছে? এই জায়গাটা এখন ফাঁকা না, এখন ফাঁকা না জায়গাটা, তো রক্ত চাইলে এদিক ওদিক দিতে পারতেছে না। তাই এগুলোকে বলা হয় ইনকমপ্লিট 4 চেম্বার, ইনকমপ্লিট 4 চেম্বার। বাট এক্সেপশন হচ্ছে কুমির, এক্সেপশন হচ্ছে ক্রোকোডাইল। ক্রোকোডাইলে হচ্ছে কমপ্লিট 4 দেখতে পাওয়া যায়, ক্রোকোডাইলে কমপ্লিট 4। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে রেপ্টাইলে নাকি, রেপ্টাইলে কুমির দেখতে যেমন হয়, শক্ত একটা চামড়া থাকবে, দেখতে অনেক ড্রাই মনে হবে, বুকে ভর করে হাঁটবে, হাতে সুন্দর আঙ্গুল থাকবে, পা থাকবে। এবং যখন ওদের হার্ট নিয়ে কথা হবে ইনকমপ্লিট 4 চেম্বার হার্ট থাকবে, বাট ক্রোকোডাইলে 4 চেম্বার হার্ট থাকবে। চলে গেল। এরপর আসে এবিস। পাখি, পাখি কেমন হয়? এগুলো তো বাচ্চাদের পড়াশোনা। গায়ের মধ্যে ফেদার থাকবে, ওদের সুন্দর একটা ডানা থাকবে, ওদের বোনসগুলো অনেক হালকা হবে। হালকা হওয়ার কারণে আমার মতো জানোয়ার কেন উঠতে পারতেছে না? আমার হাড্ডি অনেক ওজন হয়ে গেছে, আমার মাংসের অনেক ওজন, উঠতে গেলে আমি নিচে পড়ে যাবো সোজা নিচে। ওদের হাড্ডি এত পাতলা, এত অক্সিজেনওয়ালা, ওদের হাড্ডি এত পাতলা হয়, হাড্ডি উঠতে সাহায্য করে। গেল, ওদের সবসময় ডাকার জন্য বা পাখিকে সুন্দর করে ডাকে, ওদের ডাকার জন্য সুন্দর একটা ভোকাল কর্ড থাকে, সেই ভোকাল কর্ডকে বলা হয় সিরিংস। ওদের গান গায় সুন্দর সময় গান করে, এই গান করার জন্য ওদের গলায় একটা সিরিংস নামক ভোকাল কর্ড থাকে। গেল, আর এদের হার্ট সবসময় 4 চেম্বার লাইক আস, আর এরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। ওয়ার্ম ব্লাডেড মানে এদের বডি সবসময় হট টেম্পারেচার ব্লাড ক্যারি করে, হট টেম্পারেচার ব্লাড অলওয়েজ তারা ক্যারি করে। তাহলে পাখি তো সবার কাছে পারার কথা, পাখি নিয়ে কারণ কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন তো আসেন লাস্ট আমরা ম্যামালিয়া। ম্যামালিয়াতে কি আছে? আমরা ওয়ার্ম ব্লাড মানে আমাকে কাটলে এখন গরম রক্ত বের হবে, আমরা এন্ডোথার্মিক, গরম রক্ত, শরীরের ভিতরে গরম থাকবে সবসময় আমাদের বডি। আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হই। এক, আমাদের সুন্দর কান আছে, কানের মধ্যে পিনা আছে, এই যে পিনা, কান টানার পিনা আছে। আমাদের সুন্দর একটা ডায়াফ্রাম দেখতে পাওয়া যায়, যে ডায়াফ্রামের উপরে লাংস বসানো থাকে। যদি মানুষের বডির দিকে তাকান তাহলে মানুষের বডিতে এই যে ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রাম এখানে থাকে একটা লাংস, এখানে থাকে আমাদের হার্ট, এখানে থাকে আরেকটা লাংস, আর এখানে থাকে হচ্ছে আমাদের স্টোমাক, এখানে থাকে আমাদের অন্ত্র। এই যে মাঝখানে লাইনটা এটাকে বলা হয় ডায়াফ্রাম। আমাদের হার্ট 4 চেম্বার্ড, আমাদের বাচ্চা আমাদের পেটের ভিতরে থাকে। এই তো আমাদের নরমাল কথাবার্তা, আমরা ডিমও পারতে পারবো, আবার আমাদের বাচ্চা সরাসরি জন্ম নিতে পারবে। তাহলে মাথায় রাখবেন ম্যামালস নরমালি কিন্তু ডিম পারে না, বাট চাইলে ম্যামালস ডিম হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম ম্যামালস নিজের বাচ্চা দিতে পারে। তাহলে দেখেন তো ম্যামালস আর এবিস সবার কি এই দুটো কনসেপ্ট ক্লিয়ার নাকি? ম্যামালস আর এবিস নিয়ে দেখেন তো, ম্যামালস আর এবিস এটা নিয়ে কি কারো কোনো ডাউট আসবে পরীক্ষায়? ম্যামালস আর এবিস সবাই কি পরীক্ষার মধ্যে পারা যাবে এতটুকু কোশ্চেন? তাহলে আমরা একটু কিছুক্ষণের জন্য একটু ট্রু এন্ড ফলস খেলবো, কারণ আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, আমাদের পড়াশোনা শেষ। এটা একটু তোমরা আমাকে উত্তর দিবা, ভাইটা প্রলঞ্চ করেন একটু, লিখতে পারে নাকি? ইন হুইচ ক্লাস হার্ট হ্যাজ 3 ক্যাভিটি? 3টা ক্যাভিটি वाला প্রাণী কোনটা? ভালো করে দেখবা, পড়ে দেখবা কোনটা ফিশ কোনটা অন্য কিছু, ভালো করে পড়ে দেখবা। 3টা চেম্বার কার কাছে আছে? 3টা চেম্বার কার কাছে আছে? ফিশের কয়টা চেম্বার ছিল আর বাকিদের কয়টা চেম্বার আছে দেখি পারেন নাকি? ব্যাট কি ওভিপোরাস? না, ব্যাট কিন্তু ওভিপোরাস না, ব্যাট কিন্তু ভিভিপোরাস। ব্যাটে কিন্তু ডিরেক্টলি বাচ্চা হয়। হ্যাঁ, তাহলে অ্যানসার হচ্ছে অ্যামফিবিয়ান। এটা কিন্তু হওয়ারই কথা, এই জায়গায় ভুল করার কোনো চান্স নাই, অ্যামফিবিয়ান হচ্ছে অ্যানসার। তাহলে দেখ আগের যে কোশ্চেনটা অনেক এখানে বলছে টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট টেলোসাইটোমস, এটা ব্যাট, এটার কথা বলছেন, এই ব্যাটের কথা বলছিলেন। এই কথাটা মানে হচ্ছে ম্যামালসরা নরমালি আকাশে উড়ে বেড়ায় না, ম্যামালসরা নরমালি আকাশে উড়ে বেড়ায় না, বাট কিছু কিছু ম্যামালস বেঁচে থাকার জন্য একটু চেঞ্জ করে নিয়েছে, যেমন ব্যাট। ব্যাট ম্যামালসরা আকাশে উড়তে পারে, বাট 99.99% ম্যামালস কিন্তু টেরেস্ট্রিয়াল বা ল্যান্ডে থাকে, ঠিক আছে, অলওয়েজ ল্যান্ডে থাকে। এখন আপনাদের প্রশ্ন উত্তর আমি দিব, রিভিশন কেন করব আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। বাট আমাকে আগে একটু বলেন, আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখালাম আমি যেভাবে দেখাইছি পরীক্ষার মধ্যে, এভাবে কি পারা সম্ভব?
ক্লাসে একটা ব্যাপার থাকে যে আমি তোমাকে গাইড করতে পারছি না পরীক্ষায় কি প্রশ্ন আসে। তোমাকে আমি গাইড করতে গিয়ে যদি ভয় লাগাই দিই যে ক্যারেক্টার অনেক কঠিন, পারবি না, তুই আমার ছন্দগুলো পড়, তাহলে কিন্তু ঝামেলা। বা তোমাকে আমি যদি গাইড করতে গিয়ে দেখাতে পারি পরীক্ষা কি আসবে, এর মানে আপনি পড়াশোনা ঠিকমতো করছেন। এটা হচ্ছে ব্যাপার, তুমি ধরতে পারছো না, ধরতে পারছো না। তাহলে অনেকে প্রশ্ন করছে কেন ভাই, অনেকে না প্রশ্ন করছে অমৃত ভাই রিভিশন কেন করবো। আমি একটু রিভিশন নিয়ে কথা বলি, বাট এর আগে আমরা একটু প্রশ্নগুলো দেখি যে কি আছে। কোয়াড্রেটার সাবক্লাস তোমরা শুধু এখান থেকে পড়বা। কোয়াড্রেটার সাবক্লাস একটা আছে প্রোথেরিয়া, নামটা চাইলে পড়তে পারো। ওরা এগস লে করে, দ্যাটস ইট, আর কিছু না। কোয়াড্রেটার কিছু সংখ্যক ডিম পারতে পারে, ওদেরকে বলা হয় প্রোথেরিয়া, এগস লে করতে পারে, এই শেষ, তোমরা খুব বেশি পড়ার দরকার নাই। আর এটা হচ্ছে মেটাথারিয়া যারা আছে, এই মেটাথারিয়া যারা আছে এরা সবাই পৃথিবী থেকে হারাই গেছে বললেই চলে। এরা পৃথিবী থেকে হারাই গেছে বললেই চলে। তাহলে মাথায় রাখবেন এরা দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না। সিম্পল প্লাসেন্টা দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না বললেই চলে, পাওয়া যায় না বললেই চলে। আর আমরা হচ্ছে ইউথেরিয়া, এটা হচ্ছে আমরা, এবং এটা হচ্ছে সবথেকে বস যারা যারা আছে। তাহলে এরা হচ্ছে বস কোয়াড্রেটা, বস কোয়াড্রেটা। তোমার শুধু মনে রাখতে হবে প্রোথেরিয়ার মধ্যে ডিম পাওয়া যায়, প্রোথেরিয়ার মধ্যে ডিম পাওয়া যায়, এটা একটু মনে রাখবা। প্রোথেরিয়াতে এগ পাওয়া যায় বা ডিম পাওয়া যায়, আর ইউথেরিয়াতে সরাসরি বাচ্চা পাওয়া যায়। আর মাঝখানে মার্সুপিয়ালরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, মেটাথারিয়া, দ্যাটস ইট। কর্ডেট নন কর্ডেটের মধ্যে একটু ডিফারেন্স চাইলে করতে পারো। আমার মনে হয় এগুলো অনেক সোজা জিনিসপত্র। নটোকর্ড থাকবে, নটোকর্ড থাকবে না। আমাদের নার্ভ কর্ড থাকবে, এদের নার্ভ কর্ড থাকবে না। আমাদের লাংস বা গিল থাকবে, এদের লাংস বা গিল থাকবে না। তোমার সাথে বাংলা কথা একটা তেলাপোকা বা গ্রাসহপারে কম্পেয়ার করবা, তোমার বডি আর গ্রাসহপারের বডি কম্পেয়ার করলে যা আসবে সেটা হচ্ছে কর্ডেট আর নন কর্ডেটের মধ্যে পার্থক্য। আবার দেখ, তোমার সুন্দর একটা স্কেলেটন থাকবে, বাট ওর বডির মধ্যে কোনো মধ্যে হাড় থাকবে না, মানে ওদের কোনো এন্ডোস্কেলেটন নাই। তোমার সুন্দর একটা ব্রেন থাকবে, ওর কোনো ব্রেন থাকবে না। এগুলো তো নরমাল জিনিসপত্র, এগুলো তো খুব কঠিন কোনো জিনিস না। ভার্টিব্রেট ইনভার্টিব্রেট, যাতে ভার্টিব্রাল কলাম আছে ওরা ভার্টিব্রেট, যাতে ভার্টিব্রাল কলাম নাই ওরা ইনভার্টিব্রেট। বাট মাথায় রাখতে হবে যেটা সেটা ভার্টিব্রেটদের মধ্যে সবসময় আরবিসি খুব সুন্দর স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, বাট ইনভার্টিব্রেট কখনো আরবিসি দেখতে পাওয়া যায় না। এটা পরীক্ষা আসতে পারে। কন্ড্রিকটিস আর অস্টিকটিসের মধ্যে পার্থক্য আমরা পড়েছি। অস্টিকটিস বলতে এখানে বোঝানো হয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, এই দুইটা। এত পার্থক্য তোমার পড়তে হবে না, তুমি শুধুমাত্র এখান থেকে যদি পড়তে পারো সুইম ব্লাডার পড়তে পারো, হেটারোসার্কাল পড়তে পারো, কার্টিলেজ দিয়ে বানানো পড়তে পারো, প্লাইকয়েড স্কেল পড়তে পারো, সর্বোচ্চ এতটুকু। এর বাইরে তোমার খুব বেশি পড়াশোনার দরকার নেই। ফিশ অ্যাম্ফিবিয়া সেম কাহিনী, একই কথা বারবার করে লিখেছে, একই কথা বারবার করে লিখেছে। আমার মনে হয় এগুলো নরমাল কথাবার্তা যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, নতুন কোনো গল্প এখানে নাই। জাস্ট ক্লাস নোটে যা যা দেখাইছি ক্লাস নোট দেখবেন। গল্পগুলো দেখতে পারো যে পাখি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, মাছ নিয়ে কথা বলা কি থিওলজি বলা হয়, সাপ নিয়ে পড়াশোনাকে হার্পেটোলজি বলা হয়, ম্যামালস নিয়ে পড়াশোনাকে ম্যামোলজি বলা হয়। তো নরমাল কথাবার্তা। হুইচ ম্যামাল ক্যান লে এগ, এখানে মধ্যে অ্যানসার হচ্ছে প্লাটিপাস অ্যানসার, ঠিক আছে। আবার ফোর চেম্বার হার্ট কোথায় দেখতে পাওয়া যায়, ফোর চেম্বার হার্ট দেখতে পাওয়া যায় হচ্ছে এখানে ক্রোকোডাইলের মধ্যে। হুইচ ইজ দ্য সাইন্টিফিক নেম অফ ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল বার্ডের নাম কি, দোয়েল। তাহলে দোয়েলের সাইন্টিফিক নেম হচ্ছে কপসিটা সাউলারিস। প্যাসার ডোমেস্টিকাস হচ্ছে চড়ুই। কলম্বিয়া লিবিয়া হচ্ছে কবুতর। এটা আমি নিজেও জানি না এটা কি জিনিস, আজে বাজে জিনিস, রেলিওজিওস মানে ধার্মিক প্রাণী মনে হয় দুনিয়ার অনেক। পিজন বিলংস টু মানে হুইচ ক্লাস, এভিস। প্রেজেন্স অফ ডায়াফ্রাম ইজ দ্য ক্যারেক্টার অফ হুইচ ফাইলাম, ম্যামালিয়া। তাহলে এখন আমরা একটু কথা বলি আপনাদের রিভিশন প্ল্যান কেমন হওয়া উচিত। রিভিশন প্ল্যান কেমন হওয়া উচিত এটা নিয়ে আমরা একটু কথা বলি, চল। তো আমরা যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার আগে অ্যাডমিশন টেস্টের দিন থেকে তোমার কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ যখন হবে, এর মাঝখানে একটা তোমরা 25 to 30 ডেজ লিভ পাবা। এই লিভের মধ্যে আমরা একটা 3-2-1 ফর্মুলা ফলো করার চেষ্টা করি। এটা আমার চয়েস আর কি, আমি কিভাবে পড়েছিলাম আমার ভর্তি পরীক্ষার সময়। 3-2-1 ফর্মুলা, 3-2-1 ফর্মুলার মধ্যে পড়ে যেটা সেটা হচ্ছে পার সাবজেক্ট তুমি 3 দিন করে নিবা। এর মানে পার পেপার 3 ডেজ। তাহলে পার পেপার কদিন করে নিচ্ছ, তাহলে পার পেপার নিচ্ছ তুমি 1.5 দিন। এর মানে তুমি যদি পড়া শুরু করো, সাপোজ তুমি পড়া শুরু করছো ডিসেম্বরের 16 তারিখ থেকে, তাহলে 16 ডিসেম্বর সকাল থেকে তুমি 17 ডিসেম্বর দুপুর পর্যন্ত যে টাইমটা পড়ে থাকবে সেই টাইমে তুমি এক পেপার শেষ করবা। তাহলে 3 দিনে তোমার এক সাবজেক্ট শেষ হবে, তাহলে 9 দিনে রিভিশন 1 কমপ্লিট হবে। এটা হচ্ছে আমার, তাহলে একবার তো পড়া হয়ে গেছে। রিভিশন 2 তে দেখ, এটা যেহেতু তুমি 2 দিন 3 দিন একবার কনভার্ট করেছো, তাহলে তুমি এখন 2 দিনও শেষ করতে পারবা, কারণ তোমার একবার পড়া হয়ে গেছে, সেই জিনিস তোমার 3 দিন লাগবে না। 2 দিন কনভার্ট মানে কি, একটা পেপার 1 দিন। তাহলে যে আমার 6টা পেপার আছে, সেই 6টা পেপার 6 দিন। তাহলে আমার রিভিশন 2 তে কত দিন যাচ্ছে, 6 দিন রিভিশন 2। আর যেহেতু তুমি 2 দিনে শেষ করেছো, এখন তোমার টার্গেট থাকবে পার সাবজেক্ট 1 দিন। তাহলে 3 সাবজেক্ট তুমি দেখবা 3 দিনে। তাহলে এখানে হয়ে গেল রিভিশন নাম্বার 3, যেটা তুমি শেষ করছো 3 দিনে। তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, তাহলে তোমার দেখা যাবে তোমার তো 15 মানে 9 যোগ 16 15 15 আর 3 18, এই 18 দিনে তোমার 3 বার রিভিশন শেষ হবে, রিভিশন ইনটু 3। তো অনেকের মনে প্রশ্ন আসে, ভাইয়া রিভিশনগুলো দিব কেন? মাথায় রাখবা রিভিশন দেওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া রেড লাইন। তোমার কি রেড লাইন পড়া হয়ে গেছে, তাহলে আবারও রেড লাইন। অনেকে রিভিশন দেওয়ার সময় শুরু থেকে পড়া শুরু করে, animals are so much beautiful in our country, today we are going to learn the animals of our Bangladesh, বলে যে আল্লাহ নামে পড়াশোনা শুরু করো, there are too many species in Bangladesh, পড়তেছো মজা চলে, কবুতরের দিকে তাকায় আছো, বাঘের দিকে তাকায় আছো, সুন্দর একটা বাঘের বোমা বাঘ হেঁটে চলে যাচ্ছে, কত বড় হার্ট বাঘের, চারটা চেম্বার পাওয়া যায়, ও পাখি উড়ে যাচ্ছে, তাইলে পাখি কাটলে গরম রক্ত পাওয়া যায়, মুরগি কখন কাটছিলাম, সে ভংচং চিন্তা করে আর পড়াশোনা করবে তোমার সময় নষ্ট করো। ফোকাস অন অনলি রেড লাইনস, শুধুমাত্র লাল লাইন। লাল লাইন পড়া হয়ে গেছে, এখন তুমি ম্যারাথনের যে স্লাইডটা আছে, সেই ম্যারাথনের যে স্লাইডটা, সেই স্লাইডটা এই লাল লাইনের সাথে অ্যাড করে পড়ে ফেলো। যদি তুমি এটা কমপ্লিট করতে পারো, দেন ইউ শুড গো ফর রিভাইসিং মাস্টার কোয়েশ্চন ব্যাংক। এই এতটুকু কাজ করতে যারা শেষ করতে পারবা, আমি বলবো তাদের এখন মেরিট্রিক্স আসা উচিত। মাথায় রাখবা মেরিট্রিক্স থেকে প্রশ্নের সংখ্যা 75টাই কমন পড়বে, বাট মেরিট্রিক্স পড়ে যদি ডিরেক্টলি পরীক্ষায় বসতে যাও, তোমার মনে হয় পড়াশোনার পরিমাণ একটু বেশি হবে। তাই সবাই চিন্তা করতে মেরিট্রিক্সের কোন পোর্শন থেকে ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসবে। মেরিট্রিক্সের ফার্স্ট রাইটারের বই থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসবে। আবার ফার্স্ট রাইটারের কতটুকু, আমাদের যে 75 নম্বরের সায়েন্স আসে তার মধ্যে 62 প্রশ্ন আসবে ফার্স্ট রাইটারের বই থেকে। ফার্স্ট রাইটার মানে হচ্ছে রেড লাইন থেকে।
তো তুমি যদি রেড লাইন গুলো বারবার করে করো আর ম্যারাথন স্লাইড টেকনিক নিয়ে আসো, তাহলে তুমি 62 প্রিপারেশন নিয়ে ফেলেছো, তোমার বাকি থাকে 13। এই 13 এর মধ্যে তুমি 7-8 পেয়ে যাবা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করলে। এরপরে তুমি আসবা আমার যারা 5 থেকে 6 মার্কস বাকি আছে, আমি সেটা এখন মেরিট্রিক্স থেকে কভার করবো। কিন্তু আমরা যখন পড়াশোনা করি দেখা যায় আমরা সবাই একবার রেড লাইন গুলো পড়ার পর দৌড় দিই মেরিট্রিক্সের দিকে। এই গাদা, তুই শুধু মেরিট্রিক্স পড়লে তোর আসলে কত পার্সেন্ট কভার হচ্ছে? তুই তো টেক্সট বুক এখন শেষ হয় নাই, তুই টেক্সট বুক শেষ না করে মেরিট্রিক্স মুখস্থ করতে লাগছিস, যেখানে তোমার বেসিক ডেভেলপ করে নাই, সেখানে হঠাৎ করে মেরিট্রিক্স জাম দেওয়াটা বোকামি। তাই আমরা যখন রিভাইজ করবো, আমরা লাল লাইনের পর ম্যারাথন স্লাইডটা দেখে ভাই এক্সট্রা কি পড়াইছে ওটা পর আমরা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবো। এটা তো রিভাইজ করার নিয়ম। আমি যখন পড়তাম তখন আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেড লাইন গুলো পড়ে শেষ করে ফেলতাম। আর তাই প্রশ্ন করেছে ভাই এক্সামের আগে কি রেড লাইন গুলো পড়লে হবে? আমি বলবো এক্সামের আগে রেড লাইন গুলো পড়লে না, পড়লে দৌড়াবে, পড়লে জাস্ট দৌড়াবে। তুমি যদি এতটুকু পারো তাহলে অনেক বেশি পড়াশোনা হয়ে যায়, এর বেশি তোমার পড়াশোনা করতে হবে না। পার পেপার যে পড়বো শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ তুমি শুধুমাত্র পার চ্যাপ্টার রেড লাইন গুলো পড়বা, তাই না? রাইট, লাইন ফেসিলিটি আপনি পড়লে ভালো হতো। আচ্ছা আমি চেষ্টা করবো পড়ানোর জন্য। গ্রিন গুলো কি করবো? আলিফ তো গ্রিন গুলো থেকে পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন আসবে 1 থেকে 2টা 75 এর মধ্যে, গত বাজারে দেখেছি বা গত 3 বছর দেখেছি। তোমার শুধুমাত্র রেড লাইন পড়লেই 60 থেকে 62 কমন আসে, তাহলে তুমি কেন রেড লাইন গুলোকে কম ইম্পর্টেন্স দিয়ে গ্রিন লাইনে বেশি ফোকাস করছো? আমার প্রশ্নের যে রেড আর গ্রিনের যে পার্থক্যটা, এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কারা কারা এটা এখনো বুঝতে পারো যে রেড আর গ্রিনের ইম্পর্টেন্স কোথায় বা মেরিট্রিক্স মাস্টার কোশ্চেন ব্যাংক এর কাজ কোথায়? তারা এখনো বুঝে নাই কথাগুলো। তোমাদের যখনই আমি অফলাইন ক্লাস নিতে বিভিন্ন ব্রাঞ্চে যাই, তখনই তোমাদের কাছে কমন কথা ভাই রেড লাইন কখন পড়বো, গ্রিন কখন পড়বো, সব কখন পড়বো, কোন বই কি পড়বো, বারবার বলছি রেড লাইন রেড লাইন রেড লাইন পড়া হয়ে গেছে, সলভ মাস্টার কোশ্চেন ব্যাংক খুব ভালো করে সলভ করো। এতটুকু মানে তোমার প্রায় 75 এর মধ্যে 68 থেকে 70 কভার হয়ে গেছে, বাকি 5 মার্কসের জন্য তোমার এক্সট্রা পড়া লাগে। তাহলে তুমি 5 নম্বরের জন্য পরীক্ষা দিচ্ছ না 70 নম্বরের জন্য পরীক্ষা দিচ্ছ? তুমি 5 এর পরীক্ষা দিলে 5 পাবা, 70 এর জন্য প্রিপারেশন নিলে তুমি 60 এর কাছাকাছি পাবা, চান্স হয়ে যাবে। কেন তুমি বারবার শুধু মারামারি করছো সেই 5 6 এসব মার্কস নিয়ে? জিকে ইংলিশ আমি বলে তো ভুল হবে, হিমেল ভাই এসে বলবে আমি বলে সুন্দর হবে ব্যাপারটা। ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো কিভাবে সিলেক্ট করব? তাই না, ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করার উপায় হচ্ছে গত বছর বা গত 20 বছর প্রশ্ন করতে আসে, যেমন আমি তোকে ক্লাসে বলে দিছি আজকে 2টা লেকচার তুই যদি ভালো মতো না পড়িস তাহলে ভর্তি পরীক্ষা সবথেকে ইজিয়েস্ট 2টা কোশ্চেন মিস করবি। এই 2টা কোশ্চেন যদি মিস কর আফসোসের কারণ আসবে যে আমার ইমিউন সিস্টেম এর সোজা কোশ্চেন আসছে আমি পারি নাই, ডাইভার্সিটি সোজা কোশ্চেন আসছে আমি পারি নাই, তখন বেহুদা খারাপ লাগবে। কিছু ফিক্স চ্যাপ্টার আছে তোমাকে মিস করা যাবে, এটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাস যে কোনো একদিন বলবো। মূলধন ব্রাঞ্চে কবে আসবে দেখি, দেখা হোক কোনদিন তো অবশ্যই আসবো। ভাই অনেক গ্যাপ স্কিপ করবো, স্কিপ করলাম আমি। আপনার কাজ হচ্ছে বর্তমান শিডিউল অনুযায়ী চলা। অনেকে পাস নিয়ে পড়ে থাকে, 7 এর সময় 6 পড়া নাই, এটা সময় 7 পড়া নাই, 9 সময় 8 পড়া নাই, এরকম করে চলে থাকে। প্রেজেন্ট লেকচার ভালো করে পড়েন, 14th লেকচার শেষ করার পর তোমাকে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় দেওয়া হবে, সেই সময় তুমি কভার করবা। এছাড়া তোমার আলাদা করে পড়াশোনার কোনো প্রয়োজন নাই, পুরানো লেকচারগুলো নতুন লেকচারে তুমি বারবার ফোকাস করো। এক্সট্রা ইনফো ম্যাথন কাছে যা দেখানো হয়েছে এবারে মেট্রিক্স করতে হবে। এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসবে সর্বোচ্চ 10টা বা 12টা 75 এর মধ্যে, তার মধ্যে তুই 7-8 পেয়ে যাবি মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করলে। তারপর আর 2-3 মার্কস বাকি থাকে যেটা